So I have a bit different definition of biochemistry. For me, it's a clinical thing. It's a baseline of all clinical subjects. Okay? আজকে আমরা যেটা পড়বো, it's also a kind of clinical thing. যারা ভবিষ্যতে রেডিয়েশন টেকনোলজিতে যাবে বা মানে রেডিওলজিস্ট হবে, তাদের জন্য খুব উপকারী। আর সবাই বাংলা বুঝিস তো? সবাই বাঙালি? ওকে, ফাইন। ইংরেজিতে বললে ব্যাপারটা হচ্ছে তোরা বুঝবি অর্ধেক, শুবি অর্ধেক, তাই আমরা একটু ইন্টারাক্ট করি, ঠিক আছে? তো তোদের মধ্যে জানি না কে পড়াশোনা করিস না করিস, রেডিও যা বলবো লিখবি, ঠিক? লিখবি, শেষ 10 মিনিট আমরা সেটা থেকে রিভাইজও করব। রেডিও অ্যাক্টিভিটি আমরা পড়বো এবং বাড়িতে গিয়ে পড়ার দরকার হবে না। ওকে? সো I will keep it very short, very simple and to the point. ভাই কোনো জ্ঞানের জায়গা নেই, বেশি জ্ঞান দেবো বুঝবি না, ভুলেও যাবি। ওকে? যেটুকুনি তোদের দরকার, তোদের সবার কাছে বাসুদেবান আছে, আমি যেটুকুনি তোদের আজকে পড়াবো পুরোপুরি বাসুদেবান থেকে নেওয়া, নো হাই ফান্ডাস। ওকে? ওইটাই তোদের জন্য মোর দ্যান এনাফ, মোর দ্যান আই মিন মোর দ্যান এনাফ। ওকে? পুরো পড়ার দরকার নেই, যেটুকুনি বলছি সেটুকুনি শিখে নে। Do you have any idea about radioactivity? Yes or no? Yes. Okay. Do you have any idea what are isotopes? Yes. From the chemistry knowledge, right? Okay. So do you have any idea how many types of radioactivity are there? Alpha, beta, gamma. Do you have any idea? Yes, you have. So আমরা তোদের 12 এর নলেজ থেকে শুরু করব। ওকে? যা বলবো লিখবি, না বুঝিস আমাকে আটকাবি আফটার আই কমপ্লিট দ্য টপিক। ওকে? কোয়েশ্চেন্স আর মোস্ট ওয়েলকাম, যেটা তোরা করিস না, এবং প্রতিবার আমাকে আটকাবি, আমি বেশি খুশি হব, একটুও বিরক্ত হব না। ওকে, ফাইন। সো লেটস ইউটিলাইজ দ্য টাইম। সো ফার্স্ট লেগ, ডেফিনেশন অফ রেডিও অ্যাক্টিভিটি। এটা পরীক্ষায় এলে যেরাম বলছি সেরাম লিখবি। তোদের বড় কোশ্চেন আছে তো এখনো প্যাটার্নে? লং কোশ্চেন আছে তো প্যাটার্নে? পেপার 1 পেপার 2 আছে তো? ওকে, ফাইন। লং কোশ্চেন কত নম্বরের কোশ্চেন আছে? 15। ওকে, দেন ইটস দ্য রাইট থিং ফর ইউ। এর থেকে বেশি পড়তে হবে না যা পড়াচ্ছি। এখান থেকে তোদের বোধহয় শর্ট কোশ্চেনও আছে, এমসিকিউজও আছে, রাইট? মানে এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, রাইট? আছে তো? এমসিকিউজ আছে। ওকে, ফাইন। এবং এইটা পিজিতেও কাজে লাগবে। ওকে? So let's start with the definition of radioactivity. The spontaneous degradation of, বুঝিস না বুঝিস লিখবি, the spontaneous degradation of nucleus and transmutation of one element to another. The spontaneous degradation of nucleus and transmutation of one element to another with consequent emission of rays or particles, with continuous emission of rays or particles, is known as radioactivity. দেখ, যখন কেমিক্যাল রিয়াকশন হয় তখন কি হয়, কি এমিট হয় যখন কেমিক্যাল রিয়াকশন হয়? এনার্জি। হোয়াট টাইপ অফ এনার্জি? ইলেকট্রনস। ঠিক আছে? যখন কেমিক্যাল এনার্জি হয় তখন ইলেকট্রনস এমিট হয়। কিন্তু এই রেডিও অ্যাক্টিভিটি যেটা হয়, এটা কেন হয়? ইট ইজ বিকজ অফ, সহজ ল্যাঙ্গুয়েজে, বইতে যাই ল্যাঙ্গুয়েজ থাক, ইট ইজ বিকজ অফ সাব নিউক্লিয়ার অ্যাক্টিভিটি। বোঝো তফাৎটা। কেমিক্যাল থিং যেটা আমরা সমস্ত মেটাবলিজমে পড়েছি, কেন হচ্ছে? ইলেকট্রন এমিশনের জন্য, ঠিক? নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভিটি কেন হচ্ছে? সাব নিউক্লিয়ার অ্যাক্টিভিটির জন্য। এই হোয়াট ইজ নিউক্লিয়ার অ্যাক্টিভিটি, দ্যাট ইজ দ্য পার্ট। ওকে? সো দেয়ার আর 3 টাইপস অফ রেডিওঅ্যাক্টিভ ডিকে। লেখ। দেয়ার আর 3 টাইপস অফ রেডিওঅ্যাক্টিভ ডিকে। আমার ক্লাসে প্রচুর লিখতে হয়,
সেই কারণে বাড়িতে গিয়ে পড়তে কম হয়। There are three types of radioactive decay. Number one, alpha decay. Number two, beta radiation. And number three, gamma radiation. এবার দেখ, জিস্টে বোঝাচ্ছি ফার্স্ট, তারপরে বোঝাবো হচ্ছে ডিটেলসে। এই জিস্টে যেটা বোঝাবো লিখবি না, বুঝে নে। আমার দিকে তাকা, এই যে ব্লু শার্ট আর ওই মেয়েটি বাইরে, বাবা তোমার পাশে, বাইরে। যত গল্প হবে বাইরে, ক্লাসে নয়, ঠিক আছে? বাইরে আমিও গল্প করবো, আমাকেও ডেকে নিস। কি করবো বল, এখানে আউটডোর করবো, পেশেন্ট দেখবো, গল্প করবো, এটা তো কাজ। সো আমরা প্রথমে আসছি আলফা রেডিয়েশন, ঠিক আছে? বুঝে নে, আলফা হলো আমার মতো, ঠিক? সো পেনিট্রেশন পাওয়ার কম, ঠিক? মাস বেশি, ঠিক? দুটো প্রোটন এমিট হবে, ঠিক? 4টে মাস। বোঝা গেল? বোঝা গেল? আর আমাকে আটকানো সহজ না, আমি পেনিট্রেট করতে কম পারছি, তাহলে ইজিলি আটকানো যাবে, রাইট? কিন্তু সবচেয়ে হ্যাজার্ডাস। ওকে, আসছি বিটাতে। বিটা কি জিনিস? এখানে হচ্ছে সেই ইলেকট্রনের খেলা। কিভাবে আসছে ইলেকট্রন বলবো, ডিটেলসে যাস না, বলবো, লেখাবো, কিন্তু এটা হচ্ছে ইলেকট্রন, ওর থেকে একটু বেশি পেনিট্রেটিভ, তাই আটকাতে একটু বেশি ফোর্স লাগে, ঠিক? আর বেশি, ওর থেকে একটু বেশি দূর ট্রাভেল করে। গামা রেডিয়েশন কি? তার মানে দেখ, আলফা আর বিটা, আলফা আর বিটা, আমি রিপিট করছি, আলফাতেও বললাম মাস আছে, মাসের চেঞ্জ হচ্ছে। বিটাতেও এমিশন হচ্ছে কি? ইলেকট্রন। ইলেকট্রন মানে মাসের চেঞ্জ তো হবেই, ঠিক? প্রোটন চেঞ্জ, মাসের চেঞ্জ অল্প হবে, কিন্তু গামা রেডিয়েশন এখানে কোনো মাসই নেই। ওকে, ভাব, মাস নেই মানে অনেক দূর ট্রাভেল করতে পারবে, তো পেনিট্রেটিভ পাওয়ার আরো বেশি, ঠিক? তাই পিছন থেকে আমরা সামনে আসবো। তাই যখন এই গামা রেডিয়েশনটা যখন প্রথম এক্সরে, আমরা জানি তো এক্সরে, এক্সরে সবাই জানিস তো, এক্সরে যখন প্রথম আবিষ্কার হলো, সেটা এখন যত দিন যাচ্ছে, আমরা প্রথমে সিটি স্ক্যান এলাম, এখন পজিটন এমিশন টোপোগ্রাফি হচ্ছে, পেট স্ক্যান বলি আমরা, তারপর আরো আমরা এসপিসিএটি হয়ে গেছি, মানে এগুলো তোদের বলবো আজকে, ডোন্ট ওয়ারি। বাট আমরা এই যে যত এগিয়ে চলেছি, দিস এক্স-রে বিমস আর রিপ্লেসড বাই হোয়াট? গামা বিমস, বিকজ ইট হ্যাজ মোর পেনিট্রেটিভ পাওয়ার। what is the value of this penetrative power? পেনিট্রেটিভ পাওয়ারের ভ্যালু হচ্ছে, ধরে নে যত পেনিট্রেট করছি মানে তত ডেপথে ঢুকছি, যত ডেপথে ঢুকছি মানে কি? ডিটেলস বুঝতে পারছি, রাইট? অ্যাম আই ক্লিয়ার? না খেয়ে আসিস নি? আমি কলকাতা থেকে এসেছি 4টের সময় উঠে, খেয়ে আসিস নি? কি ঘুমোস নি? তাহলে ইয়েসটা কে বলবে বা নোটা কে বলবে? অ্যাম আই ক্লিয়ার? ভেরি গুড। সো লেখো আলফা, আলফা ডিকে, ফার্স্ট লেখ। আলফা ডিকেতে হচ্ছে when alpha particle ব্র্যাকেটে লেখ দুটো প্রোটন দুটো নিউট্রন 2p 2n bracket close is released, comma, the element changes and the atomic number is reduced, the atomic number is reduced by 2, যেটা এক্ষুনি বললাম, অ্যাটমিক নাম্বারটা দুটো কমে, and mass number is reduced by 4. কিভাবে? দেখ, ওপরে মাস নাম্বার, নিচে প্রোটনস, এটা তো জানিস নিশ্চয়ই সবাই। আরে হ্যাঁ या না? হ্যাঁ, তো রেডিয়াম আর কিসে? রেননে চেঞ্জ হচ্ছে, তাতে রেডনে চেঞ্জ হচ্ছে, তাতে মাস নাম্বার কমছে, এটা 222 আর এটা হচ্ছে 86। প্রোটন চেঞ্জ হচ্ছে দুটো দিয়ে, ঠিক আছে? আর এবার এই দুটো যাবে কোথায়? এই যে দুটো চেঞ্জ হলো, কোথাও তো যাবে, এই দুটো যাবে কোথায়? এখানে প্লাস লেখ, প্লাস হিলিয়াম প্লাস
ঠিক লিখলাম কিনা? এই হিলিয়ামটা কি? দিস ইজ আ আলফা পার্টিকল, দিস ইজ দ্য আনস্টেবল পার্টিকল। ঠিক আছে, তার মানে কটা পজিটিভ চার্জ ক্যারি করলো একটা আলফা পার্টিকল? কটা পজিটিভ চার্জ ক্যারি করলো একটা আলফা পার্টিকল? আরে প্রোটন আর পজিটিভ চার্জ একই, এটা তো জানিস। এই ব্যাক বেঞ্চার, হ্যাঁ না না, আমি ওখানেই বসতাম একটা সময়, বল। হ্যাঁ না না, কিন্তু পড়াশোনাটা করতাম। বল, প্রোটন মানে পজিটিভ চার্জ, এটা তো জানিস তোরা। ওকে, সো কটা পজিটিভ চার্জ এমিট হলো? হ্যাঁ, আমি ওদিকে দুটো, রাইট, ভেরি গুড। সো তাহলে বাকিগুলো লিখে ফেল, যেগুলো বললাম। সেটা হচ্ছে এর মাস হচ্ছে কত? 4। দেখো মাস হচ্ছে 4, এর একে লো পেনিট্রেটিভ পাওয়ার, এবং দিস ক্যান বি স্টপড বাই, মানে আলফা পার্টিকলস ক্যান বি স্টপড বাই ফিউ শিটস অফ পেপার। কিরম ভাবে রাখা হয় একটু বলে দিই, দেখ। এক বান্ডিল, কখনো দেখেছিস A4 সাইজের পেপারের একটা বাঞ্চ? দেখেছিস? আমরা এরকম বাঞ্চ রেখে দিতাম, বাঞ্চ রেখলেই আলফা পার্টিকলস আটকে যেত। ঠিক করে দেখাতে পারবো না বাবা, কিন্তু পেপার রেখে দিলেই আলফা পার্টিকেল আটকে যাবে। ঠিক আছে, আর এখানে কেন আরেকটা কথা বলেছিলাম, কি বলেছিলাম? দিস ইজ দ্য মোস্ট হ্যাজার্ডাস, বলেছিলাম তো। দিস ইজ লেক আলফা পার্টিকলস আর মোস্ট হ্যাজার্ডাস। এটা এমসিকিউ আসে, কেন হ্যাজার্ডাস? Because alpha particles have high mass, so they create high momentum. They have high mass, so they create high momentum. মাস যদি বেশি হয়, so they collide with each other, একই না? যত মাস হবে ধাক্কা লাগবে তো, they collide with each other, লেখো। so they collide with each other and thus cause lot of damage, so it is called hazardous. Okay, হলো? কি কি ফলো করতে পারলি না বল? হ্যাঁ, লাস্টেরটা কি বললাম? প্রচুর মাস, নিজের ভাষায় লিখবি, আমার ভাষায় নয়। মাস বেশি, মোমেন্টাম বেশি, মোমেন্টাম বেশি, সো নিজেদের মধ্যে কোলাইড করবে, দে কোলাইড উইথ ইচ আদার। যত কোলাইড উইথ ইচ আদার করবে, তাহলে তখন কি হবে? কি হবে? নিজেদেরকে নিজে ধ্বংস করবে। সো ইট ইজ হ্যাজার্ডাস, ইট কজেস লটস অফ হার্ম, সো ইট ইজ হ্যাজার্ডাস। ঠিক, পরেরটায় চলে এসো, বিটা রেডিয়েশন। এবার বিটা রেডিয়েশন, দেখ, যারা আবিষ্কার করেছে সোজাভাবে তো কিছু করবে না, সোজা হলে তো সবাই পারতো, সো আমাদের জন্য একটু ঝামেলা করেছে। কিরাম করলো? তো বিটা রেডিয়েশনে দেখ, সরি, সবচেয়ে সবচেয়ে কমন আইসোটোপ কার্বন, কার্বনের সবচেয়ে কমন আইসোটোপ। এটা কি করে? এটা চেঞ্জ হয়ে হয় হচ্ছে 7, 14 প্লাস, এটা লিখে নেয় তারপরে বলছি। এটা হচ্ছে নিউট্রিনো, এটা লিখে নে, আমি বলছি কি লিখলাম। দেখ, একটা নিউট্রন স্প্লিট করছে, ভালোভাবে বুঝবি। এখানে মেন হচ্ছে ইলেকট্রন, কিন্তু আমরা শুরু করছি নিউট্রন থেকে। ঠিক, এখানে কি চেঞ্জ হয়েছে বলতো? কি চেঞ্জ হয়েছে? কার্বন থেকে যখন নাইট্রোজেনের আইসোটোপ হলো, চেঞ্জ কি হয়েছে? কি বেড়েছে বা কি কমেছে? অ্যাটমিক নাম্বার বেড়েছে, মানে প্রোটন, মানে চার্জ, মানে পজিটিভ চার্জ, তাই তো? তাহলে একটা যদি বাড়ে, জিনিসটাকে নিউট্রালাইজ করার জন্য একটা ইলেকট্রনকে এমিট হতে হবে। ঠিক, প্লাস মাইনাস সবাই জানি, তবে এখানে ডাক্তারি পড়তে এসছিস। ঠিক, তাহলে এবং তার সাথে একটা নিউট্রিনো বেরোলো। ওকে, তো এবার লেখ, যেটা বললাম সেটাই লেখ। ওয়ান নিউট্রন ফ্রম কার্বন ইজ চেঞ্জ টু আ প্রোটন। এই দেখ, নিউট্রন হয়ে যাচ্ছে প্রোটন। One neutron from carbon is changed into a proton.
সো মাস নাম্বার আমি এখানে স্পেসিফাই করছি, বোল্ড করে লিখবি, মাস নাম্বার রিমেন সেম বাট দ্য এলিমেন্ট চেঞ্জেস। মাস নাম্বারটা সেম আছে কিন্তু এলিমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কার্বন থেকে নাইট্রোজেন হয়ে যাচ্ছে। কেন? বিকজ অফ চেঞ্জ অফ প্রোটন। দেখ সহজ ভাষায় ফার্স্টে বোঝাচ্ছি, তারপর এটা তোদের বোঝার জন্য, তারপর যেটা লেখাচ্ছি সেটা হলো লেখার জন্য। ওকে, সো আমি কি লেখাচ্ছি এটাতে ফোকাস না করে, এটা লিখবি কিন্তু আমি কি লেখাচ্ছি এটাতে ফোকাস না করে তার আগে এবং পিছে কি বলছি সেটাতে বেশি ফোকাস করবি। ওকে, তাতে তোদের যখন পড়বি সুবিধা হবে। তো সো দ্য ইলেকট্রন দাস এমিটেড, লিখো, সো দ্য ইলেকট্রন দাস এমিটেড becomes beta rays, becomes beta rays. এটা কিভাবে স্টপ হবে? It can be stopped by, it can be stopped by a few sheets of alumina. It can be stopped by a few sheets of alumina. মানে অ্যালুমিনিয়াম আর কি বাংলা ভাষায়, ফিউ শিটস অফ অ্যালুমিনিয়াম দিয়ে ওটাকে আটকানো হবে। ওটা কাগজ দিয়ে আটকে গেছিল, এটা একটু মোটা লাগলো, অ্যালুমিনিয়াম লাগলো। ঠিক, এটা বলছি, লিখছি, লিখে নিবি, তারপর আগের মতো এক্সপ্লেন করব। আয়োডিন 53 131 আমি তোদেরকে নিজেই বললাম যে গামা রেডিয়েশন যখন হবে মাস হবে না, বললাম তো, অথচ আমি নিজে মাস লিখলাম। কেন? এটা বোঝার ট্রিক পয়েন্ট দেখ, এমনি সব মুখস্থ হয়ে যাবে, কিন্তু ট্রিকি পয়েন্টস গুলো যেগুলো আমরা জানি স্টুডেন্টরা কোনটা জানে না, তো সেই জিনিসগুলোই তোদেরকে আমি ছোট ছোট করে বলছি। প্লিজ টেক কেয়ার। এই পয়েন্টস গুলো তোদের যে এক্সটার্নাল আসবে হিউজ কোশ্চেন ধরে, আমি জানি তাকে পার্সোনালি, বহু বছর, খুব কাছের লোক আমার, হিউজ কোশ্চেন ধরে। ইনফ্যাক্ট তিনি আমারও টিচার ছিলেন। কিন্তু কোশ্চেনের ডেপথ প্রচন্ড থাকে, তোকে প্রচুর সুযোগ দেবে, কিন্তু কোশ্চেনের ডেপথ প্রচন্ড থাকে। কে আসছেন না আসছেন আমি বলবো না, কথা দিলাম যে কদিন পরীক্ষায় থাকবি, আই উইল বি ইয়োর গডফাদার, আই প্রমিস ইউ দ্যাট। পরীক্ষায় থিওরিতে কি ছড়াবি এটা আমাকে জিজ্ঞেস করিস না, থিওরিতে ছড়াবি ছড়া, থিওরিতে পাস না করলে প্র্যাকটিক্যালে কেউ পাস করাবে না, এটা পরিষ্কার ভাষা। কিন্তু থিওরিতে যদি পাস করে যাস, ভাইভাতে প্র্যাকটিক্যালে তোদের কোনো অসুবিধা হবে না। আই উইল বি প্রেজেন্ট থ্রু আউট দ্য 5 days। ওকে, তো কি করতে হবে আমি বুঝে নেবো। সো বাবা থিওরিতে লিখে এসো, তাই তোমাদের লেখাচ্ছি। আর ইন দ্য মিন টাইম আমি সোমমঙ্গলবুধ থাকি, যারা হস্টেলিয়ার আছিস যদি আমাকে প্রয়োজন পড়ে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। ওকে, চলো, গল্প হয়ে গেল, একটু ফ্রি হয়ে গেলি, এবার লেখ। সো ফার্স্ট হচ্ছে কি হলো ব্যাপারটা দেখ, আমি তোদেরকে বললাম যে মাস লাগে না, কিন্তু একটা জিনিস তোদের বুঝতে হবে, আয়োডিন ইজ নট আ আনস্টেবল স্টেট। যে কোনো ধরনের রেডিয়েশন যদি করাতে হয় স্টেবল কম্পাউন্ড থেকে কিন্তু তোর রেডিয়েশন বেরোবে না। তোর থেকে রেডিয়েশন বেরোচ্ছে না, না তোর থেকেও বেরোচ্ছে না। সো আনস্টেবল স্টেট, পার্টিকেলের আইসোটোপ যখন আনস্টেবল স্টেটে যাবে বা মেটাস্টেবল স্টেটে যাবে, মেটাস্টেবল ভাষাটা মনে থাকবে, দিস যে এক্সি মানে জেনন ইজ আ মেটাস্টেবল, ইজ ইন আ মেটাস্টেবল স্টেট। সো আমরা গামা রেডিয়েশন বার করতে গেলে প্রথমে কি করতে হবে, এই আয়োডিনের আইসোটোপটাকে কনভার্ট কিসে করতে হবে, রাইট, মেটাস্টেবল স্টেট অফ জেননে কনভার্ট করতে হবে, হুইচ ইজ আইসোটোপ অফ জেনন। এবং এইটা দিস মেটাস্টেবল স্টেট অফ জেনন উইল এমিট দ্য গামা রেজ। ওকে, এম আই ক্লিয়ার? তো এইটা কিভাবে স্টপ করবি, কিভাবে স্টপ করবি? মোটা লেড লাগবে, দিস ইজ ভেরি পেনিট্রেটিভ। কখনো শুনেছিস
রেডিয়েশন রুমে লেড জ্যাকেট পরে ঢোকে, দেখেছিস? সামনে থেকে গলিয়ে ঢোকা হয়, দেখেছিস? দেখিসনি তো আস্তে আস্তে দেখতে পাবি, তোরা যখন ফাইনালে যাবি এখানে ক্যাথ ল্যাব হয়ে যাবে, তখন তোদেরকে দেখাবো আমি, ঠিক আছে? সো ক্যাথ ল্যাব মানে যেখানে হার্টের সার্জারি করা হয়, যেখানে স্টেন্ট বসানো হয়, যেখানে অ্যাঞ্জিওগ্রাফি করা হয়, এগুলোর নাম বোধহয় জানিস না তোরা? জানিস? ওকে ফাইন। ওরে আর চিবোস না, পেনটা খেয়েই ফেলবি। এই ছেলেটিকে বলছি। তো কোথায় ছিলাম? হ্যাঁ, তো দে আর স্টপড বাই আ ফিউ সেন্টিমিটার থিক লেড। এটা লিখে নে, লেখা হয়ে গেছে? ওকে ফাইন। সো আমরা মোটামুটি বুঝে নিলাম যে কত ধরনের রেডিও অ্যাক্টিভিটি হয়। এবার আছে আমাদের কাছে 20 মিনিট। সো আমরা এবার তো হ্যাঁ ওইটা তো বলছি, দে আর স্টপড বাই, হ্যাঁ প্লিজ, প্রতিটা স্টপেজ লিখেছিস না? আলফার লিখেছিস কিভাবে স্টপ করা যায়, বিটার লিখেছিস, এটারও লিখবি। দে আর স্টপড বাই ফিউ সেন্টিমিটার অফ লেড প্লেট, ফিউ সেন্টিমিটার থিক লেড প্লেট। লেড, লেড কেউ লিড বলে, হোয়াট এভার, ঠিক আছে? তো এবার আমরা আসছি ওয়াটার, এবার দুটো সিম্পল ডেফিনেশন আগে আমরা লিখব, তারপর আমরা পড়ব হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভিটি, ঠিক? তো ফার্স্ট লেখো ওয়াটার আইসোটোপস। ডেফিনেশন আছে ওয়াটার আইসোটোপস। Isotopes are the elements, isotopes are the elements having same atomic number, isotopes are the elements having same atomic number, মানে কি প্রোটনস ওই নিচেরটা, but different mass number, but different mass number, এটা আইসোটোপস। তো হোয়াট ইজ হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভিটি? লেখো ডেফিনেশন অফ হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভিটি। Definition of half life of radioactivity. The half life of the half life the half life of radioactivity is the time taken for a radioactive substance বা radioactive isotope লেখি তো, জেনে গেলি isotope। The half life is the time taken by a radioactive isotope to become, the time taken by radioactive isotope to become half of its original activity, to become half of its original activity। মানে একটু সহজ ভাষায় বোঝাই, একটু বোরিং হয়ে যাচ্ছে না তো, একটু সহজ ভাষায় বোঝাই। ধরে নে কোন একটা পার্টিকেল আমি নিয়েছি, ঠিক? কোন একটা আইসোটোপ আমি নিয়েছি, ধরে না নাই কার্বন, যেটা বললাম মোস্ট কমন, ঠিক আছে? তো এটা যখন রেডিও অ্যাক্টিভিটি হবে, ডিকে হতে 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 একটা সময় অর্ধেক হবে, তো বাংলা ভাষায় বুঝলি, সেটা হলো হাফ লাইফ। মানে হলো একটা রেডিয়েশন পার্টিকেলের যেটার কাজটা অর্ধেক হয়ে যাচ্ছে, এফিকেসি অর্ধেক হয়ে যাচ্ছে। ওকে, এবার কি হবে? যদি ধরে নে এইরকম 7টা হাফ লাইফ বানিয়ে, একটা হাফ লাইফে অর্ধেক হলো, আর একটু কমবে কমবে, 7টা হাফ লাইফ যদি হয় তাহলে সেটা অ্যাক্টিভিটি বাঁচে 1%। আর যদি 10টা হাফ লাইফ হয়ে যায় সেটার অ্যাক্টিভিটি বাঁচে হচ্ছে মোর অর লেস 0.1%। These are the MCQ PG level questions, you can write it down, ঠিক আছে? These are the MCQ PG questions যেটা আগের বছর এসেছে। 7টা হাফ লাইফে 1% হয়ে যায়, আর 10টা হাফ লাইফে 0.1% হয়ে যায়, এই 0.1% এসেছিল। ওকে, বোঝা গেল তো? চলো এবার আসি একটুখানি ভালো পার্টে, যেটা আমরা রিলেট করতে পারবো ভবিষ্যতে। এতক্ষণ তো হয়ে গেল জ্ঞানের কথা, এবার ভালো পার্ট আসি, অ্যাপ্লিকেশনস। তো লেখো অ্যাপ্লিকেশনস অফ রেডিও অ্যাক্টিভিটি। দেখ বইয়েতে তুই পাবি অ্যাপ্লিকেশনস, আমি খুব জিস্টে বলবো, আমি যদি ডিটেলসে বলি সেই ডিটেলসের কোনো ভ্যালু নেই। এবার দেখ প্রতিজনের হাতের স্পিড আলাদা আলাদা, সো আমি শুধু পয়েন্টস বলে বেরিয়ে যাব। আমি আবার রিপিট করছি, বাসুদেবানের থেকে আমি পুরোটা নিয়েছি তোদের জন্য।
রিপিট করে বেরিয়ে যাব। এরপরেও তোদের যদি মনে হয় যে স্যার না আরো ডিটেলস পড়ান, দেন উই উইল কন্টিনিউ। ওকে, সো ফার্স্টে আমরা একটা একটা করে হেডলাইন করব, তারপর আমরা লাস্টে একটা সব মিলিয়ে একটা চার্ট করব, ঠিক? সো অ্যাপ্লিকেশনস এর মধ্যে ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশনস ইন রিসার্চ। অ্যাপ্লিকেশন ইন রিসার্চ, অ্যাপ্লিকেশনস অফ রেডিও অ্যাক্টিভিটির মধ্যে এ বা ওয়ান হোয়াট এভার, অ্যাপ্লিকেশন ইন রিসার্চ। তো রিসার্চে অ্যাপ্লিকেশন হচ্ছে তার মধ্যে একটা সাব ডিভিশন দে। এবার এ যদি দিয়ে থাকিস রোমান 1 রোমান 2 করে দিবি, শুধু বুলেট পয়েন্টস লেখাবো। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে দ্য টোটাল বডি কন্টেন্ট of a particular substance. Total body content of a particular substance can be quantitated. The total body content of a particular substance can be quantitated by isotope dilution technique. এটা একটা টেকনিক, অর্থাৎ বাই আইসোটোপ ডাইলিউশন টেকনিক। অর্থাৎ বুঝতে পারলি না তো? না বোঝাটাই স্বাভাবিক। থ্যাংক ইউ ফর আস্কিং। মানে হলো, আগে ভাষাটা মানে সহজ ভাষায় বোঝাই। ধরে নে একটা রেডিও আইসোটোপ দিলাম। কিরম আইসোটোপ দিলাম? তোরা পামিটিক অ্যাসিড পড়েছিস তো, বিটা অক্সিডেশনে পড়েছিস তো? এবার দেখ, এই পামিটিক অ্যাসিডটার সাথে আরেকটা হচ্ছে ধরে নে যে কোনো একটা, ধরে নে রেডিও লেভেল C14 অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি। ধরে নে আমরা পামিটিক অ্যাসিডের মধ্যে পাঞ্চ করছি, ধরে নে, গেস, জাস্ট গেস। তোদের মনে আছে পামিটিক অ্যাসিড কিভাবে ভেঙে 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 কি হয়? লাস্ট দুটো কম্পাউন্ড আর একটা অ্যাসিটাইল কো, আর একটা জাস্ট আ সেকেন্ড, আমি ক্লাস নিচ্ছি, আমি আপনার সাথে কথা বলছি। একটা হয় অ্যাসিটাইল কোয়ে, আর একটা যেটা ঘুরে চলে যায় অ্যাসাইল কোয়ে। হ্যাঁ, অ্যাসিটাইল কোয়ে তার সাথে আবার অ্যাসাইল কোয়ে তো হয়, যেটা আবার ঘুরে চলে যায়, তাই তো? মানে পামিটিক অ্যাসিডের এটাই ফেট, রাইট? মানে মেন ফেট হলো অ্যাসিটাইল কোয়ে। ধরে নে আমরা পামিটিক অ্যাসিড, যাতে করে বুঝতে পারি, ধরে নে ফ্লুরেসেন্ট, মানে ধর ইউভি লাইট দেবো আমরা ভেতরে দেখতে পাবো, ধরে নে ইউভি লাইট দেবো ভেতরে দেখতে পাবো, বা যেটা রেডিও অ্যাক্টিভ কার্বন 14 দিচ্ছি, C14 দিচ্ছি। এবার সেটা যখন পাঞ্চ করে দেবো পামিটিক অ্যাসিডের সাথে, মুখে যখন খাচ্ছি ভাঙছে। ধর 20 মিনিট পর লিভারে দেখলাম, মুখে ধর এ কোয়ান্টিটি অফ পামিটিক অ্যাসিড খেলাম, এটা এটা যখন লিভারে গেল 20 মিনিট পর আমি দেখলাম বি কোয়ান্টিটি অফ পামিটিক অ্যাসিড লিভারে আছে। খানিকক্ষণ পর যখন আমাদের রেনাল সিস্টেমে চলে গেল, মানে রেনাল সিস্টেমে চলে গেল, ব্লাডে চলে গেল, তখন দেখলাম সি কোয়ান্টিটি আছে। আবার সেটা যখন খানিকক্ষণ পর এক্সক্রিট হবে, সেটা ডি কোয়ান্টিটি আছে, রাইট? তার মানে আমরা যদি কোনো জিনিসকে মাপতে চাই, ধরে নে আমরা থাইরয়েড, এটা হচ্ছে রিসার্চে বলছি, কিন্তু রিসার্চ মানে হচ্ছে দেখ, বড় পার্টিকেলগুলো রিসার্চ অলরেডি হয়ে গেছে। ছোট পার্টিকেলগুলো যেগুলো আমরা রিসার্চ করি, যেমন হচ্ছে আমি নিচে রিসার্চ করলাম ANGPTL, একটা নাম, এটা জাস্ট নেম হিসেবে ধর, ANGPTL 3 and 4। এই ANGPTL 3 and 4টা যখন আমি রেডিও আপটেক অ্যাক্টিভিটি করলাম, কি করলাম, একটা মানুষ, একটা কোনো যারা ভলেন্টিয়ার করেছিল তাদেরকে খাওয়ালাম, দিয়ে দেখলাম কিছুদিন পরে যে শরীরে কতটা স্টোর হয়েছে, বোঝা গেল? অর্থাৎ শরীরে সেইটার লেভেলটা কতটা থাকছে, সেইটা সেই অ্যামাউন্টটা আমি মেজার করলাম। ওকে, তাহলে দুটো জিনিস বুঝলাম। একটা হচ্ছে সেই অ্যামাউন্টটা আমি কিভাবে মেজার করব, মানে সেই অ্যামাউন্ট কতটা আছে কিভাবে মেজার করব। আর একটা জিনিস বুঝলাম, যে অ্যামাউন্টটা আমরা ইনটেক করছি বা যে অ্যামাউন্টটা আইভি থ্রু দিয়ে দিচ্ছি, সেই অ্যামাউন্টটা কতটা মেটাবলাইজ হচ্ছে, বা কোন কোন অর্গান কোন কতটা মেটাবলাইজ করছে। বোঝা গেল? এবার এবার ক্লিয়ার? কে প্রশ্নটা করলি হাত তোল। তুই? ঠিক আছে। সো এবার বোঝা গেছে তো? ওকে, ফাইন। সো লেখো, দ্য কি বললাম, দ্য টোটাল বডি কন্টেন্ট অফ আ পার্টিকুলার সাবস্টেন্স ক্যান বি কোয়ান্টিটেটেড বাই আইসোটোপ ডাইলিউশন টেকনিক। এটা 1 নম্বর। 2 নম্বর যেটা বললাম, এবার দেখ, আচ্ছা তোদের একটা জিনিস বলেই দিই, একটা কথা আছে যাকে বলে ট্রেসার এলিমেন্ট। ট্রেসার এলিমেন্ট অর্থাৎ, যেহেতু বললাম আমি এবিসি করে, সো আমরা ট্রেস করতে পারি, রাইট? সো এরপরে একটা ট্রেসার এলিমেন্টের একটা ডেফিনেশন লিখে নে, ইনকেস, মানে ট্রেসার এলিমেন্ট বা ট্রেসার টেকনিকের একটা ডেফিনেশন লিখে নে, ইনকেস যদি কাজে এসে যায় তোদের।
সেটা হচ্ছে the isotope of an element will have identical chemical reactions. The isotope of an element will have identical chemical reaction. Isotope of an element will have identical chemical reaction. Hence, when an isotope is administered, isotope is radio level, data বুঝে গেছিস তো? Isotope মানে radio level, radiation দিয়ে আমরা বুঝতে পারবো। So, when an isotope is administered, the molecules are metabolized. The molecule are metabolized similar to নর্মাল মলিকুল। আবার ওই এক্সাম্পলটায় ফেরত চলে যাচ্ছি। এক্ষুনি কি বললাম? C14 অ্যাসিটিক অ্যাসিড আমরা দিলাম পামেটিক অ্যাসিডের সাথে। তার মানে রিসার্চ করে নিশ্চয়ই পাওয়া গেছে যে পামেটিক অ্যাসিডও শরীরে যেভাবে মেটাবলাইজ হয়, C14 অ্যাসিটিক অ্যাসিড যেটা রেডিও লেভেল সেটাও সমানভাবে অ্যাবজর্বড হয়, ঠিক? সো দিস টেকনিক মানে যেটা প্যারালালি দেওয়া হলো, সো দিস টেকনিক ইজ কল্ড ট্রেসার টেকনিক, TRACER। সো দিস টেকনিক ইজ কল্ড ট্রেসার টেকনিক। এক্সাম্পলটা ওইটাই, আমি আর বলছি না এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পলটা ওইটাই। আচ্ছা, এবার চলে আসি, অনেকটা বোর হয়ে গেছিস, এবার রিসার্চ এমনি বোর হয়ে গেছিস, তো আমরা চলে আসি একটু ইন্টারেস্টিং পার্ট। আচ্ছা, আরেকটা কথা, যে কথাটা বললাম ওই কথাটা MCQ আসে, এটাও লিখে নে। The C14 is the most widely used isotope. এটা লিখে নে, এখন বলেছি বারবার ভুলে যাবি। The C14 is the most widely used isotope as a tracer. এবার একটু সহজ সহজ কথা বলি, হ্যাঁ? এটা রিসার্চের মধ্যে সাবহেডিং এর মধ্যে 1 আর 2 হয়ে গেল, 1 আর 2 হয়ে গেল। 3 নম্বর লেখ কার্বন ডেটিং এ কাজে লাগে। অ্যানাদার অ্যাপ্লিকেশন ইজ রেডিও কার্বন ডেটিং। ফোর্থ, এবার আর বড় বড় লেখাবো না, এই দুটো জানার দরকার ছিল কনসেপ্টের জন্য, তাই। থার্ড ইজ ইউজড ইন রেডিও কার্বন ডেটিং, মানে বুঝতে পারছিস মাটির তলা থেকে খুঁড়ে পাওয়া গেছে, এটা কাজে লেগে যাবে, মানে হচ্ছে C14ই কাজে লাগে কিন্তু, ওকে? এটা রেডিও আইসোটোপ দিয়ে এইভাবেই এইজটা জানা যায়, ওকে? ফোর্থ, ইট ইজ ইউজড ইন ফুড প্যাকেজিং। ফর সেফটি প্রিকশনস। কি কি কাজে লাগে? দিস ওয়ান ইজ MCQ, যেটা বলতে চলেছি। হিয়ার gamma rays from sealed units of দেখ cobalt 60 and cesium 137 are used. এই দুটো MCQ আছে, cobalt 60 and cesium 137। ওকে, হলো। নেক্সট চলে আয় অ্যাপ্লিকেশন অফ রেডিওঅ্যাক্টিভিটি ইন ফর ডায়াগনোসিস। অ্যাপ্লিকেশন অফ রেডিওঅ্যাক্টিভিটি ফর ডায়াগনোসিস। ফার্স্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে কমন ইউজ করা হয় কি? আয়োডিন স্ক্যান। I-131 আয়োডিন স্ক্যান। কি করা হয়? I-131 কে IV দেওয়া হয়। I-131 কে IV দেওয়া হলো, 24 ঘন্টা রাখা হলো। এটা প্লেন জেনে নে, এটা কনসেপ্টটা জেনে নে, লিখতে হবে না। I-131 কে IV দেওয়া হলো, 24 ঘন্টা রাখা হলো। গলাটা, থাইরয়েড গলায় থাকে, এটা তো জানিস, মাথায় নয় তো, ব্যাস। গলাটা স্ক্যান করা হলো। এবার দেখা গেল, জানিস তো, থাইরয়েড গ্ল্যান্ডের সবুজ 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 নীল নীল লাইন আসে, বা প্যাচি 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 এরকম জায়গা আসে, ওকে? মানে যখন বেশি আসে, বেশি স্মাজ হয়ে যায়, তার মানে কি? আয়োডিন আপটেক বেশি হয়েছে। আয়োডিন আপটেক বেশি হওয়া মানে আমরা বুঝি হাইপার থাইরয়েডিজম। যদি
সব জায়গাতেই আপটেক আছে কিন্তু কম হাইপোথাইরয়েডিজম। এবার এক এক জায়গায় যদি আমরা রেডিও অ্যাক্টিভ সাইলেন্স পাই, মানে হচ্ছে এক এক জায়গায় যে দেখা যায় যে কোনো রেডিয়েশনই আপটেক হয়নি, দ্যাট ইজ আ প্রবাবল থিং ফর থাইরয়েড ক্যান্সার। ওকে, এই জন্যই রেডিও অ্যাক্টিভ স্ক্যান করা হয়। ওকে, ওটাকে বলে সাইলেন্ট নোডিউল। ডোন্ট রাইট ইট ডাউন, ইউ উইল গেট ইট। ওকে, যদি তোরা পরীক্ষায় লেখার সময় পাস, শুধু অ্যাপ্লিকেশন আসে লিখবি। তার নেক্সট কি আসে, এটা থাইরয়েড স্ক্যান লিখলি 1 নম্বর। 2 নম্বর লেখ বোন স্ক্যান, স্ট্রনসিয়াম SR, স্ট্রনসিয়াম 90, SR 90 for early detection of osteoblastoma. Strontium 90 for early detection of osteoblastoma. তারপরে লেখ কিডনি স্ক্যান, kidney scan that is done by again radio labeled iodine 131, but this is hipuran. এটা একটু মুখস্থ রাখতে হবে। It is I131 hipuran, HIPPURAN, or it diodrust. এটা আয়োডিন 131 একটা ফর্ম, একটা হিপুরান ফর্ম, একটা ডায়োড্রাস্ট ফর্ম, DIODRAST, ডায়োড্রাস্ট। মানে দেখ আমরা লিখি I131, একটা কালার পেন্সিল হলে লেবেল করে দিই, বা লিখি I131 লেবেলড হিপুরান, I131 লেবেলড ডায়োড্রাস্ট, লেবেলড। ওকে, মানে ইট ইজ, মানে diodrust is labeled by 131, hipuran is labeled by iodine 131. ওকে, নেক্সট লেখ। আচ্ছা, এইটুকুনি জানিস তো যে স্টেথো দিয়ে কি কি করা হয়, কি করা হয়? হার্ট বিট শোনা হয়, হার্ট রেট শোনা হয়। হোয়াট ইজ হার্ট রেট? ব্লাড ফ্লো, ব্লাড ফ্লো, দ্য জিস্ট ইজ ব্লাড ফ্লো। কিন্তু ওটাই যদি আমরা ভেতর থেকে শুনতে পারি, তো লেখো টেকনিশিয়াম for blood flow studies, technetium, TC99, technetium, radioactive technetium is used for analysis of blood flow in the heart, is used for analysis of blood flow in the heart. তারপরে লেখ for RBCs can be tagged with chromium 51. RBCs can be tagged with chromium 51. মানে এটাও শুনে নে, এটা কি হয়। বেসিক্যালি আমরা সবাই জানি আরবিসি লাইফ কত দিনের, বল কতদিন? হাট, আরবিসির লাইফ, ও হ্যাঁ 120 দিন, রাইট। আমি 91 ডেজ শুনছি, এক্সট্রিমলি সরি, 120 দিন, রাইট। সো আরবিসির হাফ লাইফ যে 120 দিন, এটা কিছুভাবে তো জানা হয়েছে। দিস ইজ দ্য টেকনিক। কি করা হয়, এই যে ক্রোমিয়াম দেখছিস, এই ক্রোমিয়ামটাকে ব্লাড স্ট্রিমে ছেড়ে দেওয়া হয়, মানে আরবিসির মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়। তো যতক্ষণ আরবিসি ভাঙছে, লাইজ হচ্ছে 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 ততক্ষণ, যতক্ষণ না আরবিসি ডেড হয়ে যাচ্ছে ততদিনই এটা দেখতে পাবি রেডিয়েশন দিয়ে। সো এটাই দেখা গেছে 120 দিন পর ওটা আর রেডিও অ্যাক্টিভ থাকে না। সো ইট হ্যাজ বিন ডায়াগনোসড অ্যাজ লাইফ স্প্যান অফ 120 ডেজ। বোঝা গেল কেন, কি করে? তো বোঝা গেছে, এতদিন জানতিস, শুধু বোঝা গেছে, তাই তো? চলো, তারপর অ্যান্ড নাও কামিং টু ফার্স্টে যেটা বলেছিলাম পেট স্ক্যান, ফার্স্টে বলেছিলাম পিইটি স্ক্যান, পজিটন এমিশন টোমোগ্রাফি স্ক্যান। কেন বলেছিলাম একটু মনে করিয়ে দিই। বলেছিলাম আগে এক্স রে কাজ দিত, এখন যত গামা রেডিয়েশন এগিয়েছে, অ্যাডভান্স হয়েছে, তত পেনিট্রেটিভ পাওয়ার বেড়েছে এবং স্ক্যান হয়, রাইট? সো লেখো পিইটি স্ক্যান হিয়ার, এখানে শুধু এখানে লিখে দিবি positron emission tomography scan is more precise and sophisticated technique.
আর যদি কেউ জিজ্ঞেস করে কি ইউজ হয় রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, তাহলে বলে দিবি ওই একই, TC99, টেকনিশিয়াম 99। And last but not the least is immunoassays, RIA নাম শুনেছিস, রেডিও ইমিউনোঅ্যাসে। একটা এক্সাম্পল বলছি, আবার একটা আয়োডিনের আইসোটোপ I-125, I-125 labeled antigens, I-125 labeled antigens are used to quantitate hormones, bas, that's it। আচ্ছা, এবার ডায়াগনোসিসে হয়ে গেল, এবার ক্যান্সারের ট্রিটমেন্টে পড়েছিস তো, লাগে তো রেডিয়েশন, হ্যাঁ না না লাগে? সকালবেলায় হাই উঠছে তোদের? হ্যাঁ, অনেকে উঠছে, তোকে আর ঘাড় ঘুরিয়ে দেখতে হবে না। তো ট্রিটমেন্টে যেটা লাগে, চাপা দিয়ে লাভ নেই বাবা, সব দেখতে পাই। আর হাই ওঠাটাই স্বাভাবিক, আমারও উঠতো। যাই হোক, তো ট্রিটমেন্টে আমরা কি পড়বো? ট্রিটমেন্টে ফার্স্ট হচ্ছে বেসলাইন, আমরা জানি যে ক্যান্সারের ট্রিটমেন্ট হয়, রাইট? এবার ক্যান্সারে কেন হয়? কারণ হচ্ছে, আচ্ছা ক্যান্সার কি করে বলতো? কেন ক্যান্সারে আমরা রেডিয়েশন কেন দিই? এটা কখনো ভেবেছিস? ভাবিস না। একটা বেসিক ফান্ডা মনে রাখ, এই ফান্ডা মনে রাখবি সারা জীবন, এমনকি পরে গিয়ে অঙ্কোলজিতেও কাজে দেবে। বেসিক ফান্ডা হলো, আমাদের সেল যে স্পিডে ডিভাইড করে, সেল ডিভাইড করে তো নাকি করে না? আমাদের সেল যে স্পিডে ডিভাইড করে, ক্যান্সার সেল তার থেকে 3 থেকে 5 গুণ বেশি স্পিডে ডিভাইড করে। ওকে, রেডিয়েশন কি করে? যেগুলো স্পিড বেশি, ও তো বুঝতে পারে না, ওকে তো বলে দেওয়া হয় না ভাই ওইটা ক্যান্সার সেল, ওইটা অমুক, ও তো বুঝতে পারে না। মানে ক্যান্সার যদি এইটুকুনি জায়গায় থাকে, তার আশেপাশে নর্মাল সেলও তো থাকতে পারে, বা মাঝখানে নর্মাল সেল, দুদিকে ক্যান্সার সেল থাকতে তো পারে। তো তাহলে আমরা এটা বুঝবো যে রেডিয়েশন, দেখ বিভিন্ন ধরনের রেডিয়েশন হয়, সেটা নর্মাল সেলকেও খারাপ করে, আবার ক্যান্সার সেলকেও খারাপ করে, খারাপ দুটোরই করে, কিন্তু রিজেনারেট করে যায়। কিন্তু যে ক্যান্সার সেলগুলো প্রচন্ড বেশিভাবে ডিভাইড করছে, সেইগুলো মেনলি এফেক্টেড হয়। এবং কেন এফেক্টেড হয়? কারণ ওর ডিএনএ রেপ্লিকেশন চেনটাকে ব্রেক করে দেয়। সো নিউক্লিক অ্যাসিডের ওপর অ্যাক্ট করে, অ্যান্ড ওটাকে আর কি করতে দেয় না। ডিভাইড মানে কি? ডিএনএ কি রেপ্লিকেট হতে দেয় না, ট্রান্সক্রিপশন হতে দেয় না। আরে হাদুরাম, প্রোটিন না হলে কিছুই হয় না, তো ট্রান্সক্রিপশন হতে দেয় না, অ্যান্ড চেনটাকে ব্রেক করে দেয়। হোয়াট ইজ দিস অ্যাক্টিভিটি কল্ড? হ্যাঁ, সেন্ট্রাল ডগমা। আর ব্রেক কোথায় করে? টেলোমারেজে, টেলোমিয়ারে ব্রেক করে। ওকে, পড়েছিস তো তোরা ডিএনএ, না পড়িস নাই? পড়েছিস তো? ওকে, ফাইন। সো আমি আর এইসব বোঝাচ্ছি না, শুধু দুটো লাইন লেখাচ্ছি। সেলস গ্রো নর্মালি অ্যান্ড ডিভাইড টু ফর্ম নিউ সেলস। নর্মাল বলছি, cells grow normally and divide to form new cells, but cells divide normally and form new cells, but cancer cells grow and divide faster than normal cells. The nucleic acid in the cell is damaged. The nucleic acid in the cell is damaged by radiation. The nucleic acid in the cell is damaged by radiation, and cell division is not possible. দেখ দুটো ধরনের থাকে, একটা হচ্ছে আনসিল্ড সোর্স, একটা হচ্ছে সিল্ড সোর্স। এত বেশি ডিটেলসে আমি যাচ্ছি না, যদি ইচ্ছা করে। আচ্ছা, আনসিল্ড সোর্সে বলে দিই, শুধু একটা লাইন লেখ দুটো সোর্স আছে, একটা হচ্ছে আনসিল্ড সোর্স অফ রেডিয়েশন, একটা হচ্ছে সিল্ড সোর্স অফ রেডিয়েশন। আনসিল্ড সোর্সে কি করা হয়? এই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স যেটা আছে ওটাকে লিকুইড ফর্মে রাখা হয়। আনসিল্ড সোর্সে, আনসিল্ড মানে খোলা, ইট ইজ ইন লিকুইড ফর্ম, রেডিও অ্যাক্টিভ সোর্স।
For example, P32 used in the treatment of polycythemia vera. আনসিল্ড সোর্সে এক্সাম্পল, দুটো লাইন, একটা হচ্ছে লিকুইড ফর্মে রাখা হয় আর P32 ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ পলিসাইথেমিয়া ভেরা। আর হচ্ছে সিল্ড সোর্স ইজ ভেরি ইজি, এখানেও দুটো লাইন। ফার্স্ট লেগ ইট ইউটিলাইজেস গামা রেডিয়েশন, এটা বললেই এক নম্বর। সিল্ড সোর্স মানে ইট ইউটিলাইজেস গামা রেডিয়েশন। দু নম্বর এক্সাম্পল হচ্ছে রেডিয়াম নিডল, ব্র্যাকেটে লেখো হ্যাজ ভেরি লং হাফ লাইফ, রেডিয়াম নিডল। এরম প্লেট জানিস তো, এরম প্লেট এরম বসিয়ে দেওয়া হয় বা মুখের ভেতর বাক্কাল ক্যাভিটিতে বসিয়ে দেওয়া হয়। এক্সাম্পল বলে দেবো, রেডিয়াল needles are used because radial needles or leg radial needle are now obsolete. Cesium মানে cesium ওই যেটা 137, radial needles or cesium C137 are used because they have very prolonged half life. Okay, for example, used in cancer of body of uterus, used in cancer of body of uterus, cancer of cervix, vagina, buccal cancer, tongue cancer, etc. Okay, আরো আছে, এগুলো আর বললাম না, যথেষ্ট জানিস তোরা এখন। তোরা শুধু, আচ্ছা তোদের কি এই এডিশনটা আছে সবার? এই এডিশনটা আছে সবার, সাদাটা সবার আছে? নেই। তোরা রেডিয়েশন চ্যাপ্টারে গিয়ে, আমি নতুন এডিশনের বলে রাখছি, 829 পাতার 829 পাতার নিচে একটা, যারা এতখানি লিখতে পারবি না, যাদের হাতের স্পিড অত বেশি নয়, তারা 829 পেজের নিচে একটা চার্ট আছে দেখবি অ্যাপ্লিকেশনসের, ওটা যেন মুখস্থ করে যাস বাবা, ঠিক আছে? আচ্ছা, শুধু হেডলাইন্স লেখে, এবার 5 আর 6 লাইন লেখাবো। এক নম্বর, বায়োলজিক্যাল এফেক্টস অফ রেডিয়েশন, কি ক্ষতি হয় বায়োলজিক্যাল এফেক্টস অফ রেডিয়েশন। নাম্বার 1, জেনারেল সাইড এফেক্টস। নাম্বার 1, জেনারেল সাইড এফেক্টস, যেখানে হেয়ার লস, চুল উঠে যায় তো, বমি হয় তো, যা বলছি ইংরেজিতে লেখ, চুল উঠে যায়, বমি হয়, গা বমি বমি পায় মানে নশিয়া, ক্লান্ত লাগে মানে ফ্যাটিগ, চোখে লোকে ঝাপসা দেখে মানে হচ্ছে ব্লাডিং অফ ভিশন। এরম ভাবে মনে রাখবি, না হলে পারবি না মনে রাখতে, ঠিক আছে? জেনারেল সাইড এফেক্ট হয়ে গেল। ডাইরেক্ট এফেক্ট, 2 নম্বর লেখ, ডাইরেক্ট এফেক্ট অন ক্যান্সার টিস্যু, ভেতরে কিছু লেখাবো না, অলরেডি বলে দিয়েছি কি করে, রাইট? 3 নম্বর লেখ, ইনডাইরেক্ট এফেক্ট অন ক্যান্সার টিস্যুস, এইটা লেখাবো এক লাইন। ডাইরেক্ট এফেক্টে কি বললাম, ডিএনএ ড্যামেজ করে, রাইট? সেই জন্য ডিভাইড করতে পারে না। ইনডাইরেক্ট এফেক্টে কি হবে, ড্যামেজেস দ্য লোকাল ব্লাড ভেসেলস অ্যান্ড কাট দ্য ব্লাড সাপ্লাই। ড্যামেজেস দ্য লোকাল ব্লাড ভেসেলস, কাট, অ্যারো, এরম ভাবে লিখবি, ড্যামেজেস লোকাল ব্লাড ভেসেলস, অ্যারো, পরীক্ষাতেও লিখবি এরম ভাবে, অ্যারো, কাট ব্লাড সাপ্লাই, অ্যারো, কজেস নেক্রোসিস অ্যান্ড সেল ডেথ। Effect on skin, it produce epiliation, আরে এপিলিয়েশন মানে কি, ধরে নে কারো এখানে রেডিয়েশন দিল, মানে রেডিয়েশনটা এখান দিয়ে বেরিয়ে গেল তো, সকালে উঠে দেখলো পেছনে সব চুল বিছানায় পড়ে আছে। It will grow back in 3 months. So hair grows back in 3 months, ব্র্যাকেটে লিখে নিতে পারিস। স্কিনে আর কি থাকে, স্কিনে কি হয়, ঘাম বেরোয়, তাই তো, সোয়েট গ্ল্যান্ডস থাকে, সোয়েট গ্ল্যান্ডস আর পার্মানেন্টলি ড্যামেজড।
আর সামটাইমস they may cause erythema or blisters. কে বাবা তুমি? হ্যাঁ, প্লিজ। তোদের লাস্ট ডে তো হিস্ট্রিটাটিক মারতে ইচ্ছা করছে না, বুঝলি? যাই হোক, মানে মোস্ট ইরিটেটিং পারসনস। কোথায় ছিলাম রে আমি? ল্যাক অফ কনসেন্ট্রেশন। হ্যাঁ হ্যাঁ, ব্লিস্টার্স করে আর হচ্ছে ইরাইথ্রিমা করে, আর কিছু লিখতে হবে না। তারপরে লেখ এফেক্ট অন ব্লাড সেলস। দেখ, এটা তো জানিস বডিতে সবচেয়ে বেশি ডিভাইডিং সেলস গুলোর মধ্যে দুটো আছে, বোন ম্যারো আর লিম্ফয়েড সেলস। এটা তো জানিস, তাই তো? তো এফেক্ট অন ব্লাড সেলস এর মধ্যে লেখ দ্য বোন ম্যারো অ্যান্ড লিম্ফয়েড সেলস আর হাইলি রেডিও সেন্সিটিভ। দ্য বোন ম্যারো অ্যান্ড লিম্ফয়েড টিস্যু আর হাইলি রেডিও সেন্সিটিভ। ভালো করে দেখ, কি দুটো লিখলি? বোন ম্যারো লিখলি, আর কি লিখলি? লিম্ফয়েড টিস্যু লিখলি। তাহলে বোন ম্যারো যদি এরম হয়, রেডিও সেন্সিটিভ যদি হয়, এবং ওটাকে যদি থামিয়ে দেওয়া হয়, কি হবে? দা অ্যারো দিয়ে লেখ দাস কজিং লিউকোপেনিয়া অ্যান্ড থ্রম্বোসাইটোপেনিয়া। লজিক্যাল, ঠিক? অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে লাস্টে লেখ রেডিয়েশন সিকনেস। দ্যাটস ইট, রেডিয়েশন সিকনেস। ওকে, আগের দিন পেন মডুলেশনস পড়েছিলাম, মনে আছে আমার? ইটস ভেরি ইম্পর্টেন্ট। বই গিয়ে পড়েছিস? তোদের বইতে কীরকম আছে? যেভাবে আমি বলেছি না একটু অন্যভাবে আছে? পড়েছিস বইতে? হ্যাঁ, তাহলে এনি পেন মডুলেশনসে যাওয়ার আগে কি করতে হবে? ট্রান্সডাকশন, ট্রান্সলেশন, পারসেপশন, দেন মডুলেশন। দেন মডুলেশনসের গেট কন্ট্রোল থিওরি অ্যান্ড অ্যাসেন্ডিং অ্যানালজেসিক সিস্টেম। অ্যাসেন্ডিং অ্যানালজেসিক সিস্টেমে কে কে আছে? কে কে বলতে পারবি? খাতা দেখছে সব। ডিসেন্ডিং অ্যানালজেসিক সিস্টেমে বলেছিলাম দুটো কথা না ভুলতে। কি বলেছিলাম? পেরি অ্যাকুইডাক্টাল গ্রে ম্যাটার অ্যান্ড র্যাফে নিউক্লিয়াস, র্যাফে ম্যাগনাস বা র্যাফে ম্যাগনাস নিউক্লিয়াস। চলো, ভেরি গুড। অ্যান্ড দেয়ার আর সাম সেরোটোনিন, হ্যাঁ, নরএফ্রেফ্রিন, ইন্টারনিউরন, ইনহিবিটর ইন্টারনিউরন। বাস, এই কথাগুলো খাতার মধ্যে থাকলেই নাম্বার। কোশ্চেন কিন্তু এইভাবে আসবে। নাও, আজকে কি লিখেছে দেখ টপিক, মনে নেই কি লেখা আছে, দেখ। হ্যাঁ, স্মেল টেস্ট, এই যে স্মেল টেস্ট, ওটা তো আর কিছু নেই। দেখ 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 দেখ, আমাকে একটু বলছিল এরপরে একটু স্পেশাল সেন্স পড়াতে। তোদের বেশি টাইম নেই বেসিক্যালি, উই আর রানিং, কারণ তোদের অনেক ক্লাস নষ্ট গেছে এদিক ওদিক করে। এনিওয়ে, সিলেবাস শেষ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাকিটা যেটুকু থাকবে সেটুকু দিয়ে বই থেকে করে নিবি। সো টেস্ট অ্যান্ড স্মেল, আমি খুব বেশি লেট করবো না, অলরেডি লেট, 5 minutes অলরেডি লেট। স্মেল অ্যান্ড টেস্ট, ওকে। ফার্স্টে কি পড়াবো? স্মেল টেস্ট। স্মেল আর টেস্ট বেসিক্যালি ইন্টারমিঙ্গলড, রাইট? For an example, if any suffering from common cold, you all notices that no smell is there, and you are eating in something, no taste is there. Almost tasteless, because taste is 80% of smell. Taste is 80% of smell. Anyway, two different pathways are there. That is a smell sensation, তাকে কি বলা হয়? Olfaction. And taste sensation কে কি বলা হয়? Gustatory sensations. Okay. Anyway, তাহলে স্মেলের ইম্পর্টেন্স কি? কিছু কিছু মজার জিনিস বলি, তাহলে পড়াতে সুবিধা হবে। Any types of smell is very important in day to day life. এখান থেকে হোস্টেল থেকে এসেছিস,
কিছু না কিছু স্মেল এসছে। কি কি এসছে? ক্যান্টিনে যে দিয়ে যাচ্ছিস, মনে করো হোস্টেল থেকে নামছিস, কারো একটা রুমের পাশ দিয়ে যাচ্ছিস, একটা বাজে গন্ধ বেরোচ্ছে, নোংরা থাকে, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন করে না, ঘামের গন্ধ বেরোলি। দেন সাম রুমস আর দেয়ার দেস ইউজিং দ্য ধূপ ধুনোস, হ্যাঁ, গন্ধ পেলি। Then again coming down and then you are come across throughout your kitchen, then some beautiful food smell is coming. You also that is recognizing, as well as come to the inside the class. You smell some scents of different kinds of perfumes, like, but you never after 5 to 10 minutes using your own perfume, you will never get smell of that smell scent, তাই তো? নিজের স্মেলটা যখন করছিস তখন সেটা পাচ্ছিস না। বা whenever you are coming in the first class, there is a classroom is a smell. After some time there is no recognition of any smell. আমি এখন এসছি, ঢুকেছি, now also I am smelling something different types of smell, right? After going through this way 5 to 10 minutes, my mind will lost with any senses there are present or not. Similarly, if you go to the bathroom, as very bad smell is coming first, then it accustoms. That means adaptation is going on. So here, olfaction adaptation is going on. Number one. Number two, suppose you are going with your grandfather to cook something. Yes, cook something like chicken preparation, delicious food. Then your grandfather you lost your grandfather. But whenever you are cooking that delicious food, then you remind your grandfathers in your mind. That means some sorts of smell has some connections with some emotional areas like hippocampus, memory, like amygdala, limbic system connections is there, hypothalamus connection is there. Then olfactions pathway not only up to this olfactory cortex, it goes beyond to that, and olfactory cortex is a huge thing. That means whenever you are smelling something, আমরা একটা গোলাপের গন্ধ কি করে চিনে রাখছি? That means its memory is there. কফির গন্ধটা আমরা চিনতে পারছি কেন? অলফ্যাক্টরি টেস্ট করেছিস তোরা? আমরা কি বলেছিলাম? চোখ বন্ধ করে, একটা নাক বন্ধ করে তুই শুনবি, তো সেটা তো তোকে চিনতে হয়েছে আগে। So that means some memory is there. So memory area is where? Memory area is mostly hippocampal region. Assignment of memory is by the hippocampal region. এগুলো সবসময় খেয়াল রাখ। limbic system, amygdala, then hypothalamus, thalamus, frontal lobe, parietal lobe, occipital lobe, always. Anyway, taste is also something like that. Taste is also like that, because you are getting lots of taste whenever you are taking any food, lots of taste, sour, salt. কি কি আছে taste? Sour, salt, sugar, sweet, বাবাকে bitter, then আর umami. Umami is a taste. Umami is a taste. Suppose আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মনে কর তোকে একটা চিলি চিকেন দিয়েছে, খাচ্ছিস, সেন্স অফ মানে পারফেকশন, সেন্স অফ প্লেজার একটা গন্ধ পাওয়া যায়, হ্যাঁ, তাই তো? এনিথিং, সেটা কিন্তু তুই ডেসক্রাইব করতে পারবি না যে এটা মিষ্টি বলে আমার ভালো লাগছে, নো। So that taste is umami. Umami is due to some amino acids like glutamates. I'm coming later, this time permit today. Anyway, I'm goes to the straightforward in the olfaction system, olfaction sensations. Like, তাহলে আমরা জানলাম যে olfactions means is depends upon some receptors are there. Sensory system receptors are there. What does the receptor is for the olfaction? Key olfactory receptor cells. All is like as a chemoreceptor, like any smell. মনে করো একটা সেন্ট নিয়ে এসছে, ও একটা পারফিউম নিয়ে এসছে, ডিফারেন্ট পারফিউমস, অর্গানিক কেমিক্যালস অ্যান্ড মলিকুলস আর ডিফারেন্ট, রাইট? বাট উই ক্যান ডিস্টিংগুইশ, হ্যাঁ এই সেন্টটা একটু ভালো লাগছে। সো
So believe me, any soap, shampoo, and also your perfume companies engage lots of money, then how the people can attract with that smell or scent? Physiology is there. There is a beautiful physiology, that is any scent is coming from a molecule. Molecules means organic molecules. একটা পাশ দিয়ে যাচ্ছি সেখানে আমাদের স্যার গোলাপ ফুল লাগিয়েছে, স্মেল পাচ্ছিস। কি করে পাচ্ছিস? ফুলটা তো ওইখানে আছে, কি করে স্মেল পাচ্ছিস? গিয়ে তো শুনছিস না, তা তো পাচ্ছিস। দ্যাট মিনস কি molecules. That's molecules come to the airborne, and whenever inhale the air, it goes inside your nostril. Like যদি একটু আঁকতে পারি, একে দেখায়, মনে কর এটা একটা নাক, এখানে তো আমার ব্রেন আছে, এদিকে আমার কিডনিফর্ম প্লেট আছে, তাই তো? হ্যাঁ, then this area is on the nasal cavity. This area is inside the nasal cavity, and here is the olfactory epithelium is there. Olfactory epithelium is there. The olfactory epithelium নাম বললাম, olfactory receptor cells বলেছি। So these receptor cells are responsible for our mainly smell, and then that goes transformations to the brain. কিভাবে নিয়ে যাবে? By the chemical sense converted into action potential. Simple, action potential. That means something receptors level is there. Some sorts of connections are there between the ligands. Ligands means your odorants. Odorants means your chemicals, molecules. মনে করো একটা রোজ আছে, এখানে একটা রোজ আছে, এর থেকে কেমিক্যাল বেরোচ্ছে, ঠিক আছে? These are going through, কোন দিকে যাবে? নস্ট্রিল দিয়ে যাচ্ছে, then you feel this is a rose or beautiful smell. Similarly, if you go through a একটা কি বলবো fish market, then the is to be different. আমরা কি মাছের গন্ধ শুনতে যাচ্ছি? No. So that means some chemicals always is going on, and the chemicals are as a volatile airborne. And that airborne is going to our inhalation and then goes to the olfactory epithelium that is present in the nasal cavity. Right? কি রকম থাকে? এই জায়গায় মনে কর ছোট্ট করে আঁকলাম একটা এপিথেলিয়াম। কি থাকে? বিভিন্ন রকমের সেলস থাকে বললাম। সেলসগুলো থাকে এরকম টাইপের, আমি দেখ, this is a mucus, epitheliumer এটা হচ্ছে mucus, right? Then mucous membrane projections here, there is some cilia. আমি যদি এই পোর্শনটাকে একটু বড় করে দিই, একটু পরে, আমি আগে জাস্ট ছোট জায়গাটাকে বুঝিয়ে দিই, then we will focus. This is the cribriform plate, and then this plate pierces here up to here. This is এটাকে বলা হয় olfactory bulb. So olfactory bulb এরা গেল, then there are some special cells, আমি নামগুলো একটু করে বলছি, যদি মনে রাখতে পারিস রাখবি। That is mitral cell as well as tufted cell. Number 1 is a mitral cells and tufted cells. Okay, এরা কোথায় থাকে? এরা থাকে এইখানে, মানে olfactory bulb-এর মধ্যে বিভিন্ন mitral cells and tufted cells are there. Whatever is going on, whenever this connected with this cilia what? Cilia of present in the olfactory receptor cell. এইগুলোকে আমি বলে দিচ্ছি olfactory receptor cell. That is coming down into the mucosa, and there is some cilia is there. Ciliaটাই হচ্ছে মেইন জায়গা for our olfactory signaling. I'm coming. Cilia is the main site where olfactory or olfaction sensation goes on. Sensation means this is chemical, this is the receptor, so that is the transduction will be there. Transduction means this chemical form into the electrical activity, into the action potential.
Now, this action potential will go up, 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 and then it connected with the dendrite cell of the mitral cells. Dendritic connection. আমি একটু বড় করে আঁকবো এরপরে. Then these are the connection and the actions from these mitral cells goes to the posterior brain up to the কোথায় কোথায় যাবে olfactory cortex. olfactory cortex এর মধ্যে আবার ওইগুলো আছে. কি কি আছে একটু আগে বললাম, অ্যামিগডালা, olfactory tubercle, hippocampus আসবে. ওকে, সো দিস থিংস আর গোয়িং অন. তাহলে এই পুরো জায়গাটা আমি যদি বড় করে রাখি তাহলে ইট উইল বি ভেরি হেল্পফুল ফর অল অফ আস. পিছনে যারা দেখতে পাচ্ছিস না সামনে চলে আয় যদি যদি তোদের ইচ্ছা থাকে, নইলে ওখানেই থাকবো. সো দেন দিস ওয়ান ইজ ইউর নোজ. আমি এই চকটাকে স্মেল পাচ্ছি একটা, তাহলে এই যে যাচ্ছে এই দিস কমে আমি তো চকটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি না. So these are on the airborne and then goes to the hair, and this point out it stimulate this cilia point, and cilia is a site of olfactory signaling coming. কিভাবে signal হয়? Signal means how action potential are produced, how chemical sensation is converted into the electrical activity or the action potential, so that it moves up, piercing the cribriform plate. Ethmoid bone থাকে জানিস নিশ্চয়ই এখন already. Ethmoid bone cribriform plate is there, and then the pierces up to it hold into the কোথায় যাচ্ছে olfactory bulb, and this olfactory bulb then synapses with the dendrite of the mitral cells or tufted cell. Then the actions of the mitral or tufted cell goes posteriorly and from the olfactory tract. বলেছিলাম tract মানে কি? Collection of actions. Tract means actions. So these actions of the mitral cells going posteriorly, and then it goes in the brain different positions এ চলে যাচ্ছে. Positions গুলো কয়েকটা নাম আমি বলেছি. That is the olfactory cortex, olfactory tubercle, hippocampus, hypothalamus, amygdala, as well as orbitofrontal cortex, as well as thalamus. This is very much important for our memory or emotional. মনে কর একটা সাপোজ কে বলা যায়, হ্যাঁ যেভাবে মনে মনে থাকবে সেটাই বলি. সাপোজ ইউ আর গোয়িং উইথ ইউর গার্লফ্রেন্ড অ্যান্ড গোজ টু দ্য রেস্টুরেন্ট. দেখ সবাই হাসছে, এগুলো বেশ এনজয় করে. It's very enjoyable, it's no problem. So these things sorts of they একটা রেস্টুরেন্টে গেছিস, একটা স্পেশাল ফুড অ্যারেঞ্জ করেছিস, তারপর ব্রেকআপ হয়ে গেছে, কিছুদিন পরে ঝড়ে ব্রেকআপ হয়ে গেছে. Now whenever you are going to that restaurant for that food reminds you of your ex-girlfriend. Why? That is the point. That is the point of this smell goes to the amygdala region as well as in the hippocampal region to the assignment of your memory. Assignment, recall, emotional. Second emotional কিছু একটা হয়েছিল. Then this is happening whenever you are going to that area. It is happens. So it is beautiful that the olfactory sensation যদি না থাকে, that is dangerous for us. Why? Because in your room or in your house, if any sorts of LPG gas leakage in your, then you are in your pleasing mind. প্লিজেন্ট গ্যাস বেরোচ্ছে কি সুন্দর খুব ভালো, তাহলে করি? নো, করি না, তাহলে তার প্রবলেম আছে. আমরা কি করি? সবসময় সার্চ করি, আরে দেখো 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 কোথায় লাগেছে, কোথায় বন্ধ করেছে, কেন? দিস ইজ ফিয়ার, অ্যান্ড দিস ফিয়ার ইজ রেজিস্টার্ড অলরেডি ইন আওয়ার মাইন্ড প্রিভিয়াসলি. কোনোভাবে এই সেন্সটা আমাদের কাছে এসেছে দ্যাট একটা ভয়ের জিনিস আছে. দিস সেন্স ইজ স্টোরড ইন দ্য অ্যামিগডালা. দিস ফিয়ার amygdala and then connected amygdala is in the hypothalamus. So amygdala as well as hypothalamus acts like to prevent such activity so that we can prevent the danger, come across to the danger. So that is a important and beautiful thing. আমি এটাকে একটু বড় করে দিচ্ছি, এই জায়গাটাকে আমি একটু বড় করে দিচ্ছি. Suppose this is a কি আঁকলাম olfactory bulb, right? তার ঠিক নিচে আছে
বল বল পিব্রিফর্ম প্লেটটা আছে, দেন এইখানেতে আছে আমার মিউকাস মেমব্রেন, অলফ্যাক্টরি এপিথেলিয়াম পুরোটা জুড়ে হবে, এইটা আমার নেজাল ক্যাভিটির মধ্যে হচ্ছে, রাইট? নাও ডিফারেন্ট সেলস আর দেয়ার, different types of cells are there, and the cilia is like that, and the cilia is like that. Cilia তাহলে কোথায় থাকছে? মিউকাস মেমব্রেনের উপরে। মিউকাস মেমব্রেন contains Bowman's gland and it produces mucus. মনে রাখতে পারলে মনে রাখ, নলে ছেড়ে দে। So in this way there is different types of olfactory receptor cells, তাই তো? These are the cilia. These are the cilia. This is the mucus, this is the epithelium total, and now these actions will go into কোথায়? Olfactory bulb. Actions, olfactory bulb, olfactory bulb. Between these, some sustentacular cells or supporting cells are there. Some sustentacular cells like that. এটা অন্য কালার দিলে ভালো হবে। Some sustentacular cells are there. Some sustentacular cells are there to support this, to support this, to support this. Okay? Another type of cells are very important, that is called basal cells, means stem cell line. তোর একটা সর্দি কাশি হলো, কমন কোল্ড হলো, ইউ ড্যামেজড ইউর এপিথেলিয়াম, একটা ভাইরাল ইনফেকশনস হয়েছে, রাইনো ভাইরাস, অ্যাডিনোভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, করোনা ভাইরাস, that may cause damage in your olfactory epithelium as well as these cells means, এটা কি বললাম এই সেলগুলোকে? olfactory receptor cell. This is called olfactory receptor cells are damaged. Then you feel the anosmia, you feel the hyposmia. In this such way, some special cells are there. These special cells are nothing but some basal cells are there. Some basal cells are there. Some basal cells are there in everywhere. So this basal cell is the regeneration cell, stem cell, to regenerate the damaged or old olfactory receptor cells. তাহলে আবার আমি গন্ধ ফিরে পাচ্ছি, এমন তো নয় যে করোনা হয়েছে আর গন্ধ পাই না, পাচ্ছি, নো। So that is happening due to this basal cells. So এখানে কি কি সেল থাকলো? olfactory receptor cells, sustentacular cells, as well as basal cells. Basal cells are important for that region. ছেড়ে দাও, সেল থেকে এবার বেরিয়ে আসতে হবে আমাদের। নাও কি হচ্ছিল আমি বললাম, এখানে এখানে কানেকশন হচ্ছে, কার সঙ্গে হচ্ছিল? মাইটাল সেলস ডেনড্রাইটের সঙ্গে। তাহলে কয়েকটা মাইটাল সেলস আঁকলাম, কয়েকটা মাইটাল সেলস আঁকলাম, কয়েকটা মাইটাল সেলস আঁকলাম। নাও দিস ডেনড্রাইটিক is connected here, is connected here, is connected here, is connected here. Okay, so these are the dendrites of that. Now remember, these two is some globular structure is formed, that is called glomerulus of olfactory or olfactory glomerulus. যেমন কিডনিতে আছে গ্লোমেরুলাস, সেরকম এখানকার গ্লোমেরুলাস, তাকে বলা হয় olfactory glomerulus. These ones কে কে নিয়ে থাকবে? এখানে থাকবে actions of the olfactory receptor cells as well as dendrites of the mitral cells as well as tufted cell. এইগুলোর মধ্যেও আবার tufted cellও আছে, এইগুলোর মধ্যে আবার tufted cellও আছে। These are going on to this way. And remember, in this glomerular pattern, এইখানে যদি এটা glomerular হয়, তাহলে এইখান থেকে আমার মনে কর এইটা কি? এটা হচ্ছে আমার রিসেপ্টর সেলসের অ্যাকশন, রাইট? এইগুলো আমার ডেন্ড্রন অফ দ্য মাইটাল সেলস এসছে। ইন বিটুইন দিস দেয়ার আর সাম ইন্টারনিউরন অলসো। দেখেছিস কত কিছু পড়াবার আছে, আর বলেছি একদিনে পড়াবো, কি করে হবে একদিন? ইন্টারনিউরনস আর দেয়ার, দিস ইন্টারনিউরনস আর ইম্পর্টেন্ট ফর আওয়ার অ্যাডাপ্টেশন। একটু আগে গল্প বলছিলাম না, ক্লাসে গেলে আমরা কিছুক্ষণ গন্ধ শুনতে পাই, দেখ এখন আমি আস্তে আস্তে করে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছি ডিউ টু দিস ইনহিবিটরি ইন্টারনিউরনস গাবা এসে ওখানকার যত রকম কেমিক্যালস রিলিজ করে সেগুলোকে সাপ্রেস করে, অ্যান্ড দ্যাট রিডিউসেস দ্য অ্যাকশন পোটেনশিয়াল টু দিক দ্য ফার্দার গিভ দ্য অ্যাকশন পোটেনশিয়াল অ্যান্ড গোজ টু দ্য ব্রেন। এনিওয়ে, তো দিস স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কিন্তু পরীক্ষায় আঁকতে হবে, অ্যান্ড দেন ইজ ভেরি ইজি। এতগুলো করে সেল না আঁকলেও হবে, একটা একটা করে সেল আঁকবে, কি আছে, ফুল মার্কস পাবে। তোকে বুঝেছিস নাকি? আমি ঠিক বুঝে যাবো। দিস ইজ কল্ড olfactory bulb
cribriform plate, epithelium, mucus. Mucous membrane, cilia. The cilia is the main site for the olfactory signaling. Right? Now, I'm come to the directly into the cilia. Come to the directly into the cilia. The cilia জিনিসটা কি রকম? Cilia মানে some cells are there, and this cilia is different from our bronchus cilia. These different types of respiratory cilia is different. The cilia action is there only for the protection of our foreign body and any obstacles or any foreign antigens to move away. But this cilia has some receptor cells, some receptor proteins are there to adapt or bind with some ligands. Here ligands means some orodents. Here orodents means some chemicals, which is the chemical molecules like a rose flower, any biryani, any Chinese food is coming from your nose as a molecule, a airborne molecule is coming on. After the coming inside this as a molecules, then only the stimulation part is the cilia. Cilia will affect only after the dissolve of that chemical. Dissolve করতে হবে আগে nasal mucosa মধ্যে, then it will connect with the cilia. Now come to the ciliary cells. Ciliary cells again, it is a bilayer. It is a bilayer. Ciliary cells, when ciliary membrane is called bilayer. এখানে সেই lipid bilayer আছে, আমি আর ডিটেইলসে যাচ্ছি না. So these are the happening in this way. There is some receptors are there. Some receptors are there, and remember these receptors are mostly G-coupled, G-protein coupled receptor. বলতেও পারছি না কেন? G-protein coupled receptor. তাহলে কি বলে এটাকে? G-protein coupled receptors are there. G-protein coupled receptor here is serpentine, মানে সাতটা পেঁচানো, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ফিনিশ, এখানে হয়ে গেছে. In this way, right? Sorry, এটাকে in this way it is going on this. তাহলে this is a cell membrane and this is a receptor, right? এখানে receptor আছে তো, this is a receptor and here is a binding of কি? G protein. G protein মানে কি? Alpha beta delta. It's connected to the কি? GDP, mainly GDP. So I mean whole branch of this, I got alpha, beta, gamma. Here is a GDP, normally in inactive state. But when this ligands means orodents means যেগুলো এগুলো, these are the orodents, right? These orodents are binding after the dissolvement of the mucosa, then it connects into the receptor, and the receptor means there are conformational changes of the receptor, and then it is broken down, তাই তো? এটা ভেঙে যাবে, তাহলে কি হবে? আলফার সঙ্গে জিটিপি লেগে যাবে, আর বিটা গামা মেনলি নেগেটিভ ইফেক্ট, অ্যান্ড দিস আউটস চেঞ্জ হয়ে গেল, যেটা তোর জি প্রোটিন কাপলে পড়েছিস অলরেডি. ইটস ভেরি সিম্পল. যদি ওইটা মনে রাখতে পারিস তাহলে এটা মনে রাখার কোনো দরকার নেই. Now this alpha GTP will activate another enzymes present in the cell membrane that is called adenyl cyclase. It's a GS type. This is a GS type. So this is adenyl cyclase. Adenyl cyclase এর কি কাজ? ATP থেকে সাইক্লিক AMP করে. ভেরি গুড. তাহলে এটা কি করবে? আমার ATP to cyclic AMP, right? This cyclic AMP induces নাকটা বন্ধ করে দিলাম, নাকটা কেটে আমি আবার এটাকে একটু এগোলাম. এটা হচ্ছে কি? সিলিয়ারি মেমব্রেন. সিলিয়াটা কোথায় থাকে? মিউকাসে থাকে. এই যে এটা আমি এইখানটা নিয়ে এসেছি, এইটা this one, okay? So in these cases there are some channels are there like that, and these channels are called cyclic nucleotide gated channel. So whenever you are getting cyclic MP, that will activate the cyclic nucleotide gated channels to come as a positive ions inside the cell. সেখানে ক্যালসিয়াম আসতে পারে, সোডিয়াম আসতে পারে in this channel by the activation of the cyclic MP. বোঝা গেল? So in this way, this receptor is nothing but a G protein coupled receptor. After the ligand binding, this will conformation change and alpha sub will be separated. কিছু যদি বলতে না পারিস তাও হবে, G protein coupled receptor and then adenyl cyclase are activated. হয়ে গেল? Adenyl cyclase activated means is converted into cyclic AMP. Then cyclic nucleotide gated channels, positive channels are activated by this cyclic AMP,
and these want to entry in the positive ions inside the cell. Positive যদি আসে তাহলে কি হবে? Hyperpolarization হবে না depolarization হবে? Depolarization হবে. Now this depolarization is happening here. তাহলে এখানে depolarization কি করে হলো বুঝতে পারলি? Then this depolarization means receptor potential will form. Then the threshold level will cross, then action potential. Then only action potential is produced, and then only this sensation will go up as a action potential up, and then these connections with these mitral cells having their actions is going down, from a olfactory tract, and this tract is ultimately goes into those areas. কি olfactory আগে বলতে পারি আমি প্রাইমারি olfactory cortex, যদি সব ভুলে যায় তাহলে অন্তত এইটা বলতে পারবো that is a primary olfactory cortex. In the cortex there are some areas like কি বলেছিলাম পরপর বলবো, দাঁড়া আসছি। তো রিসেপ্টরটা ক্লিয়ার হয়েছে। এই রিসেপ্টর আর মনে রাখার কিছু ব্যাপার নেই, ক্লাসে যা হলো অ্যাডিনাইল সাইক্লেস মনে রাখো। Cyclic AMP induces the activity of the cyclic nucleotide gated channels, and then it enters sodium and calcium inside the cell, causing the depolarization, then receptor potential, then action potential. এইভাবে লিখবি পরপর অ্যারো দিয়ে লিখলো মার্কস ফুল। এনিওয়ে দিস রিসেপ্টরের ছবি আঁকতে পারলে ভালো, তাহলে আর লেখা আমরা পড়বই না, আমি তো পড়িই না। যদি লেখা ঠিক থাকে পিছনে কিছু ভুল হলেও ফুল মার্কস। So anyway, these sorts of this receptor, I am covering this. তাহলে এটাকে আমি একটু মুছি, মশাইতে পারে। So এই লাইগেন্ডকে বলা হয় ওরোডেন্স। Any chemicals may come as a orodents. Orodents means ligand bind to the receptor. Receptor লাগলে conformation change, cyclic AMP, গেট খুললো, পটাশিয়াম সোডিয়াম ঢুকলো, এই সোডিয়াম ক্যালসিয়াম ঢুকলো, depolarization, resting potential, action potential. This action potential goes up and then connected to already mitral cells or tufted cell, then this goes action forming the olfactory tract, and this olfactory tract goes into the different parts of the brain like asked you. So in this way these olfactions is very much important for our day-to-day life, as well as our memory, emotions, as well as fear. We understand that which smell is dangerous for your life, which is pleasant for your life, which is acceptable, which one is not acceptable at all. If anything here, we can see there's some burning sensation is there. So, no, we will search where is coming from. This source of electric gadgets are there, from where it is coming. That means you already know, your amygdala is sensitized about that, and that creates a binding with the combinations of amygdala and hypothalamus. This will affect you to বেঞ্চ থেকে উঠে সার্চ করতে আরম্ভ করবি কি হলো, আমিও দেখবো। ইনস্ট্যান্ট করবি, তুই ওখানে বসে থাকতে পারবি না, নেভার। বিকজ অফ দ্যাট, দিস ইজ দ্য কানেকশনস। ইউ আর গেটিং স্মেল ইজ গোয়িং থ্রু দিস ciliary membrane, G protein cataplexy receptor, cyclic AMP, sodium calcium entry, depolarization, receptor potential, action potential goes to the actions of the receptor cells, and then up to this glomerulus, then is connected to the dendrites of the mitral cells, then the actions of the mitral cells goes to the olfactory tract, and then goes to the brain. Number one, এই ব্রেনের এই স্ট্রাকচার গুলো কোথায় যাচ্ছে 1 2 3 এই দিকে আমি একটু লিখতে চাইছি। নাম্বার 1, it is anterior olfactory একটু শর্টে লিখছি, নিউক্লিয়াস। নাম্বার 1। Number 2 is a olfactory tubercle. Number 3 is a pyriform cortex. It is called pyriform, অনেকে PY বলে, pyriform cortex. And then number 4, this is amygdala. একটু আগে বলছিলাম amygdala. Then number 5 is hippocampus. Hippocampus. Number 6 কোথায় যাবে? orbitofrontal cortex. নামগুলো একটু লিখতে পারলে লিখে নেয়। orbitofrontal cortex। 7th হচ্ছে frontal cortex। Why frontal cortex? Frontal cortex mainly for the cognition function, right?
Now anything you are doing in smell, then it goes to the frontal cortex to remember you the smell. তুমি কোথায় শুনেছো এটা থেকে পালাতে হবে কি হবে না, অ্যামিগডালা করার আগে that goes to the frontal lobes for your recognitions, to your feel, হ্যাঁ আমাকে এটা গন্ধটা পাচ্ছি, এই যে ফিলিংস ফ্রন্টাল লোব করে। অক্সিপিটো ফ্রন্টাল লোবও অলমোস্ট এক ইম্পালস। আমার ঠাকুমার সঙ্গে এই আমার দাদুর সঙ্গে আমি চিকেন রান্না করেছিলাম, খুব ডেলিশিয়াস ছিল ডেলিশিয়াস ছিল, আমি ভাবছি আমাকে সেটা মনে করাচ্ছে হিপোক্যাম্পাস, কিন্তু আমার এটা হয়েছে অরবিটোফ্রন্টাল কর্টেক্স। কমপ্লেক্স থিং, বাট ইউ জাস্ট কিপ ইন মাইন্ড। এটাকে এমন নয় যে তো খাতাতে লিখতে হবে, নো, ইট ইজ এ ক্লাস, সো লার্ন সামথিং অ্যাবাউট সাম এক্সট্রা। সো দিস থিংস আর গোয়িং অন থ্রু আউট দিস, অ্যাজ ওয়েল এজ 8 নম্বর আমি বলবো থ্যালামাস, অ্যাজ ওয়েল এজ 9 নম্বর বলবো হাইপোথ্যালামাস। Okay, so again I am repeating, anterior olfactory nucleus, olfactory tubercle, pyriform cortex, amygdala, hippocampus, orbitofrontal cortex, frontal cortex, thalamus, hypothalamus, finish। তাহলে ওই যে ট্র্যাক গুলো এইভাবে ওরা নামছে কানেকশনস, হ্যাঁ কানেকশনস, these connections helps to recognize, to memorize, to recall, to assignment for your memory. These are the important. অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে হিপোক্যাম্পাসের। আমাকে মনে করাতে পারে কে? মনে করাতে পারে আমাকে ফ্রন্টাল লোব, ফ্রন্টাল কর্টেক্স, অরবিটো কর্টেক্স, বাট সেটাকে অ্যাসাইন করা, অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে কার? হিপোক্যাম্পাস। And hippocampus is mainly connected to the amygdala, and this amygdala is for our memory and limbic system are there. So this system is for smell, memorization, etc. বোঝা গেল? This is the all about the smell. কিচ্ছু নেই, খুব বেশি কঠিন কিছু নেই। আমার পরীক্ষা হলে আমাকে জানতে হবে this is the sensation, this is the transduction from the chemical into the action potential. Action potentialটা হচ্ছে কিভাবে? To get the receptor potential. Receptor potential is coming from how? After the depolarization. Depolarization is coming how? It is from the sodium and calcium channel throughout the cyclic gated channels. Cyclic gated channels are activated by the cyclic AMP. Cyclic AMP is coming from the ATP by the adenyl cyclase activity. This adenyl cyclase activity will be done by the alpha GTP. And alpha GTP will break down of the G protein coming up to the ligand interactions with the receptors. And these receptors are serpentine, মানে 7টা ভাগ, হ্যাঁ 1 2 3 4 5 6 7, এইগুলোকে বলা হয় সার্পেন্টাইন রিসেপ্টর। 7টা সাপের ফোঁড়ার মতো। There is a receptor point, ligand binding site, and then this goes on. বুঝতে পেরেছিস তো নাকি? 1 1 2 এইভাবে 3 4 5 6 7 নিচের দিকে নেমে গিয়ে এইখানে জি প্রোটিন লেগে গেল। বোঝা যাচ্ছে? So in this way, action potential goes in above through piercing the cribriform plate of ethmoid bone, then into the olfactory bulb. Inside olfactory bulb, there is the olfactory glomerulus, where it connected to the dendrites of the mitral and tufted cell, and the actions of the mitral and tufted cell goes to the as a olfactory tract and goes to the different parts of the brain. যদি মনে রাখতে পারিস তাহলে বলবি এগুলো, অ্যাটলিস্ট অ্যামিগডালার কথা বলবি, হিপোক্যাম্পাসের কথা বলবি, অলফ্যাক্টরি কর্টেক্সের কথা বলবি, ফ্রন্টাল কর্টেক্সের কথা বলতে পারলে ভালো, অরবিটো ফ্রন্টাল কর্টেক্সের কথা আরো বলতে পারলে আরো ভালো। অ্যাজ ইউ রিমাইন্ড ইউ করে নিতে হবে। ওকে, সো আপ টু দিস এনি কনফিউশন অফ এনি ওয়ান? কি? হ্যাঁ, এবার যদি অর্ডার বলা, একদম অর্ডারে আছে। This is the first order neuron, the second order neurons, this is the third order neuron go to the brain. And this, না এরকম অর্ডারে যায় না। তুই বলছিস এরকম করে, no, not like that. একটার সঙ্গে আরেকটার কানেকশনস আছে। So all are, this means olfactory, tubercle, pyriform, amygdala, all are connected to the thalamus. All are connected to the thalamus. And whereas amygdala is connected to the hippocampus. In this way they are interlinked, and also brain activity to distinguish smell.
এটা রোজের গন্ধ, এটা ওই পারফিউমের গন্ধ, ওটা ওই পারফিউমের গন্ধ, কি করে বলতে পারছি? এটা বিরিয়ানির গন্ধ, এটা এটা ভালো বিরিয়ানি, এটা পচা বিরিয়ানি, এই ডিমটা ভালো, এটা 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 পচা গন্ধ, তাই না? S2S এর মতো গন্ধ পাই আমরা পচা ডিমের, কেন কিভাবে পাই? So these are going on, and their memory is there. This is not a smell of good egg. This is a boiled egg, is a rotten egg. That's why smell is very important. যদি স্মেল না থাকে তুই এবার ভাব কত কি অসুবিধা হতে পারে। নট অনলি দ্যাট, আমি ওইদিকে গেলাম না, জাস্ট আমি ছুঁয়ে বেরিয়ে যাবো। that some Jacobson organs are present in our nucleus, our nasal mucosa, that is called vomeronasal pathway, and that is for the pheromones, that is mostly activated in case of other mammals, but remember this is also present in our female. Pheromones mean some sexual sensation, sexual activities that remind this pathway is important. Vomeronasal pathway, as well as it is called Jacobson organ. ঘরে গিয়ে পড়িস তো, দেখিস তো বই আছে নাকি, Jacobson's organ, and these are for the pheromones. Pheromones তো তোরা তো এই যে পড়েছিস, pheromones, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌমাছি, হ্যাঁ হতে পারে মৌমাছির যা অর্গান মানে অলফ্যাকশন ইজ সিমিলার টু দ্য র্যাট এন্ড অলসো হিউম্যান। যত কিছু টাচ হয়েছে সব মৌমাছি, মানে আমরা আমাদের যে ড্রসোফিলা, হ্যাঁ ড্রসোফিলা ইজ দ্য pheromones is a chemical is released from the apocrine gland. In case of human, underarms, axillary region, genital regions, there is a apocrines. Their smell is different. So this smell is go through that pathway. I'm not going details, but because this is not so much important for you, but this also remember that the pheromones. একটা বিড়াল বা একটা ছাগল একটা মেল আর মেল যে মেটিং করছে, through which the pheromones, dog, male dog, female dog, pheromones. They are smelling what? They are not smelling the anus. They are smelling the apocrine gland. They are smelling the apocrine gland, searching the apocrine gland. And remember, in case of female and male on human also, during the ovulation period, আমার মনে কথা বলে দিচ্ছি, during the ovulation period, in case of female, olfactory sensitivity is very high. Olfactory sensitivity is very high during the ovulatory period of menstrual cycle. Is very much, so much study is there for this, various studies are there, lots of studies are there. Okay, some studies are there, there's a restaurant bar and some groups were detected, the ladies are dancing and some are getting some more money and some are getting the less money. There's a study was there. There is a groups of girls are dancing in the same bar, but the man or the people is giving money to a particular girls having the ovulatory periods. That is our unconsciousness of the pheromone detections of this vomeronasal pathway or Jacobson pathway. Okay, finishing my olfactory part. Okay. So lots of important things are there. This is not perfect for in only one classes. Anyway, this is very important and interesting class hopefully. And if you remind these classes, any questions from these olfactions you can answer. So now the test. What do you mean by test? Test is 80% of smell. একটু আগে বললাম test is 80% of smell. যদি আমি স্মেল না করি তাহলে বিরিয়ানির আমি কোনো স্বাদ পাইবো না। Because the areas in the brain, there's the intermingled between the olfactory center as well as taste center. That means gustatory center, right? Now this is the tongue. কি করে আঁকবো? বড় হয়ে গেলি। This is the tongue. শর্টে বলছি অ্যানাটমিটা নিজেরা নিবি পড়ে, তাই তো? একটা ভি শেপের এরিয়া থাকে, তার নাম কি? সালকাস টার্মিনালিস। Some papillas are here, okay? All through this, যেগুলো তোরা বাম্পি একটা দেখতে পাস, bumpy is a papilla, right? There are different types of papilla. I'm not going details about this. There is a filiform, fungiform, circumvallate, etc. So anything, these were valid papilla is there. And also in case of children, like those are
keeping feeding the breastfeeding, like my subject, that's having in the sidewise that some papilla is there that is called foliate papilla that already gone. Turanaman name. So this gone is this foliate papilla also is there. Anyway, this papilla, inside the papilla, there are some taste buds. এইটা মনে রাখতে হবে। Taste bud আমাদের সামনে দেখা যায় না। In the taste bud, there are some 40 to 50 types of cells are there. Within these cells, the taste receptor cells are there. In this way, this taste bud, মনে করো এই প্যাপিলাটাকে আমি যদি একটু বড় করে একটা taste bud আঁকতে যাই, দেখতে হয়ে যায় ঠিক এইরকম। So different types of cells, মনে কর, okay. So different types of cells are there. Different types of cells are there. Different types of cells are there inside the taste bud. It's like the taste bud, and this is the taste pole, or it is the site of our tongue. And this one is go as a nerve fibers. বুঝতে পারছি? So these are the cell in the taste bud. This is called taste bud, and this is the our taste pore. Taste pore হওয়ার আগে that releases some cilia. Okay, these are coming on, and these are called the taste hair. এটাকে বলা হয় taste hair. আমি অ্যানাটমির দিকে চলে যাচ্ছি বেশি। So anyway, so any taste, মনে কর বিরিয়ানি খেয়েছি, some molecules are there, and that dissolved. After the dissolve, this is coming, and that is also sense, and that is the chemical sense into the electrical activity for the taste sensations, right? এর মধ্যে কোনো confusion নেই। So these are the cells. আমি এটা করে নিউক্লিয়াস লিখে দিই। These are the cells, and the cells are here the axons. Axons are coming down, and then form কি নার্ভ তৈরি করবে। টেস্টের জন্য কি নার্ভ আছে? cranial nerve 7, cranial nerve 9, cranial nerve 10 কেন বললাম বলছি। 7 মানে কি? ফেসিয়াল নার্ভের পার্ট, কর্ডা টিম্পানি branch, পুরো ফেসিয়ালটা নয়, কর্ডা টিম্পানি, and then this gives the anterior 2/3. It is divided by the sulcus terminus, and the posterior part is the glossopharyngeal. So there are the taste bud are there, papilla is there, the taste bud is there. So now it is this part for facial and this part for glossopharyngeal, and the another is I am telling that the vagus 10. What is this? Eta ki jinis? Yes? No, accessory nerve nine. This is connected to some extra site of taste bud presentations like epiglottis, like soft palate, like pharynx, like upper part of the esophagus, that is proximal part of esophagus. In this side, vagus nerve carry the sensation into the brain. So in this way, these are the fibers. এটা হতে পারে তোর F fiber, মানে facial nerve fiber. এখানে হতে পারে এটা G fiber and F fiber. G means glossopharyngeal, V means vagus. Okay? So facial, glossopharyngeal, vagus, nerve fiber ultimately কোথায় যাবে? Ultimately যাবে আমার কোথায় যাবে? Midbrain, pons and medullum. Midbrain এর কাছাকাছি যাবে, that is a nucleus, that is called NTS. Nucleus tractus solitarius. Ultimately এটা যাবে, এগুলো যাবে আমার কোথায়? Is go into this NTS, that is nucleus tractus solitarius, and then again it goes to কোথায় যাবে রে বাবু? থ্যালামাসে যাবে না? থ্যালামাসের একটা নিউক্লিয়াস আছে, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, তাও দেখে নিবি। পোস্টেরো ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াস, পোস্টেরো ventromedial nucleus of the thalamus. This is the thalamus, and then from the thalamus it will goes to the gustatory center. কোথায় থাকে? টেম্পোরাল লোবের ডিপে, তাকে বলা হয় ইনসুলা। এই নামগুলো মনে রাখ। Come to the, here is a insula. Insula is a deep of temporal cortex. Temporal cortex এর কাজ আছে এখানে।
So gustatory cortex টা এইটা. So this is coming. But there are 5 tests we already described. কি কি টেস্ট বলেছি? গ্রুপ করে দিচ্ছি। একটা হচ্ছে সুইট, একটা হচ্ছে বিটার, আর একটা হচ্ছে উমামি। উমামিটা আমি তোকে টেস্টটা বোঝাতে পারবো না, but this is delicious food. It is basically some like of seafoods, like meats, like flavor. It's coming from any delicious feed. হ্যাঁ, আমার এটা খেতে ভালো লাগছে। Yes, so term is good, not for salty, not for bitter, not for sweet and sour. কিছু আসছে না, but it's umami. These 3 taste sensations receptors are mainly G protein coupled receptors. They act through G protein coupled receptors, and the rest, that is salt and sour, is our ion channel receptors. This is ion channel receptor. বোঝা যাচ্ছে? So sweet, bitter, umami acts like the same mechanism. Sour and salt goes to the different pathway, that is the ion channels receptors. Okay, I'm getting 5 minutes more. Okay, anyway, the G protein coupled receptors কোথায় করবে? টেস্ট বাডে করবে। কে করবে? receptor cells. These are the receptor cells are there. Different types of receptor cells present inside a taste bud. এটা কিন্তু একটা taste bud. Now আমি তোদেরকে একটু ছোট্ট করে অ্যানাটমি বোঝাই দিলে বুঝতে পারবি। Suppose this is the papilla. Taste bud গুলো থাকে কোথায়? In the groove. Here is the taste bud. Are there 10,000 taste buds in our tongue? 10,000 taste buds in our tongue are there for different papilla. So এইটা ছবি হচ্ছে এইটা, বোঝা যাচ্ছে? So whenever you are dealing a biryani, the biryani molecules comes into this taste pore and then connected with this cell, right? Now cell means some cell membrane is this, cell membrane is means some receptor is this. So some G protein coupled receptor for the sweet, bitter, umami, salt and sour, ion challenge. I am directly go to the cell. Directly go to the cell means cell membrane is there, right? Some receptors are like that. এখানে বলা নেই যে কি রকম টাইপের সার্পেন্টাইন বা কিছু বলা নেই, but this is the ligand. Suppose this is your biryani molecule, and this is also G protein coupled for sweet, umami and bitter, like so. This is a G protein coupled receptor, and then G protein coupled receptors ultimately binding of that, it activates for phospholipase C. আমি ডিটেইলসে যাচ্ছি না। Phospholipase C is there. এগুলো তো আগে পড়েছিস। সাপোজ এখানে ফসফোলাইপেজ সি আছে, দ্যাটস অ্যাক্টিভেট এন্ড ইট কনভার্টস, কাকে কনভার্ট করে? ফসফেটিডাইল ইনোসিটোল বাইফসফেট, PIP2, এটাকে ডিভাইড করবে দুটো ভাগে, একটা ড্যাগ আর একটা IP3। বোঝা যাচ্ছে? তাই তো? দিস IP3 ইজ ইম্পর্টেন্ট নাও। Why? This IP3 interacts with the cellular smooth endoplasmic reticulum. এইখানে এসে তার রিসেপ্টর আছে, এখানে কাজ করবে, then the calcium entry or outside calcium, from this here calcium will come out. তাহলে ক্যালসিয়াম কোত্থেকে বেরোলো? ক্যালসিয়াম স্টোর কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক থাকে না, জানিস তো? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হ্যাভিং লটস অফ ক্যালসিয়াম। তাহলে আমি IP3টাকে নিয়ে এলাম কেন না, টু অ্যাক্টিভেট দিস চ্যানেল টু রিলিজ দ্য ক্যালসিয়াম ইনটু দ্য সাইটোপ্লাজম। একটু প্রথম দিকে কঠিন লাগবে, বাট ভেরি ইজি ইফ ইউ থিঙ্ক ইউর প্রিভিয়াস ক্লাসেস। সো দিস ক্যালসিয়াম উইল ইনক্রিজ, and inside the cell there are some vesicles containing some neurotransmitter. In case of sweet, bitter, umami, main neurotransmitter is ATP. তাহলে আমার যদি এই বাড়িতে এখানে ভেসিকেলের মধ্যে ATP থাকে, then this calcium কি করবে? বাস্ট করবে, and this বাস্ট করে কোথায় আসবে? এই নিউরাল জাংশনে আসবে।
The neural junction is coming, neural junctions, chemical ATP পাচ্ছে, and that will go to as a olfactory nerve, এই আমাদের কি বলে ওটাকে facial nerve বা মানে কটা ডিম্পেনি glossopharyngeal or vagus nerve is coming by the stimulation of the neurotransmitter and then goes to the gustatory cortex. আবার বলছি, so there are 5 types of taste. One is sweet, bitter, umami is mainly acts by through the G-protein coupled receptors, and this G-protein coupled receptor ultimately form যদি সব বলে যাস IP3. IP3 acts on the smooth endoplasmic reticulum while calcium is stored. So calcium আমাকে বের করতে হবে. So this calcium is coming down and this calcium is activates or exocytosis of the neurotransmitter filled vesicles having ATP. And this ATP is a neurotransmitter stimulates the postsynaptic membrane. এখান থেকে postsynaptic membrane টা মানে এইটা, and then this goes to the from the action potential. তাহলে কেমিক্যাল বিরিয়ানি কেমিক্যাল এত কাণ্ড করে 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 নিউরোট্রান্সমিটার রিলিজ করে অ্যাকশন পোটেনশিয়াল, then action potential goes to the brain in the deeper cortex of the temporal lobe, that is insula, and that is called primary gustatory cortex. That is called primary gustatory cortex. যদি সব ভুলে যায় তাহলে দুটো কথা বলবো না, in case of olfaction primary olfactory cortex, and in case of taste that is primary gustatory cortex. Primary gustatory cortex, primary gustatory cortex. ওকে, এই কথাগুলো আমার চাই, খাতায় যদি থাকে তাহলে এই খাতা আমি খুঁজবো। যারা কেউ কেউ চেক করতে, তোরা কেউ কেউ গেছিলি বোধ আমার কাছে চেক করতে, খাতা দেখা কিন্তু বিভৎস অন্যভাবে হয় প্রফেশনালি। আমি তো খুব ল্যাকলি দেখি খাতা, তবেই কেউ কেউ 25 পেজ 32 পেজ ধরতে যদি আরম্ভ করি, এক একটা লাইন কারো কারো দেবী কমেও গেছে। এমন একটা ওয়ার্ড লিখেছে যেটা আমি যখন পড়েছি তখন আমার মিস হয়ে গেছে, ও আমাকে দেখাচ্ছে, কেউ একটা দেখাচ্ছে, গেল ওই নাম্বারটাই থাকে ওই ওয়ার্ড, তাহলে ওই কোশ্চেনের মিনিংটাই আউট। ইফ ইউ গেট ইন 2 দেন দিস শুড বি 0। কোশ্চেনে আমরা খুঁজি এগুলো, কোশ্চেনে এগুলো আমরা খুঁজে বেড়াই, কোথায় লিখেছে ছেলেটা, কোথায় লিখেছে। যদি আমার এগুলো থাকে you will get almost full marks, almost full marks, 5 এ 5, 5 এ 4 আরামসে দেওয়া যায়। Anyway, so in this way, this is the our system, and the sour and salt is activated by the ion channels, right? Time আছে? Time নেই। Already we go into details. In case of ion channels, very much similar, very much similar. ওখানে কিচ্ছু হয় না। This is a cell, right? These ion channel receptors are there. Whenever this receptor is coming with these organic molecules, that means some taste dissolved in our mouth, then goes to the papilla and then taste bud, and then taste pore, and then come to contact with this type of cells, ion channel receptors, and this ion channel receptors ultimately কি করবে? It will allow to entry of the sodium and potassium. And after the entry of the sodium and potassium inside the cell, then there is some chloride channels also activated to release the chloride. তাহলে কি হলো? অ্যানায়নটা সেলের থেকে কমে গেল, পজিটিভিটি বাড়লো, কি হবে? Depolarization. আমার এমই তাই। Then this will come to the depolarizations, and these depolarizations go to the nerve fiber and nerve tract, then action potential goes to the brain to sense our taste. But remember, in case of primary gustatory reflex, there is specific area of our sweet taste, there is specific area for our bitter taste. But remember that you are wrong, or you are also learned that in the tongue there is some fronte আমাদের sweet, এখানে পিছনে bitter. This is absolutely bogus. This is absolutely bogus, because this papilla and the taste bud all are connected here. এইটা সুগারও, এটা সুইটও করে, এটা বিটারও করে, এটা আমার মনে হয় তাহলে একটা টেস্ট বাডে যদি এতগুলো থাকে, তাহলে how can you predict that this is the only for the area of sweet and this is the area for the bitter? This is absolutely bogus. আমরা 1 বছর আগে আমি তাই জানতাম, but this is absolutely bogus. Remember it, this is absolutely bogus things, because this is not a fixed thing. This is not a fixed thing.
যদি কোনো প্রফেসর আমাদের অনেকেই বলবে দিস ইজ a wrong thing, go through and good journals, you can identify what is happening. There is lots of research papers are there to dismantle this idea. This idea is bad, this area is for sweet, it is for the bitter. No, not at all, not at all. In our brain, that is the area, specific area is there, that is sweet, umami, and etc tasted, but not in our brain, in our tongue, because tongue are full of papilla, and inside the papilla there are different types of taste bud. Inside the taste bud there are different types of cells, and these cells are identify the different taste. Then what is going on? আমি যেখানে মিষ্টি বলছি সেখানে আমার বিটার বুঝবো না? দেখ তুই বুঝবি, বাইরে যা, নিশ্চয়ই বুঝবি, কেন? the taste bud is there, the bitter taste bud suppose এইটা so sorry, so this will go and for the ear detection, and this bitter taste is for the G protein coupled receptors. G protein coupled receptors means is go কি করছে ultimately IP3 generations, and then smooth endoreticulum calcium out, and the neurotransmitter excitosis vesicles, ATP, and then, but in case of this, so it is ion channels, it is depolarizations, as well as these calcium also excitosis of some neurotransmitter. In case of sweet, umami, bitter, ATP. In case of salt, sour, this is serotonin. So is also some vesicles also there. This is called serotonin, and this serotonin, the postsynaptic cleft, is acts as a depolarization and action potential, and then goes to the primary gustatory cortex. একটু রিক্যাপিচুলেট করা যাক ক্রোমাটোগ্রাফিটা, ইজি হবে তোদের জন্য। আজকে আমি কি পড়াবো, তোদের নিশ্চয়ই ক্রোমাটোগ্রাফিতে গত বুধবার ক্রোমাটোগ্রাফিতে দেখানো হয়েছে কি, যে ক্রোমাটোগ্রাফি কি জিনিস, পেপার ক্রোমাটোগ্রাফি চেম্বার দেখানো হয়েছে, রাইট? ওকে, ফাইন। সো পেপার ক্রোমাটোগ্রাফি চেম্বার দেখানো হয়েছে, ক্রোমাটোগ্রাফি কি জিনিস বলা হয়েছে, RF ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা বলা হয়েছে, রাইট? স্টেশনারি ফেজ কাকে বলে, মোবাইল ফেজ কাকে বলে, বলা হয়েছে তো? ওকে, ফাইন, ভেরি ফাইন। সো ক্লাসিফিকেশন বলা হয়েছে নিশ্চয়ই, ঠিক বুঝে গেছি, বলা হয়েছে তার মানে। তো আজকে আমরা কভার যেটা করব দুটো টপিক, we'll be covering only two topics. So one is thin layer chromatography, next is HPLC. দুটো ভীষণ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? thin layer chromatography তে it's why it is beneficial over paper chromatography সেটা আমরা জানবো। 2 নম্বর HPLC কি জিনিস সেটা জানবো, কেন ওটা হাই পারফরমেন্স বলা হয় সেটা জানবো, ওর ডিভাইসটা কেমন দেখতে, একটা স্কিমেটিক ডায়াগ্রাম আমরা দেখব, ঠিক আছে? সো we will start with thin layer chromatography. Okay, so thin layer chromatography, আমি এমন ভাবে লেখাচ্ছি, thin layer chromatography একটা শর্ট নোট আছে, আর HPLC লং অ্যান্সার কোশ্চেন আসতে পারে, শর্ট নোটও আসতে পারে, ভাইভাও আসতে পারে। ওকে, সো আমি দুটো জিনিস এমন ভাবে লেখাচ্ছি যাতে করে তোরা 1 পাতা 1.5 পাতার মধ্যে লিখে ফেলতে পারিস। ওকে, দুটোই শর্ট নোট বা লং অ্যান্সার কোশ্চেন। thin layer chromatography never comes as a long answer question, it is a short note, but is a HPLC is a long answer question. Come in. thin layer chromatography আগে বুঝে নে thin layer chromatography জিনিসটা কি। দেখ, পেপার ক্রোমাটোগ্রাফিতে আমরা ক্রোমাটোগ্রাফিক প্লেট যেটা, সেটা হচ্ছে পেপার, রাইট? তো পেপারের ওপর দিয়ে সলভেন্ট যাচ্ছে, যে সলভেন্টটা দিয়ে এই চেম্বারটা অলরেডি স্যাচুরেট করা হয়েছে। আমি একটা ছোট চেম্বার আঁকি, বুঝলি? এত বড় চেম্বার, তোরা তো বড় চেম্বারে দেখেছিস না, এত বড় কাঁচের জারে দেখেছিস তো, ওটা একটা ছোট ভার্সনও হয়। ওকে, সো আমরা আজকে বুঝবো আগে এই থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি প্লেট কাকে বলে। ধরে নে এরকম প্লেট, এটার উপর কি থাকে, এটার উপর যেটা সিলিকা, রাইট? সিলিকা জেল থাকে। এবার দেখ, এটা যদি আমরা ল্যাবে তৈরি করি তাহলে সেটা আমরা গ্লাস সাইডের উপর তৈরি করি, না হলে আলাদাভাবে কমার্শিয়ালি অ্যাভেলেবল থাকে। আমরা সাধারণত কমার্শিয়ালি অ্যাভেলেবল প্লেটস ইউজ করি, কারণ কমার্শিয়ালি অ্যাভেলেবল প্লেটস একদম লেয়ারটা একদম ইউনিফর্ম থাকে। সো
যখন কোনো যে আমরা যেটা স্টেশনারি ফেজ মানে মোবাইল ফেজ যখন মুভ করে প্যারালালি মুভ করে, ঠিক আছে, একদম প্যারালালি সোজা মুভ করে। সোজা মুভ করে বলতে কি বোঝাতে চাইছি, ধরে নে এইটা হলো একটা থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি প্লেট। ওকে, ভালো করে যা যা বলছি একটু রিভাইজও হয়ে যাবে, প্লাস থিন লেয়ার ক্রোমাটোগ্রাফির কি কি জিনিস সেটা আগে বুঝে নে, তারপর আমরা আগের মতো আজকে সকালে যেমন বোঝালাম আগে তোমরা বুঝে নাও, তারপর তোমাদেরকে আমি বোঝাবো কিভাবে লিখতে হয়। ওকে, সো ধরে নে এটা একটা আমরা বাজার থেকে প্লেট এনেছি, এর উপর সিলিকা জেল লাগানো আছে, মানে ফিক্সড, দ্যাট ইজ দ্য স্টেশনারি থিং। এবার এটাকে একটা রাখা কোথায় হচ্ছে, একটা চেম্বারের মধ্যে, রাইট? হ্যাঁ না না, হ্যাঁ না না, চলে আয়, হ্যাঁ না না, হ্যাঁ তো, যদি হ্যাঁ হয় তাহলে ভাব আমরা এই এই ক্রোমাটোগ্রাফি প্লেটটাকে ঢোকানোর আগে আমরা এখানে একটা, যেখানে খুশি বসে বল মেঝেতে ছাড়া, আমরা এখানে একটা ঠিক 1 সেন্টিমিটার ওপরে, ভালো করে বুঝবি, ঠিক 1 সেন্টিমিটার ওপরে, আর বোঝাবো কি করে, এটা চলবে? হ্যাঁ, ঠিক আছে, পেন্সিল দিয়ে ভালো করে বুঝবি, পেন্সিল দিয়ে, লেড পেন্সিল দিয়ে আমরা একটা প্যারালাল লাইন টানি। কেন লেড পেন্সিল? লেড পেন্সিল বিকজ পেন দিয়ে যদি করি, পেনের ইঙ্ক থাকে, ইঙ্কের কালার থাকে, সেই কালারটা অ্যালং উইথ দ্য থিং হুইচ ইজ টু বি অ্যাসেসড মুভ করবে, ঠিক? সেই থিংটা কি জিনিস? সেই থিংটা হলো, ধরে নে আমরা অ্যামিনো অ্যাসিড করছি বা প্রোটিন করছি, হোয়াট এভার, আমরা ধরে নে এখানে দিয়েছি লিউসিন, এখানে দিয়েছি আইসোলিউসিন, এখানে দিয়েছি ভ্যালিন, এখানে দিয়েছি অন্য, এখানে দিয়েছি ধর গ্লাইসিন, ঠিক আছে? এগুলো আর তোরা জানতে ভাবতে পারিস স্যার অ্যামিনো অ্যাসিড তো আবার আলাদাভাবে কি করব, একটা পুরো কিট আসে, সেখানে প্রতিটা জিনিস আলাদাভাবে পাওয়া যায়, এটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড পাওয়া যায়, ঠিক আছে? সো আমরা একটা পার্টিকুলার অ্যামাউন্ট দিলাম, পার্টিকুলার অ্যামাউন্ট ডাইলিউশন আমি বলছি না, এগুলো আননেসেসারি। সো এটা দেওয়ার পর ভাব এখানে এমন ভাবে রাখা হবে, এই এইবার যেটা আঁকছি সেটা কি, এটা হলো কি ফেজ, কি ফেজ এটা, ওটা যদি স্টেশনারি ফেজ হয় এটা কি ফেজ, রাইট, মোবাইল ফেজ, মানে কি এটা হলো কি হবে, সলভেন্ট। এই সলভেন্টের আরো একটা জিনিস আছে, দেখ, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি যখন সিলেবাসটা পেলাম বা তোদের কি পড়ানো হয় জানলাম, তখন জানলাম যে তোরা অনেক ইনস্ট্রুমেন্টেশন পড়িস। আমি পার্সোনালি মনে করি প্রিন্সিপাল পড়ার আগে তোদেরকে যদি ফার্স্টে আমি প্রিন্সিপাল বলি না বুঝিয়ে, তাহলে তোরা প্রিন্সিপালটা বুঝতে পারবি না। ওকে, সো তোরা হোয়াট ইজ ক্রোমাটোগ্রাফি, যে কথাগুলো বলছি ক্রোমাটোগ্রাফি সম্বন্ধে একটা জিনিস বোঝ। ধরে নে মুড়ি আর চানাচুর মিক্স করেছিস, ঠিক আছে, আমি এরকম এক্সাম্পল বহুত দিয়ে থাকি, তোরা তো পাস চলে যাচ্ছিস বলে আর দেবো না অন্য এক্সাম্পল গুলো, হাসবি এগুলো। এই এক্সাম, ধর মুড়ি আর চানাচুর মিক্স করেছিস, আমাকে বলা হয়েছে তুমি ওই মুড়ি চানাচুরের মিক্সচার থেকে এই চানাচুরগুলোকে বেছে এনে একটা পাত্রে রাখো, এটা হলো ক্রোমাটোগ্রাফি। অর্থাৎ পার্টিকুলার সাবস্টেন্স যদি একটা মিক্সচার থেকে আমরা বার করতে চাই, বা পার্টিকুলার সাবস্টেন্স কতটা আছে যদি অ্যাসেস করতে চাই, সেটা কিভাবে করা হয়, ক্রোমাটোগ্রাফি। বোঝা গেল? এক্সাম্পল, লিপিড, মানে হচ্ছে লিপিড প্রোফাইল, সবাই নাম শুনেছিস লিপিড প্রোফাইল। লিপিড প্রোফাইলে আমরা টোটাল কোলেস্টেরল কত আছে, ট্রাইগ্লিসারাইড কত আছে, এইচডিএল কত আছে, এলডিএল কত আছে, ভিএলডিএল কত আছে, এইগুলো কিভাবে আসে, ক্রোমাটোগ্রাফি। ওকে, বোঝা গেল? একটা বড় জিনিস, তার ভেতর ছোট ছোট কম্পোনেন্ট গুলোকে আমরা আলাদা করছি। ওকে, এবার এইচপিএলসি কি জিনিস, কেন, পরে আসছি। সো এইটা, এবার আমি আসছি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিতে। দেখ, তো এই লাইনটার সাথে সলভেন্টের কোনো টাচ হলো না, কিন্তু থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি ব্লেডের সাথে সলভেন্টের টাচ হয়ে আছে। এবার যখন অন দ্য বেসিস অফ কি এটা ডিফারেন্সিয়েট করা যায়, পোলারিটি। ওকে, যেটা পোলার, হোয়াট ইজ পোলার, দ্যাট ইজ যাই, দ্যাট হ্যাজ মোর অ্যাফিনিটি টুয়ার্ডস ওয়াটার। হোয়াট ইজ নন পোলার,
that has less affinity towards water. Okay, so আমরা যদি পোলার কম্পাউন্ডস গুলোকে ভাবি, তাহলে তারা কি বেশি দূরে যাবে নাকি কাছে থাকবে? সলভেন্টের কাছে থাকবে না বেশি দূরে যাবে? কাছে থাকবে, রাইট? রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো এইটা হলো এটা হলো বেশি পোলার, ও কাছে রইলো। সরি, এটা তো ব্লু। এটা কাছে রইলো। ধর এটা একটু কম নন পোলার, এটা একটু দূরে গেল। তাহলে এটা একটু বেশি নন পোলার, একটু দূরে গেল, এটা একটু এর মাঝামাঝি এরকম রইলো। হতে পারে তো? হতে পারে। তাহলে ভাব ভুল কি হতে পারে? ধরে নে ক্রোমাটোগ্রাফি প্লেট দেখেছিস তোরা, নিচে থেকে উঠছে 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 বাই ক্যাপিলারি অ্যাকশন, রাইট? উঠছে 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 উঠছে। ওটা কেরাম উচিত, একদম সমান ওঠা উচিত, রাইট? কিন্তু উঠলো না, ট্যারা হয়ে গেল। এটা ভুল। কেন হয়? প্লেসমেন্ট ভুলের জন্য, ঠিক? সো প্লেসমেন্ট শুড বি একদম প্যারালাল। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেলাম, এই পুরো প্রসেসটা শুরু করার আগে ফর কম্পিটিশন, ওকে ফাইন, যাও বাইরেই থাকো, হোয়াট এভার। তো কোথায় ছিলাম আমি? রাইট, দাঁড়া একটু মনে করতে হবে। হ্যাঁ, তো যেটা মেন একটা জিনিস বলতে ভুলে গেছি, এই প্রসিডিউর স্টার্ট করার আগে এই যে সলভেন্ট বা মোবাইল ফেজ যেটা আছে, এই মোবাইল ফেজ দিয়ে পুরো চেম্বারটাকে স্যাচুরেট করে নেওয়া হয়। ওয়াই? যাতে করে সব জায়গায় ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে? স্যাচুরেট করে নেওয়া মানে কি? মানে হলো সলভেন্টটাকে ভেতরে দিয়ে ওটার লিডটাকে বন্ধ করে রেখে দাও খানিকক্ষণ, 20-25 মিনিট। আমরা বলি একটু বেশি স্যাচুরেট হয়ে যাবে। ওকে, স্যাচুরেটের কোনো হাতি করা মানে নেই। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যেটা পোলার সেটা সলভেন্টের কাছে থাকছে, যেটা নন পোলার সেটা সলভেন্টের দূরে যাচ্ছে। আর লিকুইডটা কত দূর মুভ করলো? ধরে নে এত দূর মুভ করলো, ঠিক আছে? এত দূর না, সরি, ধরে নে ক্যাপিলারি অ্যাকশন দিয়ে এত দূর মুভ করলো, রাইট? তাহলে আরএস ভ্যালু ক্যালকুলেট কিভাবে করেছিলি তোর? ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য সলিউট বাই ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য সলভেন্ট, রাইট? এই অবধি ক্লিয়ার ছিল তো? হ্যাঁ, এবার আমরা ডিফারেন্সটা কোথায় পেলাম? যে এইটা মুভমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু পোলারিটি, রাইট? এইবার অন্যান্য জিনিসের থেকে এটা কেন ডিফারেন্ট, কিভাবে ডিফারেন্ট, আমি আর ছবি আঁকছি না, এবার আমি লেখাচ্ছি। লেখো। ফার্স্ট হচ্ছে স্টেশনারি ফেজ হচ্ছে, ইট কনসিস্ট অফ stationary phase consists of thin layer chromatography, huh? Short note. Stationary phase consists of thin layer of adsorbent material, usually silica gel, और একটা এক্সাম্পল লিখতে দে, और অ্যালুমিনিয়াম অক্সাইড। নর্মালি সিলিকাটাই মনে রাখবি, ঠিক আছে? সিলিকা জেল। আর মোবাইল ফেজটা কি? মোবাইল ফেজ ইজ আ সলিউশন টু বি সেপারেটেড which is drawn up the plate, যেটা প্লেট বরাবর উপরে ওঠে, which is drawn up the plate by capillary action, thus separating the solution based on thus separating the solution comma দিয়ে thus separating the solution based on, আমি আরেকবার প্রথম থেকে বলবো, মোবাইল ফেজ is a solution to be separated which is drawn, তোরা যা বুঝলি সেটাই বলছি, which is drawn up the plate via capillary action, which is drawn up the plate via capillary action, thus separating the solution based on what? Polarity, right? Based on polarity.
thus separating the solution based on polarity. হলো ঠিক তো, বুঝলি তো? চলো এবার লেখ সিগনিফিকেন্স অফ টিএলসি। আচ্ছা এখানে দ্য সলভেন্ট ইউজড ইজ, লিখে নে কি সলভেন্ট ইউজ হয়। দ্য সলভেন্ট ইউজড ইজ হেক্সেন অর ইথাইল অ্যাসিটেট, হেক্সেন অর ইথাইল অ্যাসিটেট। हेक्सेन, हेक्सेन HEXANE और ইথাইল অ্যাসিটেট। সিগনিফিকেন্স অফ টিএলসি কি আছে? ফার্স্ট হচ্ছে ডিটেকশন অফ organic detection of substances present in any organic compound like lipid. Detection of substances present in an organic compound like lipid. दो नंबर डिटेक्शन ऑफ पेस्टिसाइड्स और इंसेक्टिसाइड्स, डिटेक्शन ऑफ पेस्टिसाइड्स और इंसेक्टिसाइड्स इन फूड। तीन नंबर मॉनिटरिंग ऑर्गेनिक एक्शन, मॉनिटरिंग ऑर्गेनिक रिएक्शन। नाउ we will come to the point যে মোটামুটি হাফ পাতা হয়ে গেছে তোরে। তারপরে we will come to advantage of over paper chromatography, advantage of TLC over paper chromatography। প্রথম অ্যাডভান্টেজ হলো টাইম কম লাগে, লেখ ডিক্রিজ টাইম কনজিউমড দেন পেপার chromatography বা লেস টাইম কনজিউমড দেন পেপার chromatography। दो नंबर ইট ইজ ইজিয়ার টু সেপারেট অ্যান্ড ভিজুয়ালাইজ। আচ্ছা এই ভিজুয়ালাইজ নিয়ে একটা কথা তোদের বলি, দেখ এরা মতো হতে পারে যে পার্টিকেলসগুলো আমরা সেপারেট করছি সেগুলো সেগুলো মানে কালার্ড নাও হতে পারে। তো সেক্ষেত্রে কি করব, অনেক টেকনিক্স আছে, যেমন ইউভি লাইটের আন্ডারে দেখা যায়, কেমিলুমিনেসেন্স অ্যাড করে দেখা যায়, এগুলো অনেক লম্বা জিনিস, এগুলো তোদের জানতে হবে না। ওকে, কিন্তু এটুকুনি বলে রাখলাম সবসময় এটা ইমপ্লাইড নিবি না যে সাবস্টেন্স যেটাকে সেপারেট করা হচ্ছে সেই সাবস্টেন্সের কালার থাকবে। ওকে, সেই কালারের করার জন্য আরো হিট, প্রথমে হিট ড্রাই করা হয়, তারপর নিন হাইড্রিন বলে একটা জিনিস আছে সেটা অ্যাড করা হয়, এরকম অনেক 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 প্রসিডিওর্স আছে ওগুলোকে স্টেন করার জন্য বা দেখার জন্য। ওকে, তো এরকম এটা ইমপ্লাইড নয় কিন্তু যে এগুলোর ইয়ে হতে হবে, কালার সাবস্টেন্স হতে হবে সবসময়। তিন নম্বর লেখ it has advantage that the corrosive reagents like sulfuric acid, it has advantage, TLC has advantage that corrosive reagents like sulfuric acid can be used, which is a limitation to paper তো পুড়ে যাবে তাই না, তো এখানে সালফারিক অ্যাসিডের মতো করোসিভ রিয়েজেন্ট গুলোকেও সেপারেট করা যায়। ওকে, 4 নম্বর পয়েন্ট, TLC has an advantage that corrosive reagents like sulfuric acid can be used, which is a limitation in paper chromatography। টাইম বাঁচলে কি বাঁচবে, খরচা বাঁচবে। তারপরে লেখ লো কস্ট, আর একটা জিনিস, it has a capability, last point, it has a capability to separate multiple substances in the same time, in the same run, capability to separate multiple samples in the same run। Okay, it has the capability to analyze বা separate, যাই বলিস আমরা তো অ্যানালাইজই করছি আলটিমেটলি, multiple samples in the same run। Okay, this is all about TLC। আরো অনেক জটিল জিনিস, আয়ন এক্সচেঞ্জ বোঝাতে হতো, অনেক কিছু বোঝাতে হতো, বাট আই থিঙ্ক ফর ইউ পিপল দিস ইজ মোর দেন এনাফ। দিস কামস
অ্যাজ আ শর্ট নোট। ওকে, তারপর আসছি আসল জিনিসে, যেটা টাইম টেকিং, এইচপিএলসি। লেখো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। তার আগে একটা পিকচার ড্র করে নি। দেখ যে পিকচারটা আমি এখন কেন 11:45, চলে আয় চলে আয়, এসেছিস আমার বাবার ভাগ্য ভালো। তোদেরকে গালবন্ধ করে না লোকজন? হ্যাঁ, 11:45 তোমরা আসছো ক্লাসে। আই আন্ডারস্ট্যান্ড কি আগে ক্লাস ছিল, কিন্তু 11:45 ইজ নট দ্য টাইম টু কাম। ওকে, এনিওয়েজ আমরা আসছি এইচপিএলসি তে। ওকে, এই কথা বন্ধ, কথা বন্ধ। কি হয়েছে? বসতে গেলে কথা বলতে হয়? প্লিজ প্লিজ সেটল, প্লিজ সেটল, প্লিজ সেটল। দেখ আমি যে পিকচারটা ড্র করছি, এটা একটু একটা বড় বই থেকে নেওয়া। যে অন্যান্য বই থেকে পিকচারের সাথে একটু মিল না হতে পারে, কিছু জিনিস এক্সট্রা বলছি, তার কারণ আছে। তাহলে তোদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দ্যাট ডাজন্ট মিন ইউ হ্যাভ টু রিমেম্বার এভরি বিট। ওকে, তো আমি জানিয়ে দিচ্ছি তোদের যে এই জিনিসটা হয়, তার মধ্যে থেকে মেন জিনিসটা তোরা যদি পরীক্ষায় লিখে আসতে পারিস, দ্যাট ইজ এনাফ। কিন্তু আমি অল্প বললে তোদের আরো কম মনে থাকবে। ওকে, সো আমার সাথে পিকচারটা ড্র করিস। এটা হলো ইলুয়েন্ট লেক, ইলুয়েন্ট রিজার্ভার, ইলুয়েন্ট রিজার্ভার। এটা হলো পাম্প, পাম্প। এটা ইলুয়েন্ট রিজার্ভার, এটা হলো পাম্প। এগুলো সব ইন্টারকানেক্টেড থাকে। এটা হচ্ছে এটা হচ্ছে স্যাম্পল ইনজেক্টর। ওকে, দিস ইজ স্যাম্পল ইনজেক্টর, মানে ব্র্যাকেটে লুপ ইনজেক্টর লিখে রাখতে পারিস, লুপ ইনজেক্টর, লুপ ইনজেক্টর। লুপ ইনজেক্টর এখান থেকে একটা, এরপরে কলম আসা উচিত। কলম কি সব বলবো, এটা লেখ গার্ড কলম, GUARD, গার্ড কলম। তার তলায় হচ্ছে কলম, মানে এখানে পুরো ভর্তি একদম ক্লোজড প্রক্সিমিটিতে এরকম ছোট ছোট পোর্স নিয়ে এরকম ফিল্ট্রেট থাকবে। ঠিক আছে, ফিল্টার্স থাকবে। এটা পুরো ভর্তি করে নে। তারপর এটা হচ্ছে পোস্ট কলম, মানে কলমের পরে পোস্ট কলম রিয়াকশন মডিউল, পোস্ট কলম রিয়াকশন মডিউল, পোস্ট কলম রিয়াকশন মডিউল। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা দিকে ওয়েস্ট, দিস ইজ ওয়েস্ট, ওয়েস্ট। পোস্ট কলম রিয়াকশন মডিউল এটা। এবার এখান থেকে কি আসবে জিনিসটা ডিটেক্ট করতে হবে। সো ইট ইজ কানেক্টেড টু আ ডিটেক্টর, detector, and detector is connected to a what? Display. Detector is connected to a display. আমি আবার বলি, অনেকে হয়তো দেখতে পাসনি। ফার্স্টটা হচ্ছে ইলুয়েন্ট রিঅ্যাক্টর। কি জিনিস জিজ্ঞেস করিস না, সব ক্লিয়ার করে দেবো। ফার্স্ট হচ্ছে ইলুয়েন্ট রিঅ্যাক্টর। সেটা ইলুয়েন্ট মানে হচ্ছে কিছু সলভেন্ট পদার্থ। ওকে, সেটা কোথায় ঢোকে? থ্রু আ পাম্প, একটা চেম্বারে ঢোকে যেখানে আছে লুপ ইনজেক্টর। হোয়াট ইজ লুপ ইনজেক্টর? একটা এমন একটা জিনিস যেটা হচ্ছে ইনজেক্ট করে, ফোর্সফুলি, ভালো করে বোঝ, ফোর্সফুলি ইনজেক্ট করে।
ওকে, তারপরে সেটা কোথায়, সেটা কি, সেটা গার্ড কলমের থ্রু দিয়ে, হোয়াট ইজ গার্ড কলম আই উইল টেল ইউ, ডোন্ট ওয়ারি। গার্ড কলমের থ্রু দিয়ে, গার্ড কলম ইজ লাইক আ ফিল্টার, যেটা চেঞ্জ করা যায়, কারণ কলমটা প্রচুর দামি জিনিস হয়, ওটা স্টেনলেস স্টিলের তৈরি হয়, বলবো কলম আলাদা হবে। গার্ড কলমটা ইজ লাইক আ ফিল্টার, যাতে করে কলমটা, যেমন হচ্ছে বাড়িতে সবার আশা করি অ্যাকোয়াগার্ড আছে, অ্যাকোয়াগার্ডে যেখানে আয়রন বেশি, যেমন আয়রন ফিল্টার লাগাতে বলে, ঠিক তেমনি আর এই গার্ড কলম লাগানো হয়, আগে লাগানো হতো না। তারপরে হচ্ছে কলম, কলমে কি প্যাক্ট থাকে সেটা বলবো। তারপরে হচ্ছে কি, পোস্ট কলম রিয়াকশন চেম্বার, মানে হচ্ছে ওখানে যাবতীয় যে জিনিসগুলো ফিল্টার হয়ে এলো, যেগুলো আগে হয়ে আসছে, সেই জিনিসগুলো ওখানে জমা হচ্ছে, সেই কতটা জমা হচ্ছে দ্যাট ইজ যেটাকে ডিটেক্ট করছে ডিটেক্টর, ওয়েস্টটা বেরিয়ে যাচ্ছে, আর যেটা ডিটেক্ট করছে সেটাকে আমরা নাম্বার হিসেবে কোথায় পাচ্ছি, বা নাম্বার হিসেবে বা গ্রাফ হিসেবে, গ্রাফ হিসেবে পাচ্ছি হচ্ছে মনিটর। গ্রাফ কথাটা কেন এলাম, দেখ কি পড়ছি আমরা, ক্রোমাটোগ্রাফি পড়ছি তো, দেখ ক্রোমাটোগ্রাম বলে একটা গ্রাফ হয়, কিরাম হয় জানতে চাস না, তোদের লাগবে না, ঠিক। কিন্তু তোরা ব্লাড সুগার পড়েছিস নিশ্চয়ই, ব্লাড সুগার পড়াকালীন এইটার নাম শুনেছিস, HbA1c, শুনেছিস? কি HbA1c, এটা কি? গ্লাইকেটেড হিমোগ্লোবিন। কেন করা হয়? +3 months, হ্যাঁ সে রাইট, 60 to 90 days, ভেরি গুড। সো গ্লাইকেটেড হিমোগ্লোবিন যেটা করা হয়, দ্যাট ইজ ডান থ্রু HbA1c, বোঝা গেল? তোদের জানা এক্সাম্পল দিলাম, পরে তো আমি ইউটিলাইজেশন বলবোই, কিন্তু অ্যাজ এ হোল তার মানে কি হচ্ছে, পুরো রক্ত যাচ্ছে, রক্তটাকে আমরা শুধু চাইছি হেমোগ্লোবিনের গ্লাইকেটেড পার্টটা। এবার কেউ বলবি স্যার অন্য কিছু কি হয় না, হয়তো প্রচুর, যেমন হচ্ছে তোর থ্যালাসেমিয়া কিভাবে ডিটেক্ট হয়, HbA1c, বহু এরকম জিনিস আছে যেগুলো HbA1c দিয়ে ডিটেক্টেড হয়, হিমোগ্লোবিনের সমস্ত কিছু, থ্যালাসেমিয়ার যে কোনো ধরনের সিকল সেল অ্যানিমিয়া, হ্যানা ত্যানা, এভরিথিং, এভরিথিং থ্রু HbA1c, ওকে। কিন্তু যেটা দরকার বিটা এসসিজি, এটাও থ্রু HbA1c, এই বিটা এসসিজি প্রেগনেন্সির জন্য কাজে লাগে, দ্যাট ইজ অলসো থ্রু HbA1c। বাট যেটা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ HbA1c, ক্রোমাটোগ্রাফি করানো হচ্ছে কিন্তু প্রেসার দিয়ে। প্রেসার কেন দেওয়া হচ্ছে, যার মধ্যে দিয়ে পাস করছে সেটা হচ্ছে টাইটলি প্যাকড, যদি টাইটলি প্যাকড হয় তাহলে ছোট থেকে ছোট পার্টিকেল অবধি আমরা বুঝতে পারবো, 1 নম্বর। 2, প্রেসার দিয়ে করানো হচ্ছে মানে আমাদের জোর করে পুশ করছি, জোর করে পুশ করলে কি হবে, এফিসিয়েন্সি অর্থাৎ অ্যাকিউরেসি অনেক বেটার হবে, ওকে। আর কি হবে, টাইম কম লাগবে, ওকে। মাল্টিপল স্যাম্পলস কম সময় করা যাবে, ফাইন। চলো এবার আমরা লিখবো HbA1c-র, ফার্স্ট আমরা প্রথমে আমরা বেস লাইন শিখবো, তারপর HbA1c-র যা বললাম সেইটাকে একটু সাজিয়ে গুছিয়ে বলবো, ওকে। আর একটু একটু করে ডিটেলস অ্যাড করবো। লেখ, প্রিন্সিপালটা কি, প্রিন্সিপালটা ওই একই, ক্রোমাটোগ্রাফির প্রিন্সিপাল। ইট ইজ আ টেকনিক বাই হুইচ, it is a technique by which a mixture sample is separated into its components for identification, ভালো করে বুঝবি, আইডেন্টিফাই হলো মানে আছে, কোয়ান্টিফিকেশন মানে আছে, আছে যখন বুঝলাম কত আছে, ওকে, কোয়ান্টিফিকেশন, অ্যান্ড পিউরিফিকেশন অফ মিক্সচার। পিউরিফিকেশনটা কি কেন বললাম সেটা পরে বোঝাবো, অ্যাপ্লিকেশনসে বুঝিয়ে দেবো, ওকে। সো নর্মালি chromatography techniques are slow, লেখো লেখো লেখো। Normally chromatography techniques are slow and time consuming, but this is done by using high pressure. প্রেসারটা কত, 5000 থেকে 10,000 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, 5000 to 10,000 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ প্রেসার দিতে হয়।
সেই জন্যই নাম হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। হাই পারফরমেন্স বিকজ প্রেশারটা বেশি। ওকে, ওটাকে আমরা আগে বলা হতো হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফি, এখন বলা হয় হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। ওকে, ডোন্ট কনফিউজ। এবার লেখ ফেজেস। ফেজেস ফার্স্ট হচ্ছে স্টেশনারি ফেজ। They are made up of chemically modified. Stationary phase হচ্ছে they are made up of chemically modified silica or divinyl benzene polymer. They are made up of chemically modified silica or divinyl benzene polymer. They are of two forms. Stationary phase টা দুটো ফর্মে থাকে। They are of two forms. One is microporous support and next is bonded phase. One is microporous support, next is bonded phase. এই মাইক্রোপোরাস সাপোর্টটা কি? মাইক্রোপোরাস সাপোর্টটা হলো here the micropores, একটু সহজভাবে বোঝা যাক। সাধারণত যে পার্টিকেলগুলো 5 থেকে 10 মিলিমিটার ডায়ামিটার, মানে ধর কোনো জিনিস সেপারেট করছি, সেটার ডায়ামিটার হলো 5 থেকে 10 মিলিমিটার, ঠিক আছে? এই যে স্টেশনারি ফেজটা, এর যে ছোট ছোট ভাবনা, এটার ভেতর মাঝে ছোট 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 পোর আছে তো, এটার মাঝে ছোট 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 পোর আছে তো, these pores ramify through this particle, মানে হলো এই পোর্স পার্টিকেল গুলো এর মধ্যে দিয়ে গলে 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 যায়। এটা হলো এর মানে, এর কোনো হাতিঘোড়া মানে নেই, ঠিক আছে? এটা হলো প্রথমটা, কি বললাম? মাইক্রোপোরাস সাপোর্ট। আর 2 নম্বর হচ্ছে বন্ডেড ফেজটা। মানে কি? বন্ডেড ফেজটা মানে হচ্ছে কোনোটা আগে আসছে কোনোটা পরে আসছে, তো they are chemically bonded into the inert support such as silica. They are chemically bonded into the inert support such as silica. জল পেতে পারি, জল পেতে পারি। তারপরে হচ্ছে মোবাইল ফেজ। আচ্ছা, পেয়ে গেছি ছাড়ুন। থ্যাংক ইউ। তারপর হচ্ছে মোবাইল ফেজ। মোবাইল ফেজের দুটো জিনিস থাকে, এক হলো আইসোক্রেটিক ইলিউশন আর 2 নম্বর হচ্ছে গ্রেডিয়েন্ট ইলিউশন। একটা হচ্ছে আইসোক্রেটিক ইলিউশন। মোবাইল ফেজের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আইসোক্রেটিক ইলিউশন, 2 নম্বর হচ্ছে গ্রেডিয়েন্ট ইলিউশন। আইসোক্রেটিক ইলিউশনটা খুব সহজ জিনিস। এই যে পাম্পটা দেখছিস, they consist of only one pump, a single pump. আর গ্রেডিয়েন্ট মানে আস্তে আস্তে বাড়ছে, তাই তো? তো জেনারেলি ইউজেস সেপারেট পাম্পস টু ডেলিভার ইলিউয়েন্টস ইন প্রপোর্শনস। যখন যতটা দরকার লাগে সেরকম সেপারেট পাম্প ইউজ করা হয়। Generally use separate pumps to deliver the eluents in proportion. একটু চলে আসি ইনস্ট্রুমেন্টেশনের দিকে, মানে হচ্ছে এই কলমের দিকে। দেখ, যে কলমটা ড্র করেছি এটা একটা কনভিনিয়েন্ট কলম। কলমটাকে আরটু যদি আমরা ব্রেক করি তাহলে কিরকম হয় বলতো? দাঁড়া, হ্যাঁ, কলমটাকে আরটু যদি আমরা ব্রেক করি, আমরা এইভাবে দেখাতে পারি। এটা ভীষণ ন্যারো কলম হয়। কথা কেন? কলমটা ভীষণ ন্যারো কলম হয়। এটা আমি আস্তে আস্তে পড়াচ্ছি, তার কারণ হলো এটা না হলে তোরা বুঝবি না। ওকে, টাইম নে, প্লিজ বোঝ, না হলে তোরা প্রডিউস করতে পারবি না,
শুনতে ইজি লাগছে, বাট এইচপিএলসি ইজ ভেরি হার্ড, ইটস আ পিজি লেভেল কোয়েশ্চেন, সো এইচপিএলসি ইজ ভেরি হার্ড টু রিপ্রোডিউস ইন ইয়োর এক্সাম। সো শুনতে খুব ইজি, বাট লিখতে প্রচন্ড কঠিন। ওকে, সো এই দেখ, এই যে কনভিডিয়েন্ট কলমটা দেখছিস, এই দিস ইজ মেড আপ অফ স্টেনলেস স্টিল। ওকে, this is made up of stainless steel, like this the convenient column is made up of stainless steel, আর এর ভেতর একটা প্রেসার বললাম এইমাত্র, and it can withstand a continuous pressure, এর ভেতর প্রেসার থাকে, it has a continuous pressure of 50 MPa, 50 MPa। আর এক ধরনের কলম আছে যেটার নাম হচ্ছে, there are two types of column, this is a classical one, there is a closed stainless steel column যার ভেতর প্রেসার থাকে 50 MPa, আর একটা হচ্ছে ওপেন কলম অর মাইক্রো বোর, ওপেন টিউবুলার কলম অর মাইক্রো বোর, this can also be used। ওপেন টিউবুলার কলম অর মাইক্রো বোর ক্যান অলসো বি ইউজড। ঠিক আছে, এবার দেখ একটু সহজ করা যাক। এতক্ষণ বোরিং ইনস্ট্রুমেন্টেশন পার্ট আমরা পড়লাম, কিছু দেখতে পাচ্ছি না, অত স্যার বলে যাচ্ছেন, ব্যাপারটা এরকম না। তো আমরা একটু অ্যাপ্লিকেশন করে একটুখানি পিকচারাইজ করা যাক। যা পিকচার ড্র করেছি, পিকচারটা বুঝেছিস তো? হ্যাঁ, এইটাকে একটু লেখানো যাক, পরীক্ষা হলে কিরম ভাবে লিখবি, লেখ। অ্যাপ্লিকেশন অফ দ্য স্যাম্পল, মানে আমরা স্যাম্পলটাকে কিভাবে অ্যাপ্লাই করব। লেখ, মোস্ট কমন মেথড of sample introduction is by use of a loop injector। কল্পনা কর একটা ইনজেকশনের মতো একটা বড় জিনিস, সেটা দিয়ে স্যাম্পলটাকে ইনজেক্ট করা হচ্ছে, এই লুপ ইনজেক্টরের মধ্যে স্যাম্পলটা রাখা আছে। স্যাম্পল মানে কি? ব্লাড, ঠিক, রাখা আছে। ব্লাড মানে সিরাম, প্লাজমা, এইসব, ঠিক আছে, রাখা আছে। সেটা আমি এক্সাম্পলের মতো করে বোঝাচ্ছি, শুধু ব্লাড থাকে না কিন্তু, প্রচুর জিনিস থাকে, বাট স্যাম্পলটা লুপ ইনজেক্টরের মধ্যে রাখা আছে। ওকে, তো লুপ ইনজেক্টরটা কি? দিস লুপ ইনজেক্টর ইজ আ মেটাল লুপ অফ ফিক্সড স্মল ভলিউম হুইচ ইজ ফিল্ড উইথ স্যাম্পল। ফিক্সড ভলিউম, এটা কিন্তু বাড়ানো কমানো করা যায় না, অর্থাৎ ওইটুকুনি স্যাম্পলই ও নেবে, ওইটুকুনি স্যাম্পলই ও ইনজেক্ট করবে, কোনোটায় কম কোনোটায় বেশি করবে না। ঠিক আছে, সেকেন্ড বুলেট পয়েন্ট, এটা একটা বুলেট পয়েন্ট দে, মোস্ট কমন থেকে শুরু করে এটা একটা বুলেট পয়েন্ট দে, সেকেন্ড একটা বুলেট পয়েন্ট দে, আমরা পয়েন্টস করে লিখবো, ঠিক আছে, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। সেকেন্ডলি হচ্ছে এটাকে হয়ে গেল লুপ ইনজেক্টর। সেকেন্ড হচ্ছে দ্য ইলুয়েন্ট, দেখ ফার্স্ট এডটা কি বলেছি বল, ফার্স্ট এডটা কি বললাম, ইলুয়েন্ট রিঅ্যাক্টর। লেখ দ্য ইলুয়েন্ট ফ্রম দ্য পাম্প, ইলুয়েন্ট রিঅ্যাক্টর থেকে পাম্পে এলো তো, সলভেন্ট, ওটা তো লিকুইড ফর্মে আছে, ইলুয়েন্ট রিঅ্যাক্টর থেকে পাম্পে এলো তো, ইলুয়েন্ট মানে কি? সলভেন্ট। তা ইলুয়েন্ট রিঅ্যাক্টর থেকে পাম্পে এলো, তো ইলুয়েন্ট পাম্পে এখন চলে এসছে, দ্য ইলুয়েন্ট ফ্রম দ্য পাম্প is then channeled through the loop, the eluent from the pump is then channeled through the loop by means of a valve switching system। অর্থাৎ ইলুয়েন্টটা পাম্পে এলো, পাম্পটা ধরে নে বাড়ির তলায় জল এসছে, তাদের বাড়ি আছে, হাত তোল, বাড়ি কাদের আছে? ফ্ল্যাট ছাড়, ফ্ল্যাটের লোকেরা কিছুই না, ফ্ল্যাট ছাড়, ফ্ল্যাট হাত নামা, দুটোই থাকলে যেখানে থাকিস বল, ঠিক আছে, ঠিক। আর বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে এবার ফর্দ নিয়ে বসে যেতে হবে, কত কত কি আছে তো, তারপর তোকে সবাইকে খাওয়াতে হবে। যাই হোক, তো যারা বাড়ির কনসেপ্ট বুঝিস তারা এটাও নিশ্চয়ই বুঝিস যে সকালে উঠে পাম্প চালাতে হয়, রাইট? তো ভাব একটা তলায় আমরা যাদের একটু পুরনো বাড়ি তাদের নিচের একটা টাঙ্কি আছে, ওপরে একটা টাঙ্কি আছে, রাইট? তো নিচের টাঙ্কিটা কি বলা হতো আগেকার দিনে, যদি আগেকার দিনে কারো বাড়ি থাকতো, কি বলা হতো? এটা তোদের একটু সহজ করার জন্য ইনোভেট করে বলছি, ঠিক আছে, যাতে করে মনে রাখতে পারিস।
যে কর্পোরেশনের জল এসে নিচের টাঙ্কিটা ফিল করবে, বলা হতো তো, বা মিউনিসিপ্যালিটির জল এসে ফিল আপ করবে। তো আহ, যাদের বাড়ি নেই, আই এম এক্সট্রিমলি সরি, বাবাদের দোষ। এবার হ্যাঁ, তো তারপর পাম্প চালাতিস, দিয়ে পাম্প চালিয়ে ওপরের টাঙ্কিটা ফুল হতো, তাই হতো তো? হ্যাঁ, যারা জানে। তো যারা জানিস না, গড হেল্প। তো এবার এখানেও সিস্টেমটা তাই। ইলুয়েন্ট চেম্বার, আমরা পাম্পটা চালিয়ে দিলাম, এখানের ভেতর দিয়ে পাইপ দিয়ে ইলুয়েন্টটা কাটতে চলে এলো লুপ ইনজেক্টর। ঠিক আছে, এই অবধি কনসেপ্ট। আর ছাদের উপরে জল ওঠে না, এখানে যাবে। তো এই লুপ ইনজেক্টর এবার কি করবে? রিপিটেড অ্যাপ্লিকেশন অফ লেক, রিপিটেড, আচ্ছা এইখানে, এবার এখানে একটা ভালভ আছে। কখনো শুনেছিস যে পাম্পে জল কেন উঠছে না, ভালভ খারাপ হয়ে গেছে? শুনেছিস ভাষাটা? তো আহ, এখানে সেই রকমই একটা ভালভ আছে। কেন? যদি ইলুয়েন্ট বেশি না থাকে, যাবে না, ভালভ আটকে দেবে। সেই প্রেসার অ্যাটেন্ড না করতে পারলে ভালভ আটকে দেবে, লুপ ইনজেক্টরে ঢুকবে না, সিস্টেম বন্ধ হয়ে যাবে। ওকে, সো আমরা কি বেসিক কনসেপ্ট আবার একটু রিভাইজ করে নিই, যে একটা বেসিক্যালি একটা লুপ ইনজেক্টর আছে, যার মধ্যে একটা ছোট স্যাম্পলটা দেওয়া থাকে, ঠিক? সে এদিকে প্রেস করছে, ওদিকে পাম্প চালিয়ে দেওয়া হয়েছে, ওদিক থেকে সলভেন্ট ঢুকছে, মিক্সচার হচ্ছে। এবার ধর ওদিকে প্রেশারটা যথেষ্ট ক্রিয়েট করতে পারছে না, পাম্প কি টানবে, ভালভ কি খোলা থাকবে? খোলা থাকবে না। এই অবধি ক্লিয়ার? ক্লিয়ার। সে তারপরে লেখো, তারপরে একটা বুলেট পয়েন্ট দে। রিপিটেড অ্যাপ্লিকেশন অফ হাই ইমপিওর স্যাম্পলস, repeated application of high impure samples such as serum, urine or plasma। এখন বলিস না ইমপিওর স্যার আমাদের কি রক্তে ভেজাল আছে? না, ব্যাপারটা সেরকম নয়। এভরি অর্গানিক সাবস্টেন্স, যেটা আমরা, সেটা ঘাম থেকে শুরু করে থেকে শুরু করে, ইট ইজ ইমপিওর, স্টেরাইল নয়। ঠিক আছে? সো রিপিটেড অ্যাপ্লিকেশন অফ হাইলি ইমপিওর সাবস্টেন্সেস লাইক সিরাম, প্লাজমা, ব্লাড, ইউরিন, সিরাম প্লাজমা আবার ব্লাড কেন, সিরাম প্লাজমা ইউরিন may eventually cause the column to lose its resolving power। ডিকে তো হবে না, একটা জিনিস ফিল্টার করতে করতে সেপারেট করতে 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 ডিকে হবে কি না? হবে তো। কলমটা পার্টিকুলার সাবস্টেন্সকে আসতে দিচ্ছে ডিটেক্ট করার জন্য, কিন্তু একটা সময় ক্ষয়িতে ক্ষয়িতে ক্ষতি হবে তো। বাট আমি কি বললাম, এই কলম হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে মোড়া। ওকে, স্টেনলেস স্টিলের তৈরি, প্রচন্ড হাই প্রেসার থাকে, কত 50 MPa। তাহলে এইটা কি ক্ষতি করতে দেওয়া আমরা অ্যাফোর্ড করতে পারবো? উত্তর হলো না। তাই আমরা ওর আগে এখন একটা গার্ড কলম বসিয়ে নিলে, টু প্রিভেন্ট দিস অকারেন্স আ গার্ড কলম, মানে জিনিসটা কিন্তু প্যাকড একই জিনিস দিয়ে থাকে, বাট শর্ট প্যাকিং থাকে। জিনিসটা কিন্তু কলমের মতোই, কিন্তু মানে জিনিস ভেতরেও প্যাকিংটা একই থাকে, বাট শর্ট, ছোট, যাতে করে ওটা যখন নষ্ট হয়ে যাবে কলম, মানে তখন আমরা চেঞ্জ করে আবার একটা লাগাতে পারবো। ওকে, তো লেখ আ গার্ড কলম which is short packed with similar material। To prevent this occurrence, a guard column which is short packed with similar material is often installed between injector and column। Is often installed between injector and column। এই অবধি ক্লিয়ার? দেখ বাবা, নিজের হাতের লেখা এবং ভাষা নিজে বুঝতে পারবি তো? পারবি তো? হ্যাঁ না না? ওকে, ফাইন। The packing in the guard column retains the contaminated material। The packing in the guard column retains the contaminated material and যেটা বললাম can be replaced at regular interval। কি রে, কনসেপ্ট ক্লিয়ার তো তোদের? এরপর বলবি না তো স্যার জানি না ভাইবার সময়? হ্যাঁ,
বললে মার খাবি। তারপর হচ্ছে, তারপর কি আছে? হ্যাঁ, এটা ধরবো কি না সেটা তো আমি বলতে পারছি না বাবা। ঠিক আছে, যিনি আসবেন তাকে বলবো এইচপিএলসি পড়িয়েছি, তাহলে সে 100% ধরবে আমাকে গালাগাল করার জন্য। ঠিক আছে, তো তারপর তোরা বলতে তো ডেফিনেটলি পারবি না, যাই হোক। তো তারপর হচ্ছে, হ্যাঁ রে, তোদের ইমপ্রেশন এরকম আমাকে দেওয়া হয়েছে যে তোরা ইন্টারাক্ট করিস না। কেন কেন করিস না তোরা ইন্টারাক্ট? হ্যাঁ, ভয় লাগে? কিসের ভয়? কাকে ভয়? না, কাউকে ভয় পেলে হবে না। দেখ, এখানে যারা টিচাররা আছেন তারা তোদের শেখাতে এসছেন, এবং তারা ধরেই নেন যে তোরা কিছু জানিস না। এটা ট্রুথ, আমরাও তাই শিখেছি, ধরে নেওয়া হয় যে তোরা কিছু জানিস না। এতে ভয়ের কিছু নেই। যতটা ইনফর্মাল হওয়া যায় হতে হবে, না হলে তোরা শিখবি না। এনিওয়েজ, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি গল্প গল্পতে, সেটা হলো পাম্প সম্বন্ধে। ওকে, পাম্পটা লিখে নে। পাম্প, দ্য মেন ফিচার্স অফ আ গুড পাম্পিং সিস্টেম কি কি হতে পারে, মেন পাম্পিং সিস্টেমের কি কি গুড ফিচার হতে পারে সেটা লেখ। 1 নম্বর হচ্ছে, আচ্ছা বলতো কত প্রেসার অ্যাটলিস্ট ক্রিয়েট করতে হবে, কত? রাইট, তো লেখ, it should be capable of generating an output of at least 50 MPa, and ideally there should not be any pulses, there should be no pulses। আচ্ছা, পালসেস মানে জানিস তো, মানে মানে ফ্লাকচুয়েট, একবার প্রেসার বাড়বে একবার কমবে এরকম হবে না, একটা কনস্ট্যান্ট প্রেসার থাকবে। ঠিক আছে, and ideally there should not be any pulses। পালস, হাতের পালস এরম হবে না, ঠিক আছে, কন্টিনিউয়াস প্রেসার থাকবে। 2 নম্বর, there must be a flow capability, there must be a flow capability of at least 10 cubic centimeter per minute up to 100 cubic centimeter per minute। 10 থেকে 100 কিউবিক সেন্টিমিটার পার মিনিট ক্যাপাবিলিটি থাকতে হবে, ফ্লো ক্যাপাবিলিটি। ফর দ্যাট রিজন, অ্যাকচুয়ালি ফর দ্যাট, নামটা লিখে রাখতে পারিস, ফর দ্যাট রিজন এখন ওই ইউজ করা, হ্যাঁ, কনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট পাম্পস ইউজ করা হয়। ফর দ্যাট রিজন, for that reason constant displacement pumps are used nowadays to maintain a constant flow rate। ওটা কি একটা নাম আছে, আমি ভুলে যাচ্ছি। ও হ্যাঁ, রেসিপ্রোকেটিং পাম্প। এটা কনস্ট্যান্ট ডিসপ্লেসমেন্ট পাম্পের নাম পাওয়া যাচ্ছে, এটাগুলোকে বলে রেসিপ্রোকেটিং পাম্প, রেসিপ্রোকেটিং পাম্প। তারপর লেখ, এ অবধি বোঝা গেল? তো আমরা কত অবধি কমপ্লিট করেছি বল? কলম অবধি কমপ্লিট, কমপ্লিট কলম অবধি, ক্লিয়ার কলম অবধি। চল, আটকে যাবি না তো কলমে, ঠিক তো? তারপরে চল, কটা বাজে? 12টা 12 হয়ে যাবে, 12:30টার মধ্যে ছেড়ে দেবো। তারপরে হচ্ছে প্যাকড মেটেরিয়াল, বহুত কিছু থাকে বাবা, 1000টা লিস্ট আছে, বেশি নয়। প্যাকড মেটেরিয়াল থাকে, প্যাকড মেটেরিয়াল থাকে, ঠিক আছে, সিলিকা থাকে, অনেক কিছু থাকে, অনেক কিছু ধরনের থাকে, বেশি এখন নয়। তোর যদি জানতে ইচ্ছা হয় তুই আলাদাভাবে আসবি, তোকে আমি লিস্ট দিয়ে দেবো কি কি মেটেরিয়াল থাকে। তারপরে হচ্ছে ডিটেক্টর। ডিটেক্টরের মধ্যে কি কি ধরনের ডিটেক্টর আছে লেখো। 1 নম্বর ভেরিয়েবল লেন্থ ডিটেক্টরস, 2 নম্বর স্ক্যানিং ওয়েভলেন্থ ডিটেক্টরস, স্ক্যানিং ওয়েভলেন্থ ডিটেক্টরস, 3 নম্বর মাস স্পেক্ট্রোমিটার ডিটেক্টরস, মাস স্পেক্ট্রোমিটার ডিটেক্টরস, NMR spectrometer detectors, NMR spectrometer detectors, refractive index detectors, fluorescence detectors,
অ্যাকচুয়ালি যেটা এইচপিএলসি তে দিস আর ফ্লুorescent ডিটেক্টরস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাকে ইয়ে করে রাখবি বিকজ অফ দেয়ার হায়ার সেন্সিটিভিটি। ওকে, fluorescent detectors are very highly sensitive, they are very very important in HPLC. Okay, তো আর হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ডিটেক্টরস, they are selective for electroactive analytes. Okay, they are selective for electroactive analytes. আমার কানটা খুব ভালো, বাকিটা বুঝে নেয়, কথাটা কম বল। তারপর হচ্ছে সেপারেশন, লেখো এবার ওর ভেতর দিয়ে চলে এলো সেপারেশন। হলো সেপারেশন ইজ বেসড অন ডিফারেন্সিয়াল মাইগ্রেশন বিটুইন দ্য স্টেশনারি অ্যান্ড দ্য মোবাইল ফেজ। এটা মানে আশা করি বোঝাতে হবে না, বোঝাতে হবে? আচ্ছা, স্টেশনারি ফেজ অ্যান্ড এটা হচ্ছে দেখ যে জিনিসগুলো আসছে কলমের থ্রু দিয়ে, সবাই কি সমানভাবে মুভ করবে? করবে না তো। তাহলে যেগুলো আগে চলে আসার সেগুলো আগে চলে আসবে, যেগুলো পরে আসার কেউ পরে আসবে কেউ আগে আসবে। তার কারণ কি কি হতে পারে? ডিপেন্ডস অন মেনি ফ্যাক্টরস। সেই ফ্যাক্টরসগুলো বলছি না, শুধু সেপারেশনটা পর, তারপরে আমি দেখছি, যদি সময় হয় বলে দেবো। Separations are based on differential migration between stationary and mobile phase. আচ্ছা, তোর প্রশ্নের উত্তর আমি দিয়েই দিই শর্টে, ওইটাই ভাবছিলাম, সেই জন্য আটকে যাচ্ছিলাম। তোর প্রশ্নের উত্তর হলো, যদি কেউ জিজ্ঞেস করে ভাইভাতে যে কলমের ভেতর কি থাকবে, তাহলে বলবি প্যাকড উইথ সিলিকা অর C18, ঠিক আছে? সিলিকা কমা C18। আর মোবাইল ফেজে তো স্যাম্পল থাকে, ওটা কিছু বলছি না, ঠিক আছে? এবার লেখ ফ্যাক্টরস অ্যাফেক্টিং পারফরমেন্স অফ HPLC। Factors affecting performance of HPLC. First, internal diameter of the column. Performance of HPLC. মনে রাখবি কলম যত ন্যারো হবে তত পারফেক্ট হবে। ওকে, so লেখ internal diameter of the column. The smaller the diameter, the higher the sensitivity. 2 নম্বর, pressure pump. The higher the pressure, the higher is the separation. এটা প্রথমেই তোদের বলেছি। 3 নম্বর, sample size. 4 নম্বর, polarity of the sample. Polarity of the sample, শুধু sample নয় actually, the polarity of the sample, solvent and column, এটা লেখ, polarity of the sample, solvent and column. Polarity মানে এক্ষুনি বুঝিয়ে দিয়েছি, আর বোঝাবো না। 2 নম্বর and last লেখ temperature. Temperature, higher the temperature, higher is the separation. এবার লেখ অ্যাপ্লিকেশন অফ HPLC। আশা করি তোরা লিখতে পারবি এটা, কি রে পারবি? ওকে। আর সকালের ক্লাসে আমি টাইমের অভাবে শুধু রেডিয়েশনের থেকে প্রিকশনটা বলতে ভুলে গেছি, একটু প্রিকশনটা পড়ে নিস। কিছুই প্রিকশন নেই, প্রিকশনের ওটা পরে বলে দিচ্ছি। ওকে, অ্যাপ্লিকেশন অফ HPLC এর মধ্যে লেখ 1 নম্বর হচ্ছে ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। অ্যাপ্লিকেশন কোথায় হয়? ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কি কি করা হয়? 1 নম্বর, টু কন্ট্রোল ড্রাগ স্টেবিলিটি। ইন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটা 1 নম্বর দিয়ে ABCD করে লেখ তার আন্ডারে।
টু কন্ট্রোল ড্রাগ স্টেবিলিটি। 2 নম্বর, to determine quantity of drug from pharmaceutical dosage forms। মানে এক্সাম্পল বলছি জাস্ট তোদের মানে বোঝার জন্য কি বলতে চাইলাম। প্যানাডল হলে একটা ট্যাবলেট হয়, ঠিক আছে, তার মধ্যে কতটা প্যারাসিটামল আছে এটা কিভাবে বুঝি? থ্রু এইচপিএলসি। মানে কোনো জিনিসের মধ্যে কোনো কম্পোনেন্ট কতটা আছে এটা বোঝার জন্য, ওষুধের মধ্যেও। তারপর 3 নম্বর পয়েন্ট লেখ, টু ডিটারমাইন কোয়ান্টিটি অফ অ্যানালাইট ফ্রম বায়োলজিক্যাল ফ্লুইড। মানে ওই যে বললাম এইচপিএলসি, ঠিক, টু ডিটারমাইন কোয়ান্টিটি অফ অ্যানালাইট ফ্রম বায়োলজিক্যাল ফ্লুইডস। গ্লাইকেটেড হেমোগ্লোবিন যেটা বললাম, ব্লাড সুগার লেভেল, ওটা তো ব্লাড গ্লুকোজ লেভেলই, তো সেইটা ডিটারমিনেশনের জন্য, ঠিক আছে। টু ডিটারমাইন কোয়ান্টিটি অফ অ্যানালাইটস ফ্রম বায়োলজিক্যাল ফ্লুইডস। কোয়ান্টিটি অফ অ্যানালাইট, অ্যানালাইট মানে কোয়ান্টিটি অফ সুগার ইন ব্লাড, মানে ইন প্লাজমা অর সিরাম, ঠিক আছে। মানে জিনিস অ্যানালাইট বলা হয়, অ্যানালাইট, ঠিক আছে। অ্যানালাইট মানে স্যাম্পল, স্যাম্পলের মধ্যে কোনো পার্টিকুলার সাবস্টেন্সকে বলে অ্যানালাইট, ওকে। তারপর লেখে, এবার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হয়ে গেল। 2 নম্বর হচ্ছে অ্যানালিসিস অফ ন্যাচারাল কন্টামিনেশন। কখনো শুনেছিস সমুদ্রে মার্কারি পয়জনিং, মার্কারি আছে প্রচুর, শুনেছিস? হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই ফেনল অ্যান্ড মার্কারি ফ্রম সি ওয়াটার, phenol and mercury from seawater, to determine amount of phenol and mercury from seawater। 3 নম্বর, forensic test। determination of steroid in blood or urine। বা ধর ঘুমের ওষুধ খেয়ে মরে গেছে বা অন্য ওষুধ খেয়ে মেরে দিয়েছে, হ্যাঁ ওটাও বলতে পারিস, বাট আমি তোদেরকে বলবো এইটা মনে রাখ, ডিটারমিনেশন অফ সাইকোট্রপিক ড্রাগ, সাইকোট্রপিক ড্রাগ ইন ব্লাড, ইন প্লাজমা। এবার ক্লিনিক্যাল টেস্ট লেখ, তারপরের পয়েন্টটা ফরেন্সিক হয়ে গেল, তারপর হচ্ছে ক্লিনিক্যাল টেস্ট লেখো। মনিটরিং হেপাটিক সিরোসিস, মানে সিরোসিস অফ লিভার, which is present through aquaporin, শুধু এইটুকুনি লেখ, ওইটুকুনি লেখ, ডিটারমাইনিং সিরোসিস অফ লিভার, ওইটুকুনি লেখ, অ্যাকোয়াপোরিন মনে রাখতে হবে না। আর লাস্ট হচ্ছে ওই যে ফুড অ্যান্ড এসেন্স ম্যানুফ্যাকচার, তার আগেই বললাম না, ফুডে ইমপিউরিটিস থাকলে, ইনসেক্টিসাইড থাকলে, কিছুক্ষণ আগে লেখালাম, সেই জিনিসটাই বলবো। ফুড অ্যান্ড এসেন্স ম্যানুফ্যাকচার, প্রিজারভেটিভ অ্যানালিসিস ইন সসেজেস, খাস তো হট ডগ পাওয়া যায় না, যা যে বললো প্রথমে মুখ মানে দুঃখ ঝরে পড়লো একদম। তো প্রিজারভেটিভ অ্যানালিসিস ইন সসেজেস, আর 2 নম্বর হচ্ছে সুইটনার অ্যানালিসিস ইন ফ্রুট জুস, সুইটনার অ্যানালিসিস ইন ফ্রুট জুস, সুইটনার অ্যানালিসিস ইন ফ্রুট জুস। এতটাও লেখায়নি মা যে তোর হাত ব্যথা করবে, মনোযোগ দিতে হচ্ছে তো তাই, একটু কাজে লাগুক। Am I clear? Any type of confusion বল, আমি এরমই বলি, রাগ করিস না। এনি টাইপ অফ কনফিউশন বল। হ্যাঁ না, এটার 50% তোরা নামাতে পারবি না, তো বুঝতে তো হবে, পরীক্ষায় লেখালাম। শোন, বায়োকেমিস্ট্রি এমন একটা জিনিস,
যেটা তোমরা মুখস্থ করে লিখতে পারবে না। দিস ইজ আ গ্যারান্টি। যদি এই কনসেপ্টটা এতদিন এক এক বছর না কমাস হলো 8 মাস 9 মাস 8-9 মাসে যদি বুঝে থাকিস বা ভেবে থাকিস যে বায়োকেমিস্ট্রি আমরা মুখস্থ করে লিখে দেবো লাস্ট মোমেন্টে, এখন পড়বো না, অ্যানাটমি পড়ি, অ্যানাটমি পড়া খুব দরকার, কারণ অ্যানাটমি না পড়লে ভবিষ্যৎ ঝনঝনে হবে। কিন্তু বায়োকেমিস্ট্রিও মেডিসিনে প্রচণ্ড লাগবে, প্রতিটা ফার্মাকোলজিতে প্রচণ্ড লাগবে, সবেতে লাগবে। ওকে, আর কিন্তু বায়োকেমিস্ট্রি পাস করতে পারবি না লাস্ট মোমেন্টে পড়ে, একদম গ্যারান্টি। কেন? বিকজ বায়োকেমিস্ট্রি খুব ভোলাটাইল, আর ভোলাটাইল সাবজেক্ট পাস করতে গেলে গ্রুপ ডিসকাশনস করতে হবে। কিরকম গ্রুপ ডিসকাশন করবি? পড়ার টেকনিক হলো, ধরে নে আজকের টপিকটাই বললাম, যে টপিকটা পড়ালাম আজকে 3জন মিলে স্যার এটা বললেন এটা বললেন এটা বললেন, স্যার আমাদের এই চারটা দেখতে বলেছেন, স্যার বললেন যে হ্যাজার্ডটা যেটা পড়ানো হয়নি সব টাইমের অভাবে, সেই হ্যাজার্ডটা 4টে লাইন আছে বাসুদেবানে দেখে নিতে। ঠিক আছে, কিছুই নয়, ছোট করে বলে দিচ্ছি, আগে আগে কতটা রেডিয়েশন, যারা রেডিয়েশন টেকনিশিয়ান আছে তাদের কতটা রেডিয়েশন এক্সপোজার হচ্ছে এটা বলা যেত না। ঠিক আছে, এখন একটা মনিটর ডিভাইস থাকে, সেটা কিছু চেঞ্জেস হয়, কালার চেঞ্জেস হয়, তারপরে সেটা বোঝা যায় যে সে কতটা রেডিয়েশনে এক্সপোজড। ওকে, এবং সেই ডিভাইসটা সেই জন্য দেখবি অনেক রেডিয়েশন বেশি, 100% রেডিয়েশন টেকনিশিয়ান বা রেডিয়েশনে যারা কাজ করে তারা পড়ে থাকে। ওকে, এবং আর কি কি প্রিকশনস নিতে হয় সেটা লেখা আছে, সেটা মাত্র 4টে লাইন লেখা আছে, পড়ে নিস। সেটা আমার বলার কিছু বা বোঝানোর কিছু নেই, যে বোঝানোর পার্টগুলো ছিল আমি ইন ডিটেলস বুঝিয়ে দিয়েছি। যদি কিছু এক্সট্রা নিজেদের ভাষার মতো করে করে নিতে হয়, রেডিয়েশনটা করে নে, কিন্তু সেটা আজকে গিয়ে করে নে, 1 বছর ধরে তো করিসনি তোরা। এবার কি করতে হবে সেই টেকনিকটা শোন। প্রতিদিন কর, প্রতিদিন যে মেটাবলিজম পার্ট আছে, মেটাবলিজম পার্টের 2টো করে কর, 2টো বেশি না, 2টো করে কর, দিয়ে একজন পার্টনার বানা বা 2জন পার্টনার বানা, 3জন হলে 3জন, 4জন হলে 4জন, এইভাবে একে অপরকে বল। ঠিক, ভিজুয়ালাইজ কর, না হলে কিন্তু পারবি না। 4জনে 4টে পড়লে টাইম কম লাগবে, সিরিয়াস হয়ে 1 ঘন্টায় বস, 4টে নেমে যাবে, না হলে কিন্তু পারবি না। বারবার বলছি, এত স্টুডেন্ট দেখলাম, সবার জন্য একই বলছি, ওখানে আমাদের 250 স্টুডেন্ট ছিল ওড়িশায়, কিন্তু পারবি না, একদম লিখিত বলছি। তোদের সিনিয়র ব্যাচও ছড়িয়ে গেছে, কারণ এক্সটার্নাল যে এসেছিল তিনি আসবেন, তিনি আমাকে বলেছেন। সো থিং ইজ দ্যাট আই ওয়ান্ট ইউ গাইজ টু ডু well in your exam. Okay, so in case of any problem, তোমার সিনিয়র টিচার্সরা তো আছেনই, আমাকেও তোরা অ্যাপ্রোচ করতে পারিস অ্যাকর্ডিং অ্যাজ পার ইউর উইশ। ওকে, হ্যাঁ, কি 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 বললি বল, আমাকে বলতে ভয় খাস না, বল। ক্লাস হয়ে গেছে মানে ক্লাস হয়ে গেছে, বই বন্ধ করে দাও, আমাকে বলতে ভয়। আমার নাম হলো ডক্টর রিক স্বর্ণকার। আমাকে তুমি এখন পাবে, এরপরে আউটডোরে পাবে, আর রাত্রিবেলা আমি সোমমঙ্গল থাকি, এই ক্যাম্পাসে থাকি। ঠিক আছে, আমার কোয়ার্টার কোথায় আমি নিজেও জানি না, খুঁজে নেবে। ওকে, সো এনি কাইন্ড অফ কনফিউশন বলিস, পরীক্ষার আগে লাস্ট মোমেন্ট রিভিশন যদি কিছু লাগে বলিস। না, ইম্পর্টেন্ট টপিক আমরা করতে পারবো না, কারণ বলে দিচ্ছি, কারণ হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিক দেবো সেই ইম্পর্টেন্ট টপিক মানে পুরো সিলেবাসটা কভার হয়ে যাবে। কারণ আমরা কোশ্চেন তো করি না, ইউনিভার্সিটি কোশ্চেন করে, কোনোভাবেই সেটা হবে না। ঠিক আছে, তাও বলে কিছু হয় না বাবা, যেগুলো দেবো তার বাইরে চলে আসবে, তখন কি করবি? হ্যাঁ, ফেল করবি, কংগ্রেচুলেশনস আগে থেকে। কিন্তু একটা জিনিস, বায়োকেমিস্ট্রি পড়াটা তোদের জন্য, মানে উঁচু লেভেলে নয়, তোদের জন্য বায়োকেমিস্ট্রি পড়াটা কিন্তু এখনো সোজা। নভেম্বরে পরীক্ষা না, তোদের জন্য বায়োকেমিস্ট্রি পড়াটা কিন্তু এখনো সোজা। প্রতিদিন, আমি আবার বলছি, প্রতিদিন 2টো করে টপিক কর, 2টো করে কোশ্চেন কর,
শর্ট ডাউন কর, চল একটা শর্ট ডাউন কর। আজকে বাড়ি গিয়ে তোদের কাজ হলো এই দুটো পড়া, কালকে তো তোদের কিছু নেই, তোদের দুটোই আজকে হয়ে গেল। তো বুধবার অবধি টাইম আছে এটাকে তৈরি করে নেওয়া, বুধবার অবধি টাইম আছে এটাকে তৈরি করে নেওয়া। যাদের বুধবার তাদের কিন্তু একদিনই আছে, তাদের আরো টাফ। ঠিক, তো তোরা 3 দিন পেলি, তৈরি করে নে। কালকের জন্য 2 দিন পাবে, তৈরি কর। যে বুধবার যদি কোনো বন্ধু থাকে তাকে তুই বল, এই যে তুই বলবি তোর প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক, বুঝতে পারবি কতটা তোর মনে থাকছে। বুধবারের যে লোক আছে, যে ছেলেমেয়েরা আছে, তারা আরেকবার শুনবে, তাদের আরেকবার রিভিশন হবে, তো তাদের ইজি হবে। বোঝাতে পারলাম কিরম ভাবে হয়? নিশ্চয়ই বন্ধু তো আছে এরকম, তাই না? আর মেটাবলিজম কিভাবে করতে হবে, এরকম বড় 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 কাগজ নিয়ে এসো দোকান থেকে, ঠিক আছে, ছাঁটাও দেওয়ালে। হোস্টেলে কি বলবে পরে দেখা যাবে, আগে পাস তো কর, 4 বছর পর ভাববি। হোটেলে হোস্টেলটাকে হোটেল বানিয়ে ফেলিস না, কিন্তু হোস্টেলে তোরা এরকম ছাঁটিয়ে দেখ, ঘুম থেকে উঠবি দেখবি গ্লাইকোলিসিস, চোখ বন্ধ করলে গ্লাইকোলিসিসটা যেন ওপর থেকে নিচে অবধি থাকে। বলতে পারবি সবাই গ্লাইকোলিসিস? হ্যাঁ, পারবি? পারবি? আচ্ছা, ঠিক আছে, একটাই কোশ্চেন করবো। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এনলেজ? আছে, জানিস তো? হ্যাঁ, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এনলেজ? ওই লাস্ট স্টেপ জানি না। এনলেজ কোথায় ইউজ করা হয়? হয়ে গেল তো? আমি তো বলিনি স্টেপ, তোমায় জিজ্ঞেস করিনি। তুমি কি ভাবলি তোকে স্টেপ জিজ্ঞেস করবে এক্সটার্নাল এসে? বলবে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এনলেজ। একটা বলি, এইরকম অলমোস্ট 50টা কোশ্চেন শুধু গ্লাইকোলিসিস থেকে আছে। ওকে, শোন, তোদেরকে বলে রাখি, গ্লাইকোলিসিস যতটা শুনতে সোজা, তোরা কি জানিস শুদ্ধ গ্লাইকোলিসিসের ওপর এত মোটা একটা বই আছে, শুদ্ধ গ্লাইকোলিসিসের ওপর। ওকে, সো ডোন্ট আন্ডারএস্টিমেট গ্লাইকোলিসিস। দেখ, বল 2-ফসফোগ্লিসারেট থেকে কি হয়? এটা না, তাই তো? কি লাগে? এনলেজ। আর কি লাগে? ঠিক, আমি পড়িনি কিন্তু, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল। আমি 2 বছর আগে পড়েছিলাম, কারণ আমি ক্লাস নিতাম না, আমি মলিকুলারের ক্লাস নিই। আমাকে কেউ দেয় না, দুঃখ এটা আমার। আমাকে শুধু মলিকুলারের ক্লাস দেয়। তো কেন এটা এনালাইসিসের কি ফাংশন জানিস? রক্ত কালেক্ট করতে দেখেছিস? রাইট, হিয়ার ইট কামস। এইগুলোকেই ডিক করতে হবে। এই যে বাল্বের মধ্যে, কেন ফ্লুইড বাল্বে কি হয়? ফার্স্ট শিক্ষা, ফার্স্ট শিক্ষা, এগুলো তোদের বলা হয় না। যখন হঠাৎ করে, এটা তোদের জন্য খুব খুব ন্যাচারাল, যে ভুলে যাবি এবং হঠাৎ মনে পড়বে। ঠিক, ফার্স্ট শিক্ষা, হাত নামিয়ে কথা বলবি, এটা ফার্স্ট শিক্ষা। না না, আই এম নট অফেন্ডেড অ্যাট অল, এটা শেখানোটাই হলো আমাদের কাজ, যাতে করে এক্সটার্নাল সামনে এলে সে অফেন্ডেড না হয়। ঠিক, বোঝা গেল? আটকালাম। নাও কামিং ব্যাক টু দ্য টপিক, এবার বল এনলেস কি আর? ওইসব বুঝি না, রিয়াকশন বল কি হয়, কি থাকে ফ্লুইড বাল্বে, কি থাকে? আর পটাশিয়াম, পটাশিয়াম অক্সালেট, রাইট। কত যদি না থাকতো, কত কমতো পার আওয়ার? আমি এগুলোর উত্তর বলবো না, কারণ এটা আমার টপিক নয়। এগুলো তোরা জানিস, পড়ে নিবি। আচ্ছা বলতো, হোয়াট ইজ দ্য ফেট অফ ল্যাকটেট? পাইরুভেট টু ল্যাকটেট হয় তো অ্যানারোবিকে। হোয়াট ইজ দ্য ফেট অফ ল্যাকটেট? ল্যাকটেট কি হয়? হোয়াট ইজ দ্য ফেট অফ ল্যাকটেট? ল্যাকটেটটা, রাইট, সিম্পল, অত মাথা নয়।
মনে রাখবি, মনে রাখবি তিনটে ইরিভার্সেবল স্টেপ আছে, বাকি সব রিভার্সেবল। ল্যাকটেট আবার অক্সিজেন পেলে পাইরুভেট হয়ে যাবে। পাইরুভেট কোথায় যাবে? আবার পাইরুভেট গ্লুকোজ হয়ে যাবে। বলো, তোর চান্স ওভার, তুই বল। তোর নাম কি? সৌভিক। তোর নাম কি? না না, তোর পেছনে সবুজ গেঞ্জি, হ্যাঁ। হাত এরাম না করলে নাম বেরোচ্ছে না। তোর নাম কি? হ্যাঁ, কি কনফিউজিং ব্যাপার, একই নাম লেখা কেন? তো দেখ, হোয়াট ইজ দ্য, কি বললাম, হোয়াট ইজ দ্য, ওটা হয়ে গেল। এবার দেখ, আচ্ছা তিনটে ইরিভার্সেবল স্টেপ চট করে বলে ফেল। 1 2 3 গ্লুকোজ টু এক্সাম্পল, এনজাইম। আস্তে আস্তে একজন, তুই বল। আচ্ছা, কোনটা কোনটা বেশি অ্যাফিনিটি থাকে গ্লুকোজের প্রতি? আচ্ছা, হ্যাঁ, হেক্সোকাইনেজের বেশি থাকে না? হ্যাঁ, হেক্সোকাইনেজ বেশি থাকে, রাইট। আর কি? না না, হেক্সোকাইনেজ বেশি থাকে না গ্লুকোজ, আমি নিজেই বলে গেছি হেক্সোকাইনেজের বেশি থাকে। এক সেকেন্ড আমার করতে দে। হেক্সোকাইনেজের বেশি, হ্যাঁ। আচ্ছা, হেক্সোকাইনেজের বেশি অ্যাফিনিটি, তো কেএম ভ্যালু কি হয় হেক্সোকাইনেজের? লো হয়, রাইট। ওকে, হয়ে গেল। সেকেন্ড সেকেন্ড ইরিভার্সেবল স্টেপ। ওয়ান সিক্স বিসফসফেট। আচ্ছা, ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট হতে পারে? হতে পারে। আরবিসি তে হয়, বাহ ভালো বললি তো। এবার একটু ঘাটাই, আরবিসি তাহলে কি কি হয় আরবিসির ভেতরে? আরে, Rappaport loop brings shunt. Why it is called shunt? অল্টারনেট আমিও জানি, বাট হোয়াই ইট ইজ কল্ড শান্ট, কোশ্চেনটা পড়ে আসবি। তারপরে র্যাপাপোর্ট লুপ ব্রিং কি হয়, হোয়াই ইট ইজ, আর বাই দ্য ওয়ে ইট ইজ নট র্যাপাপোর্ট লুপ ব্রিং, ঠিক আছে? র্যাপাপোর্ট লুপ ব্রিং ইজ সামথিং ডিফারেন্ট, ঠিক? র্যাপাপোর্ট লুপ ব্রিং তোমার গ্লিসারলেট 3-ফসফেট থেকে, দ্যাট ইজ আ শান্ট পাথওয়ে টু ডাইরেক্ট টু ফসফোগ্লিসারেট। বাট হোয়াই ইট ইজ কল্ড শান্ট সেটা, কিন্তু আমি যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এখানে হচ্ছে, কিন্তু ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট হয়, সেটা কি করে তার ফাংশন পড়ে আসবি। বোঝা গেল? আমি আমি ডিটেলস জানতে চাই পরের দিন, ওকে? বল। আমি বল, ইনহিবিট ওটা করে না ফার্স্ট কথা, কিন্তু কিন্তু রাইট, অ্যাবসলিউটলি রাইট, কিন্তু কিভাবে করে? ঠিক বলেছিস, কিন্তু কিভাবে করে এইটাই জানতে হবে, ঠিক আছে? সব বই আছে, জেনে নেন, ওকে? ফ্রুক্টোজ 6-ফসফেটকে ফ্রুক্টোজ 2,6 বিসফসফেট অ্যাক্টিভেট করে, বলে দিলাম কেন, কিভাবে, এবং গ্লাইকোলিসিস করতে সাহায্য করে কেন, ওকে? ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি পাইরুভেট। পাইরুভেট থেকে কি হবে? পাইরুভেট থেকে কি হয়? হ্যাঁ, তৃতীয় সাইকেল তো পড়ে যাবে, মাঝখানে কি আছে? অ্যাসিডাল কি সাইকেল, কি বলে ওটাকে? পিডিএইচ, পিডিএইচ কমপ্লেক্স। আচ্ছা, হোয়াট ইজ দ্য এনজাইম? এনজাইম, ফ্রি এনজাইম দিয়ে ওরাম নয়, হোয়াট, ওরাম নয়, ওরাম বলতে নেই। প্রথমে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য এনজাইম, বলবি স্যার পিডিএইচ কমপ্লেক্স হ্যাজ 3 এনজাইমস and along with 5 coenzymes. 3 enzymes are what? 1 2 3, বল। পাইরুভেট ডিহাইড্রোজেনেজ, হ্যাঁ ঠিক। হোয়াট আর দ্য 5 coenzymes? না, প্রথম থেকে, সাইকেলটা প্রথম থেকে, ফার্স্ট ফার্স্ট থাইমিন, টিপিপি, টিপিপি, তারপর হ্যাঁ বল, সেকেন্ডটা কি? হ্যাঁ, এফএডি এনএডি সব আছে বাবা, কিন্তু আমি পরপর জানতে চাইছি। প্রথমে টিপিপি, তারপর এফএডি, তারপর এনএডি, তারপর এনএডিপি নয় এনএডি, হ্যাঁ এনএডিপি নয় এনএডি প্লাস, হ্যাঁ তারপর ঠিক বলছিস, কোএনজাইম, কোএনজাইম কিউ, তারপর
চারটে হলো, টাইপ হয়ে গেছে। ওকে, এইভাবে পড়তে হয়, বুঝলি? এবার যেগুলো মানে গ্রেভ মেমোরি সেগুলো এইভাবেই উঠে আসে, ঠিক আছে? যাও। You are having brain classes for at least for a week or so. ঠিক আছে, তবে obviously in a hurried manner, খুব তাড়াতাড়ি বলা হচ্ছে। It might be that you cannot grasp everything, so you tell me something is there in human body which can be called as the moving brain. Do you know? Brain that moves. বমির ওষুধ রয়েছে, নশিয়া ভমিটিং, আর ওষুধ এখন অনেক ছেলে মনে হয় অন্য স্যারের কাছে ওইখানে স্পাইনাল কর্ডে দাঁড়িয়ে আছে। স্পাইনাল কর্ড আবার তো কালকে হবে একটা ব্যাচ, আজকে একটা ব্যাচ হয়েছে, কালকে একটা ব্যাচ, আবার একটা ব্যাচ আছে। কি বলো? You know? There is an organ, part of which is being called as the, can be called as the moving brain. You are in the third year, past anatomy, physiology, everything. So you tell me. So it is unfortunate that again you have to be admitted in the first year class. এই ওখানে অনুজিৎ স্যারের কাছে এখন কি কিছু গ্যাঞ্জাম আছে? 5 জনটা ডাউট ক্লিয়ার করছে। ডাউট ক্লিয়ার করছে। ডাউট ক্লিয়ার করছে তাতে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, বসো। So what are the layers of eyeball? Can you tell me? Eyeball biology হয়েছে from outside inwards. সবার বাইরে ক্লিয়ার স্পেরা আছে, পিছনের দিক থেকে বাইরে স্পেরা, তো লেয়ার ফরওয়ার্ডে ফোর হয়, তারপর হচ্ছে রেটিনা, তারপরে রেটিনা। আচ্ছা, what is telling from outside inwards? Sclera, choroid, and retina. posterior ঠিক আছে? So if I construct an eyeball like this with the sclera outside এই পেছনে সামনে নিয়ে আসবো, এই ঘটনাটা হচ্ছে এই বার করো, ওই খাতা বার করো, খাতা, হ্যাঁ খাতা বার করো, এগুলো লিখতে হবে না, আমি যখন লেখা তখন বলবো। তো what he is telling about the tunings of eyeball, ঠিক আছে? He is telling sclera, choroid and retina. So somebody in the class is endorsing his view, hoping both of them will be correct. sir, my view is from posterior. আমি তোমাকে কমপ্লিট আইবলের টিউনিংস বলতে বলেছি, তুমি ঠিক আছে পোস্টেরিয়র থেকে বলছো, তাহলে কমপ্লিট দ্য থিং, আইবলটাকে কনস্ট্রাক্ট করো, দ্য গ্লোব অফ দ্য আইবল, আইবল তো একটা গ্লোবের মতো, কমপ্লিট। অ্যান্টিরিয়রলি হচ্ছে আপনার স্পেরাটা কন্টিনিউ, মানে স্পেরাটা কন্টিনিউ হয় রেটিনার ভিতরে, তার সাথে এই রেটিনা হচ্ছে কর্নিয়া, তোমার মাথা কর্নিয়া আছে, তাহলে স্পেরা রেটিনার সঙ্গে কন্টিনিউয়াস হবে। তাহলে if you read like this, you will confuse কোথায় রেটিনা আর কোথায় স্ক্লেরা। রেটিনার কর্নিয়া স্যার এবার আমার কাছে এরকম অনেক, আমি এর জন্য আরো অনেক স্ল্যাং ইউজ করতে পারি। স্যার ইউ আর কম্পেয়ারিং হোয়াট এন্ড হোয়াট, স্যার স্লিপ, I know all those slangs, ঠিক আছে, but I am not uttering those slangs, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে তাহলে কিভাবে মনে রাখবে, রাইট ডাউন, তার কারণ আইবল তো হবে কয়েকদিন পরেই, ঠিক আছে? জাস্ট লিখে রাখো এটা, বাই দা বাই, eyeball has got 3 tunings. The outermost tuning is the fibrous tuning. Outermost tuning is the fibrous tuning. তার মানে একটা fibrous করে লাল মে
সামনে নিয়ে আসবো, লাল চেয়ারে বসিয়ে দেবো। আচ্ছা, তাহলে আউটার কোট ইজ দ্য ফাইব্রাস কোট। আউটার কোট ইজ দ্য ফাইব্রাস কোট। কোটকে আমরা টিউনিং করি। হ্যাঁ, র্যাপিড, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর দেরি করার দরকার নেই। যখন মেঝেতে ইউ ক্যান সিট ইন দ্য ফ্লোর, ইউ ডোন্ট ফাইন্ড এনি চেয়ার। আচ্ছা, ডোন্ট ডিস্টার্ব, বসার জন্য ডিস্টার্ব করো না। তাহলে আউটার মোস্ট টিউনিং ইজ ফাইব্রাস। Posterior 5/6 of which is being built by sclera, which is white, thick, opaque. These are the three important characteristics of sclera. ঠিক আছে, thick, white, opaque, just like connective tissue elsewhere. Fibrous tissue অন্য জায়গায় যেরকম, sclera is like that. ঠিক আছে, most of the sclera we cannot see. Only a small part we can see through the palpebral fissure. And that part of sclera is being called as the visible part of sclera. Therefore, a large part of sclera is invisible. We cannot see. Okay, this is important. Okay, visible part of sclera. Because visible part of sclera has got a covering which the non-visible part or the invisible part hasn't. What is that? Very good. Visible part of sclera, which you can see through the palpebral fissure, is lined by conjunctiva. ঠিক আছে, পেছনের যে অংশটা আছে তাকে প্রোটেক্ট করার কোনো দরকার নেই, কাজে conjunctiva নেই। ঠিক আছে, anterior 1/6 of the globe of eyeball is again built up by fibrous tissue, but it seems to be different. ঠিক আছে, because it is completely transparent. ঠিক আছে, it is nothing but the cornea. ঠিক আছে, about the layers of cornea you will be asked. Major bulk of the cornea. Cornea is not of uniform thickness throughout. ঠিক আছে, centrally it is thinnest, towards the periphery it gradually thickens as it approaches the sclera. ঠিক আছে, it is transparent, but the thickness is being imparted by none other than collagen. But the nature of collagen and the organization of collagen is such. Collagen is protein. Protein is transparent. Right? What is the proof? Give me a day-to-day proof of collagen or protein which is transparent. Well, day-to-day, yes. Huh? Yeah, yes. Egg white. Egg white. When you boil, it will become white. But fresh, transparent. Right? Now the cornea is transparent. Bulb is formed by a special type of collagen with a special type of organization, so that light can pass. Now the outermost tuning, sclera plus cornea. Middle tuning is being called as the uveal tract. It is the vascular tube. ঠিক আছে, it is the vascular tube. Blood vessels of the eyeball are accommodated in the middle tuning, which is being called as the uveal tract. It has got the following components from behind forwards. পেছন থেকে যদি আসো, choroid যেটা ও বলেছিল, but he missed the other elements. Choroid এর পরে ciliary body, then the iris. ঠিক আছে, iris is suspended. Iris is suspended, yes. Iris is suspended between the posterior chamber and the anterior chamber of the eyeball. We can say that the iris floats in the fluid of the anterior chamber, posterior chamber. ঠিক আছে, যে ফ্লুইডটা আছে within the eyeball, imparting its tension. What are the factors? সেই aqueous humor it really floats the iris. ঠিক আছে, এবার আইরিসে ভাস্কুলার টিস্যু ছাড়া অন্য জিনিসও আছে, সেটা যখন আইবল হবে আমরা বলবো। তাহলে মিডল টিউনিং ইজ দ্য ভাস্কুলার টিউব। কোরয়েডে আমরা কি পাই? অনলি ভেসেলস। ঠিক আছে, কিন্তু এই কোরয়েড যখন স্যার বলবে তখন দেখবে যে কতগুলো লেয়ার বলবে, ভেসেলস।
but they make up layers. বুঝেছো? আমি এইমাত্র ক্লিনিশিয়ানদের বলছিলাম যে তোমরা অনেক বেটার জায়গায় থাকো, তার কারণ তোমাকে হার্ড ফ্যাক্টস বলতে হয় না। তুমি এই রোগীটা কি হচ্ছে রে, একজন গাইনোকোলজিস্টের সঙ্গে দেখা হয়েছে, হ্যাঁ মেনোরেজিয়া হচ্ছে, এক্সেসিভ মেনস্ট্রুয়াল ফ্লো, ঠিক আছে, তুমি কিন্তু আর ওকে কিন্তু ব্যাক গিয়ার দিয়ে তোমার সময় নেই, সো মেনি পেশেন্টস আর দেয়ার, তুমি কিন্তু স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারছো না যে whether he or she can visualize the endometrium after 3 years of study. মানে আমাদের সিস্টেমে কিন্তু প্রচুর ফ্লজ আছে। We are sufferers, I know. বুঝেছো? যখন আমরা ক্লিনিক করি, ক্লিনিক সেক্টরের অনেক সুবিধা আছে, ওদের তো হার্ড ফ্যাক্টস বলতে হয় না, সাইন্স এন্ড সিম্পটমস বলে বেরিয়ে যাচ্ছে, নোয়িং, ঠিক আছে, হ্যাভিং, ওরা জানে সব, ওরা জানে সব। আরে জানে কতটুকু জানে? এই সিস্টেম তো জানাতে পারে না, সিস্টেম গন্ডগোল আছে সিস্টেম। রোড লার্নিং তো সিস্টেমের নর্মস, আমিও তো সেই সিস্টেমের শিকার। তাহলে কখন আমরা শিখি বলতো? ইফ ইউ গেট দ্য চান্স অফ ডুইং পোস্ট গ্রাজুয়েশন ইন সাম ডিসিপ্লিন, তুমি যখন কোনো ডিসিপ্লিনে পোস্ট গ্রাজুয়েশনে যাবে, তখন কিন্তু সেই ডিসিপ্লিন রিলেটেড এভরিথিং বেসিক ফ্যাক্টস ইউ লার্ন। Basic facts includes anatomy, physiology, biochemistry, pathology, pharmacology. Everything about any disease তোমাকে কিন্তু তখন কিন্তু জানতে হবে। কিন্তু যদি তুমি পিজি না করো, তাহলে হাফ হার্টেড নলেজ নিয়ে ঘুরে বেড়াবে। বুঝেছো? কোনো উপায় নেই, ইউ হ্যাভ টু ডু জেনারেল প্র্যাকটিস, সব রকম রোগী তোমার কাছে আসবে। বুঝেছো? ফ্যারিঞ্জাইটিস ইউ আর ট্রিটিং লাইক এ কোয়াক, forgetting all about the nasopharynx, oropharynx, laryngopharynx. তুমি ভিজুয়ালাইজই করতে পারবে, কিছু করার নেই। আমিও দায়ী, তুমিও দায়ী, সিস্টেম দায়ী। তো যাই হোক, in spite of all this, one must try. So I am trying. That's why I am trying. This is a class of brain. আমি তোমাকে এইসব বলছি। তো যাই হোক, তাহলে ভাস্কুলার টিউনিক, ওরাইড, ciliary body, iris. So can you tell me the component elements of ciliary body biology? Ciliary body component elements what? Ciliary ring, ciliary processes, ciliary muscle. ঠিক আছে? All of this lie behind the iris. ঠিক আছে? এবার তুমি যেই দেখবে অপথ্যালমোলজি ওয়ার্ডে যাবে ক্লিনিক্সে, কেস দেখাবে তোমাকে, বলবে সি দিস ইজ দ্য কেস অফ আইরিডোসাইটিস, ইনফ্লামেশন অফ বোথ দ্য আইরিস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সিলিয়ারি বডি। ঠিক আছে? এবার তুমি তো সিলিয়ারি বডি দেখতে পাচ্ছ না, সিলিয়ারি বডিটা পেছনে আছে, তাহলে হাউ ডু ইউ নো দ্যাট ইট ইজ আইরিডোসাইটিস? ইউর টিচার উইল টেল ইউ, বাট ইফ ইউ ক্যানট ভিজুয়ালাইজ altogether the ciliary body, তাহলে টিচার যাই বলুন রং পড়াবে। বুঝেছো? তোমায় কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে যে হাউ ডু the ciliary ring look like, how the ciliary process look like, what are the tissues that we will find in the ciliary processes, because ciliary processes will produce aqueous humor. তাহলে ওই যে চোখের জল, চোখের ভেতরে যে জলটা আছে, how it is being produced by the ciliary processes. If you don't know the cellular composition of ciliary processes, কি করে হবে? তাহলে who will tell you that? এই অ্যানাটমিস্ট, আমরা আমাদেরই দায়িত্ব কিন্তু তোমাকে বলা। But if you don't come to the class, if you are not proactive in your learning process, how can I help you? বুঝেছো? তাহলে ভিডিও টিউনিক শুনলে, আচ্ছা, আর আমি রিপিট করবো না, সব আইডল যখন হবে তখন বলবে যে টিচার পড়াক না কেন, টিচারের মতো বলবে, তুমি তোমার মতো শুনবে, শেখার দায়িত্ব কিন্তু তোমার। নেক্সট টিউনিক, আবার যখন ভেতরে যাচ্ছ, ওই টিউনিকটা কিন্তু পোস্টেরিয়ার পোল থেকে অ্যান্টেরিয়ার পোল পর্যন্ত আসবে না, and that is the most important, that is the retina. ঠিক আছে? এবার রেটিনা has got two parts. নিউরাল রেটিনা, যেটা তোকে জানতেই হবে, অপটিক পার্ট অফ রেটিনা, যার জন্য আমি দেখতে পাই। আর একটা নন নিউরাল রেটিনা আছে, প্রলঙ্গেশন অফ রেটিনা ইন ফ্রন্ট,
তুমি যদি একটা টার্ম আমি তোমাকে বলছি এই টার্মটা হয়তো পেয়েছো বায়োলজিতে ডিউরিং ইউর স্টাডি অফ দ্য আইবল, ওরা সেরেটা, ওরা একটা টার্ম পেয়েছে। At the ora serrata, from behind terminates the optic part of retina or the functional retina or the neural retina. In front of that, it continues over the ciliary body and the iris. নাম আছে, যখন আইবল হবে বলা হবে, ঠিক আছে? তাহলে innermost unit stops at the iris. It doesn't even cover the anterior aspect of iris. ঠিক আছে? তাহলে কর্নিয়াকে কিন্তু কর্নিয়া পর্যন্ত যায় না। এবার তুমি কি দেখলে যে মিডল টিউনিং যেটা ভাস্কুলার টিউনিং সেটাও কিন্তু কর্নিয়ার পেছনে কিন্তু নেই, কর্নিয়ার গায়ে লেগে নেই, সেটা ফ্লোট করছে বিটুইন দ্য কর্নিয়া অ্যান্ড দ্য লেন্স ইন দ্য ফ্লুইড অফ একুয়াস হিউমার। হোয়াট ইজ আইরিস দেন? তোমাকে যে জিজ্ঞেস করি এ কম্পোনেন্ট অফ মিডল ভাস্কুলার টিউনিং, উইদিন দ্য আইরিস ইউ উইল ফাইন্ড প্লেন্টি অফ ব্লাড ভেসেলস। সেই জন্য আইরাইটিস হলে বুঝেছো, আমি যখন কর্নিয়া দিয়ে দেখবো চোখের ভেতরটা লাল লাগছে, ওই যে চাকতিটা আছে, iris is like a disc with a central aperture. Central aperture is the pupil. ঠিক আছে? The disc is being called as iris. Within the iris, the elements that we find in the iridial stroma are the blood vessels and the iridial muscles. Very important, iridial muscles, sphincter pupillae or stricture pupillae, dilated pupillae. ঠিক আছে? Those muscles are there in the iris to help us in dark adaptation, light adaptation. We have to increase the aperture of pupil. ঠিক আছে? In the dark, we have to decrease the aperture of pupil. In the light. ভালো করে যদি তুমি পড়ো, it is interesting. তোমার ফিজিওলজি অফ ভিশন পড়িয়েছি কিনা আমি জানি না, স্যারেরা পড়াবে কয়েকদিন পরে। এবার physiologists will not tell you about the anatomy. Anatomy is hard fact. এর উপর দাঁড়িয়েই তো ফাংশনটা হচ্ছে। তাহলে if you do not know the refractive media, ঠিক আছে, one after the other, light pass করছে কোথা দিয়ে? Which of the different components acting as the refracting media or allowing light to fall upon the retina, তার ভিতরে কোনটায় সবথেকে বেশি রিফ্র্যাকশন হয় বলো? হ্যাঁ, ফোবিয়া কি আছে? ফোবিয়া তো পার্ট অফ রেটিনা, দ্যাট ইজ দ্য ফাইনাল থিং। ঠিক আছে, ওটা তো ফাইনাল থিং, লাইট থেকে ওখানে পড়ছে ফর ভিজুয়াল অ্যাকুইটি। আমি বলছি এই যে লাইটটা যাচ্ছে, লাইট আন্ডারগোস রিফ্র্যাকশন, তাই না? ট্রান্সপারেন্ট মিডিয়াম দিয়ে যাচ্ছে, তো রিফ্র্যাক্টিভ পাওয়ার অফ আই টোটাল কত জানো? হ্যাঁ, 57 to 58 dioptric power. এই যে 57 dioptric power এর ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করে কে? হু? ডে? নো। হু? নো। হু? কর্নিয়া। ফিজিক্স। এয়ার ওয়াটার ইন্টারফেসে আছে, বাইরে এয়ার, ভেতরে ওয়াটার, কর্নিয়া ইজ দেয়ার। তাহলে ম্যাক্সিমাম রিফ্র্যাকশন অকার্স 37 to 38 dioptric পাওয়ার আছে কর্নিয়া। তাহলে সো ইম্পর্টেন্ট এ রোল ইট প্লে, ঠিক আছে, ইন দ্য প্যাসেজ অফ লাইট থ্রু দ্য ডিফারেন্ট এলিমেন্টস অফ আইবল বিফোর ফলিং অনটু দ্য রেটিনা। এই সবই পড়ার কথা। Nobody will tell you all those things in the ophthalmology world. Patients will be coming steadily. কি করে স্যার পড়াবে বলো? স্যার ধরে নেবে তুমি জানো, কিন্তু আমি গিয়ে ফিডব্যাক দেবো এবার ঠিক করেছি। আমি কিছু থাকবো না, আমি আই এম রেডি। Please ask them anatomy questions. If they cannot tell you, বলবো ভাবিয়ে দিই। You have got no right to see the patient. তাহলে innermost there is the retina. Now the retina is being called as the moving brain. তার কারণ eyeball moves. Why the retina is being called as the moving brain? Because the optic nerve, the retina, these grow and develop from the floor of the iron cell.
এই যে ডায়ানসেফালনটা নিয়ে আমি ভেবেছি বলবো, হ্যাঁ, সেই ডায়ানসেফালনের ফ্লোর থেকে একটা ডাইভার্টিকুলার হিসেবে গ্রো করে, ঠিক আছে, উইথ এ ক্যাভিটি উইদিন, বুঝেছো, একটা ক্যাভিটি থাকে। এবার ডাইভার্টিকুলারটা গ্রো করছে আস্তে আস্তে, as the brain size increases, that will also increase because that will be giving rise to the all important retina and the optic nerve. তাহলে very soon distal part will undergo enlargement and will form a sphere, and the proximal part, ঠিক আছে, will undergo constriction. It will be like a tube. একটা ডাইভার্টিকুলাম এর মধ্যে ছোট্ট একটা ডাইভার্টিকুলাম গ্রো করেছে, লাইক হেপাটিক ডাইভার্টিকুলাম, হেপাটিক বাইলটা, তারপরে তো লিভারটা। ইট ইজ লাইক দ্যাট। প্রক্সিমাল পার্ট বিকামস অপটিক নার্ভ, ডিস্টাল পার্ট রেটিনা। তো রেটিনাতে এরকম গোল নয় ভাই, ঠিক আছে, তাহলে আবার পরিবর্তন হয়, সেসব বলার এখন এখানে সময় নেই, সে কখনো সময় পাওয়া গেলে বলবো, অথবা তোমার অন্য টিচাররা বলবো। অপটিক কাপ হয়, কাপ জানো তো, চা খাওয়ার ওরকম কাপের মতো আপনার ওই যে স্ফিয়ারটা, এত বড় স্ফিয়ার, তো ইনভ্যাজিনেট করে ইনার ওয়াল তৈরি করে। সামনের দিকে যে অংশটা আছে স্ফিয়ারের, সেটা সিম্পলি এরকম সামনে আছে, ইনভ্যাজিনেট করে বাস কাপ হয়ে গেল, এরকম কাপ। এটার নাম হচ্ছে অপটিক কাপ। এবার ওই যে অপটিক কাপ, দ্যাট গিভস রাইজ টু দ্য রেটিনা, বুঝেছো? আর প্রক্সিমাল যে টিবিউলার অংশ, দ্যাট গিভস রাইজ টু দ্য অপটিক কাপ। তাহলে ইট ইজ ভেরি মাচ এ পার্ট অফ ব্রেন। Fortunately or unfortunately, its home is the skull, but not within the cranial cavity, related to the base of the cranial base, in the orbit. খুব ইম্পর্টেন্ট অর্গান, এর জন্য আলাদা জায়গা দিয়েছে নেচার, and extraocular muscles are being provided so that it can move, it can scan the world around us. বুঝেছো? That is why retina is being called eyeball. Loosely বলতে পারো, eyeball is the moving thing. বুঝেছো? Because of the retina we see, right? তাহলে আমার টপিক ডায়ানসেফালন, কিন্তু আমি কি ডায়ানসেফালনে গিয়েছি? যাই, আমার ইচ্ছে আমি যাই। I will not follow any schedule, I will not follow any syllabus, I will teach according to my will. ঠিক আছে, সোজা। ডায়ানসেফালন দেয়নি আমার স্যার, ডায়ানসেফালন নেই দেখলাম, হেভি সেকশনে ডায়ানসেফালনটা দেখাতে বলেছে, ঠিক আছে। তোমার ঘটনা কি, তোমাকে এত কিছু কি জিজ্ঞেস করবে, কিন্তু তোমাকে জানতে হবে রে ভাই, না জেনে এগোনো যায় না। ঠিক আছে, লেট আস মুভ অন টু দ্য ডায়ানসেফালন প্রপার। Diencephalon, what it is really? Diencephalon is the part of brain that we cannot see unless we make a section. ঠিক আছে, but even in section we cannot see the diencephalon as a body. It is not possible, কারণ সেকশনে you can see the section surface. তার মানে what you will see in the hemisection or medial sagittal section will be part of that body. ঠিক আছে, তাহলে গোটা জিনিসটা তুমি দেখতে পাচ্ছ না। তাহলে seeing part of that body in a medial sagittal section and part of those bodies in a horizontal section of the hemisphere, you have to construct the whole. বুঝেছো? এইগুলোই কম্পিউটার সফটওয়্যার যারা করে, বুঝেছো, তারা এগুলোই করে থাকে। ম্যান্ডিবলের একটা ছোট্ট অংশ পাওয়া গেল, ঠিক আছে, ম্যান্ডিবল, হিউম্যান ম্যান্ডিবল, কত হাজার বছর ঠিক করে নিল, সেই অত হাজার বছর আগে, ঠিক আছে, ম্যান্ডিবলটা শেপ কিরকম ছিল, ওই ছোট্ট জায়গা থেকে রিকনস্ট্রাক্ট করবে ইনকমপ্লিট। বুঝেছো? জাস্ট তার একটা কোরোনয়েড প্রসেস পাওয়া গেছে, আইডেন্টিফাই করা গেল, ইট ইজ দ্য কোরোনয়েড প্রসেস অফ ম্যান্ডিবল। ঠিক আছে, ওই কোরোনয়েড প্রসেস ছোট, ও ডাইমেনশন দেবে, ডাইমেনশন ফিচার দেখে পুরো ম্যান্ডিবলটা কনস্ট্রাক্ট। এইরকম কাজকর্ম সায়েন্সে চলে। তাই তোমার তো জবটা ভীষণ কিছু ডিফিকাল্ট নয়,
মিডিয়ান সাইডাল সেকশন দেখছো, হরাইজন্টাল সেকশন দেখছো, তারপরে বই পড়ো। ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট দ্য হোল। ঠিক আছে? এবার তাহলে ডায়ানসেফালার we can see in sections only part of it, not the entire thing. You cannot see. It is submerged within what? Within the telencephalon. ঠিক আছে? Telencephalon grows and develops from the diencephalon, but unfortunately it grows so big that it covers the entire diencephalon. That the diencephalon, unless we scoop out the diencephalon from within, আমি যদি জানি, আমি যেমন জানি, I can scoop out the thalamus, ঠিক আছে, from within the telencephalon, but you cannot, and usually we don't scoop out because brain is a precious thing for us anatomists. তাই আমার অত তো ব্রেন নেই যে আমি স্কুপ আউট করবো, আমি করেছি, যেখানে আমায় কেউ বাধা দেয়নি। কোথায় বাধা দেবে না? 150 বছরের কলেজ, 100 বছরের কলেজ, অনেক ব্রেন আছে। Nobody is doing that. তার কারণ nobody has got that desire, but I have got that desire. তার কারণ I am the priest of category. তাই আমি করেছি, আমার আইডিয়া ডেভেলপ করেছি। ঠিক আছে? কিন্তু তুমি তো ক্লাস পাবে না, তোমাকে আমি মিডিয়ান সাইডাল সেকশন, হরাইজন্টাল সেকশন দেখাবো, সেখান থেকে থ্যালামাস সম্বন্ধে যেটা বইয়ে পড়া আছে তোমাকে বুঝতে হবে। তাহলে ডায়ানসেফালার মনে রেখো যে only you will see part of it, ঠিক আছে, not the whole, but from there you have to conceive the entirety of the ডায়ানসেফালার সম্বন্ধে একটা কমপ্লিট ধারণা কিন্তু তোমাকে তৈরি করতে হবে। You have to visualize diencephalon. From where it develops again from the cranial most brain vesicle. The thing is like a vesicle with wall and cavity. ঠিক আছে? Cavity greatly reduces in size as growth and proliferation takes place in the wall. ওয়ালটা যদি খুব বেশি ঠিক হয়ে যায় তাহলে ক্যাভিটিটা অটোমেটিক্যালি সরু হয়ে যাবে, ছোট হয়ে যাবে। ঠিক আছে? এবার এরকম একটা সেন্ট্রালি প্লেসড এরকম একটা ভেসিকল ছিল, ক্রেনিয়াল মোস্ট, নাম কি ছিল? প্রোজেনসেফাল। ঠিক আছে? প্রোজেনসেফাল, ফোর ব্রেন ভেসিকল। ঘুমিয়ে পড়ছে কেন? কালো গেঞ্জি। আচ্ছা, ফোর ব্রেন ভেসিকল or prosencephaly, ঠিক আছে, mid brain vesicle or mesencephaly, hind brain vesicle or long brain vesicle। এই তো ভাব, তো ফোর ব্রেন ভেসিকলটা এই হলো, ঠিক আছে, এর ভেতরে একটা বড় ক্যাভিটি ছিল। এবার ওয়াল, এই যে সাইড ওয়ালস যে নিউরাল টিস্যু আছে greatly proliferates, compressing the cavity from either side. The cavity become a slit like one in the medial plane, একটা slit, ঠিক আছে, compressed from either side, slit হয়ে গেল একটা medial slit, that medial slit becomes the future third ventricle through which we section the human brain. আমি যখন medial longitudinal fissure দিয়ে চালাচ্ছি ছুরি, it cuts through the third ventricle, slit like এরকম, বুঝেছো? তাহলে তুমি এখানে যখন দেখবে, তুমি কি থার্ড ভেন্ট্রিকল দেখতে পাবে? ক্যাভিটি না, দেখতে পাবে না। তাহলে ওটা ব্রেন আমি যখন উপর থেকে কাটছি তখন তুমি দেখতে পাবে, আরে কি একটা দেখা যাচ্ছে, ক্যাভিটি, দ্যাট ইজ থার্ড। বুঝেছো? তাহলে এখানে তুমি থার্ড ভেন্ট্রিকল ক্যাভিটি দেখতে পাচ্ছ। হোয়াট ইউ ক্যান সি? ইউ ক্যান সি সো মেনি থিংস, দ্য ল্যাটারাল ওয়াল, the anterior wall, the posterior wall, কারণ symmetrical যত ন্যারোই হোক না কেন, একটা anterior wall তো থাকবে limiting the cavity. ক্যাভিটিকে লিমিট করবার জন্য it must have walls all around it, anterior wall, posterior wall, side walls, roof, floor, all these things, at least some of these things তোমাকে চিনতেই হবে। সেই জন্য স্যার কি করেছে? স্যার তো সিনিয়র, স্যার জানি এই পরীক্ষায় কোনগুলো জিজ্ঞেস করা হয়, পরীক্ষায় তোমাকে কেউ বেশি কিছু জিজ্ঞেস করবে না, কিন্তু ইউ উইল বি আস্কড টু আইডেন্টিফাই দ্য থিংস। ঠিক আছে? এবার আইডেন্টিফাই করতে পারলে তবে কোশ্চেন। এবার তুমি যদি বলো তোমার যারা যারা ক্লাসে আসেনি, তাহলে তুমি আইডেন্টিফাই করবে না,
শুধু চুপ করে বসে থাকবো, এক্সামিনার লিখে লিখে যাও যাও যাও। তারপরে যে করবে না সে বলবে, তাকে বলবে দেখুন কিছু তো বলতে পারছে না, কিছু বললো না, চলেও গেল, উনি বলুন তো আপনাকে মানে ওদের চেয়ে কত ছেলেকে আমি কম দেবো, এইভাবে পাস হয়ে যাবে। যারা আসছে না তারা ওইটা ভেবে আসছে, যে পাস হয়ে যাবে। যাই হোক, তাহলে ডায়ানসেফালাস develops from the primitive forebrain basin, ঠিক আছে? তাহলে what about this cerebral hemisphere, ওই যে বড় হেমিস্ফিয়ার, সেটা করতে গিয়ে এলো that grows from the front of that sphere, এই যে স্ফিয়ারটা আছে এর সামনে থেকে গ্রো করে, একটা বার্ড লাইক আউটগ্রোথ হয়, তারপর সেটা এক্সপ্যান্ড করে। It expands all around the diencephalus, in front, above, laterally and behind, as well as inferior, covering the diencephalus all around. আমি আর দেখতেই পাই সাবমার্জ হয়ে, বুঝেছো? এবার এই যেটা গ্রো করছে সেটাই সেরিব্রাল হেমিস্ফিয়ার তৈরি করছে। কাজে আমি ফুল ফ্লেজেড অ্যাডাল্ট হিউম্যান ব্রেনে যে ডেনসেফালাস দেখতে পাই সেটা কিন্তু একটা আফটার ডেভেলপমেন্ট, নট দ্য প্রিমিটিভ ফোরব্রেন। প্রিমিটিভ ফোরব্রেন ইজ দ্য ডায়েনসেফালাস। হলো? এবার ডায়েন্স আমি ছবি আঁকতে পারি, কিন্তু টাইম দরকার নেই, আমি যা বলেছি তার থেকে বুঝতে পারা উচিত। এবার এই ডায়েনসেফালাস কম্পোনেন্ট এলিমেন্টস এইগুলো তোমাকে জানতে হবে। হোয়াট আর দ্য কম্পোনেন্ট এলিমেন্টস অফ ডায়েনসেফালাস? ক্যাভিটির নাম থার্ড ভেন্ট্রিকল। The third ventricle is the cavity. Component elements are packed on either side of the diencephalon and below the diencephalon. On either side of the third ventricle and below the third. যে এলিমেন্টস গুলো তৈরি করেছে, what are those elements? Now you write. Diencephalon consists of paired thalami, paired hypothalami, plural করছি, hypothalamus এর plural, paired hypothalami, unpaired, देखो epithalamus, number 3 epithalamus, number 4 metathalamus. So these are the elements that grow and proliferate in the side walls and floor of the primitive forebrain vesicles, reducing the cavity into a slit. ঠিক আছে? The elements that proliferate and grow in the lateral wall are the thalamus and hypothalamus on either side. ঠিক আছে? তাহলে in the lateral wall or affecting the lateral wall of the primitive forebrain vesicle are adult anatomically in the lateral wall of third ventricle. We will search for the thalamus and hypothalamus. Some part of them, এই যে জিনিসগুলো বললাম, এদেরকে তাহলে আমরা কোথায় খুঁজবো? ল্যাটারাল ওয়াল অফ থার্ড ভেন্ট্রিকল। ঠিক আছে? ওখানে কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে, তোমাকে বলতে হবে দিস ইজ থ্যালামাস, দিস ইজ হাইপোথ্যালামাস। আমরা এরকম লুজলি বলি দিস ইজ থ্যালামাস, দিস ইজ হাইপোথ্যালামাস, বাট দিস ইজ লুজ। যে বলতে পারবে যে দিস ইজ দিস অফ থ্যালামাস, দিস ইজ দিস অফ হাইপোথ্যালামাস, সে বেশি নম্বর পাবে। ঠিক আছে? এক্সামিনারকে আর সুযোগ দেবে ফার্দার জিজ্ঞেস করা। এই এক্সামিনার আর সুযোগ নেয়ও না, আজকাল জিজ্ঞেস করে না, কি করতে জিজ্ঞেস করে, জানি প্রেজেন্ট সিস্টেমের ব্যাপার। যাই হোক, তাহলে ইন দ্য ল্যাটারাল ওয়াল থ্যালামাস, হাইপোথ্যালামাস। ইন দ্য ফ্লোর উই উইল সার্চ ফর some of the components of hypothalamus in the floor of the third ventricle. Some of the components of hypothalamus. And related to the ventral aspect of thalamus, আমরা মানে থ্যালামাসের নিচের অংশটাকে ভেন্ট্রাল বলি। আমি টার্মিনোলজিটা বলে দিচ্ছি ব্রেনের ক্ষেত্রে। ventral aspect, নিচেটাকে ventral aspect. Related to the ventral aspect of thalamus, you will find the metathalamic bodies. Metathalamic bodies. Related to the posterior wall of the third ventricle. देखो
related to the posterior wall of third ventricle, we find the unpaired pineal gland. Within bracket देखो, an important component of epithalamus. And related to the posterior superior quadrant and related to the posterior superior quadrant of the upper surface of thalamus. We find the habenular nuclei. Habenular nuclei. ঠিক আছে? থ্যালামাস দুদিকে দুটো আছে। তাহলে habenular nuclei একটা রাইট একটা লেফট থাকবে। ঠিক আছে? যদি ব্র্যাকেট লিখে রাখো paired habenuli plural করছো paired habenuli মানে habenular nuclei দুদিকে থাকবে তো is another component of epithalamus. Epithalamus is not only pineal, ঠিক আছে পিনিয়ালটা মনে রাখতেই হবে habenuli ভুলে গেলেও চলবে আন্ডারগ্রাজুয়েট কিন্তু পিনিয়ালটা মনে রাখতেই হবে তার কারণ পিনিয়ালের ইম্পর্টেন্ট রোল আছে ঠিক আছে তাহলে epithalamus হয়ে গেল এবার তুমি নেক্সট দেখো metathalamus includes on either side the LGB and MG. The LGB and MG. Metathalamus on either side includes the LGB and MG. LGB মানে কি? Lateral geniculate body. আর MGB মানে medial geniculate body. তাহলে all these are parts of diencephalon. LGB MGB তোমার কি দেখাতে বলবে ইউজুয়ালি আমরা দেখাতে বলি তার কারণে একটু ডিট্রাক্ট করতে হয় তবে গিয়ে দেখা যায় আমি স্যারকে বলবো দেখিয়ে দিতে তো যাই হোক দেখাটা একটু ডিফিকাল্ট ডিট্রাক্ট করতে হয় নিচে থাকে তো কিন্তু আমি তোমাকে বলে দিই টু ফাইন্ড আউট দ্য LGBটা কি করে পাবে ল্যাটারাল জেনিকুলেট বডি ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বডি মানে whether it is needed for first MB exam or not first MB examটাই তো শেষ কথা নয় রে বাবা LGB lateral geniculate body or lateral geniculate nucleus it is very important because it is an important terminal station in the visual pathway দেখো একটা ভিজুয়াল পাথ আছে তো রেটিনা ইমেজ করলো আমি বুঝে গেলাম রেটিনা একটা গরু দেখি বুঝেছো ঘাস খাচ্ছে তোমার আমি অপটিক নার্ভটা কেটে দিলাম বুঝেছো দুদিকের অপটিক নার্ভ তুমি গরু বুঝতে পারবে হবে না উইদাউট পার্টিসিপেশন অফ দ্য কর্টেক্স অক্সিপিটাল কর্টেক্স যেখানে এরিয়া 17 আছে প্রাইমারি ভিজুয়াল কর্টেক্স তার সঙ্গে যে অ্যাসোসিয়েশন কর্টেক্স আছে এরিয়া 18 and 19 অভিজিৎ স্যার পড়িয়েছে ফাংশনাল রেডিয়াস ওদের পার্টিসিপেশন ছাড়া ইউ ক্যানট রিকগনাইজ দ্য অবজেক্ট বুঝেছো কোনো ইমপ্রিন্টই হবে না ভিজুয়াল পাথওয়ে যদি আমি ব্রেক করি তার একটা লং পাথওয়ে আছে ফ্রম দ্য রেটিনা টু দ্য অক্সিপিটাল কর্টেক্স টু দ্য ফোরব্রেন সেই পাথওয়ের ভেতরে একটা ইম্পর্টেন্ট টার্মিনাল স্টেশন হচ্ছে এলজিবি এই এলজিবিতে নিউরোনাল অর্গানাইজেশন দেখিয়ে একটা মানুষ ভারত বিখ্যাত হলো এবং তার নামটা রেল বইয়ে লেখা হয়ে গেল এবং সেই লোকটা ওইটা পার করার জন্য ভারত বিখ্যাত এবং তারপরে তার হাজার একটা স্কলার ও পিএইচডি স্কলার তার লাস্ট নেম হচ্ছে সারনেম হচ্ছে চ্যাকো CHSU বুঝেছো উনি প্রথম এই এলজিবিতে যে ল্যামিনার অর্গানাইজেশন আছে নিউরনের এইটা বের করেছে আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্ট বাটনাগার অ্যাওয়ার্ড পেয়েছিলেন
গ্রেড বইতে মেনশন আছে। তো যাই হোক, তবে এলজিবি একটা ইম্পর্টেন্ট টার্মিনাল স্টেশন ইন দ্য ভিজুয়াল পাথওয়ে তোমার জানতে হবে। তাহলে এলজিবি কি করে খুঁজে পাবে? ধরো তোমাকে ব্রেন দেওয়া হয়েছে, ব্রেন আছে, তুমি খুঁজতে চাইছো, পাওয়া কি যায়? নিশ্চয়ই যায়। জানলেই কি করে ট্রেস করতে হয় জানবে। এবার বেস অফ ব্রেন তুমি যখন দেখবে, এখানে বেস অফ ব্রেন আছে, তো বেস অফ ব্রেন ওই যে মিডিয়ান স্যাজিটাল সেকশন, সিমেট্রিক্যাল হাফ অফ দ্য বেস আছে। যদি লেফট হাফ থাকে, লেফট হাফের বেসটা আছে, অপটিক নার্ভ আছে, পার্ট অফ কায়াজমা আছে, অপটিক ট্র্যাক্ট আছে, বুঝেছো? সব ফিজিওলজিতে হয়নি এখন, ভিজুয়াল পাথওয়ে হয়েছে। হ্যাঁ, একটু বাকি আছে, স্পেশাল সেন্সাস চলছে, স্মেল টেস্ট চলছে। আচ্ছা এখনো হয়নি, তো হবে, ওরা বলবে তো, ওরা বলবে, ঠিক আছে, ওরা প্রজেকশনে দেখাবে তোমাকে নিশ্চয়ই। রেটিনা থেকে অপটিক নার্ভ, কায়াজমা, অপটিক ট্র্যাক্টটাকে ট্রেস করতে হবে। অপটিক ট্র্যাক্টটা ইজিলি চেনা যায় বেস অফ ব্রেনে, তোমাকে চিনতেই হবে, কারণ ইন্টারপ্রেটার ফসার বাউন্ডারিতে আছে, তাই তোমাকে চিনতেই হবে অপটিক। জাস্ট ফলো দ্য অপটিক ট্র্যাক্ট বিহাইন্ড। তুমি অপটিক ট্র্যাক্টটা ধরে পেছনের দিকে আসো, দেখবে একটা সোয়েলিং আছে, মার্কিং দ্য posterior end of the optic tract. That swelling is the LGB. And once you see LGB, look for the LGB, a little medial tweet applied to the midbrain. LGB পাওয়া যায়, কোনো ডিফিকাল্ট নয়, বুঝেছো? ডিফিকাল্ট কিন্তু কিচ্ছু নয়। তাহলে তুমি ডায়ান্সেফালনের কম্পোনেন্ট এলিমেন্টস জানো। এটা থ্যালামাস মানে পেয়ার্ড এলজিবি। এখন আমরা আর এলজিবি বলি না, আমরা ল্যাটারাল জেনিকুলেট নিউক্লিয়াস বলি। এলজিবি কে মিডিয়াল জেনিকুলেট নিউক্লিয়াস বলি। কেন বলো তো? আমরা এরা যদিও মানে তোমার কি বলবো, জেনারেল ডেসক্রিপটিভ টার্মসে আমরা যখন ডেসক্রাইব করি, আমরা একে থ্যালামাসের বাইরে দেখি, কিন্তু দিস আর কনসিডার্ড ইন্টিগ্রাল কম্পোনেন্টস অফ দ্য ডরসাল থ্যালামাস। থ্যালামাসেরই অংশ বিশেষ বলে আমরা মনে করি, বুঝেছো? সেই জন্য মেটাথ্যালামাস বলে যে টার্মটা আমি বলছি, এটা ওল্ড টার্ম, কিন্তু আমি কেন বলছি স্টিল, এটা বললে তুমি খুঁজবে, দেখার চেষ্টা করবে, বুঝেছো? কারণ থ্যালামাসের অন্য নিউক্লিয়াসগুলো তুমি দেখতে পাবে না, ওগুলো তো ভেতরে হাউস আছে। যারা থ্যালামাস নিয়ে রিসার্চ করে তারা দেখতে পাবে, তুমি দেখতে পাবে, আমিও দেখতে পাবো না, তুমি হাজার কাটলেও দেখতে পাবে। তার কারণ ওই নিউরোনাল ট্রেসিং টেকনিক্স আছে, তাই দিয়ে আমরা বোঝাবো, বুঝেছো? যারা এই সমস্ত কাজ করেন, রিসার্চ করেন, তারা বুঝতে পারে, আদারওয়াইজ তুমি চিনতে পারবে না থ্যালামাসের নিউক্লিয়াস। ওই থিওরিতেই তোমাকে দেখতে হবে ছবি। কিন্তু এলজিবি যদিও দে আর বিং কনসিডার্ড অ্যাজ স্পেসিফিক থ্যালামিক নিউক্লিয়ার, ঠিক আছে, আমাদের দেখতে পাই। সেই জন্য মেটাথ্যালামাস বললে কোনো অসুবিধা নেই, হ্যাঁ, তুমি বলতেই পারো, কিন্তু পেয়ার্ড আছে, দুদিকেই আছে, মনে রাখো। এপিথ্যালামাসের কম্পোনেন্ট বলে দিয়েছি, এই তার মধ্যে তোমাকে সাসপেন্ডেড ফ্রম দ্য পোস্টেরিয়র ওয়াল অফ থার্ড ভেন্ট্রিকল পিনিয়াল গ্ল্যান্ডটা দেখতে হবে, সুন্দর আছে পিনিয়াল, তুমি দেখতে পাবে। পিনিয়াল গ্ল্যান্ডের কথা স্যারেরা বলেছেন, হয়েছে ফিজিওলজিতে হয়েছে। নেম দ্য হরমোন, মেলাটোনিন। হ্যাঁ, মেলাটোনিন, তাই তো, মেলাটোনিন। পিনিয়াল গ্ল্যান্ডে, ঠিক আছে, পিনিয়াল গ্ল্যান্ডে যে সেলগুলো আছে, কি নাম? সোজা নাম, হ্যাঁ, তোমার মাথা। মেলানোসাইটস কোথায় থাকে? মেলানোসাইটস তো মেলানিন স্কিনে থাকে। মেলানোসাইটস these are being called as melatonin secrete করে তো, these are simply being called as pinealocytes. Pineal gland is cell, বুঝেছো? এটাই হচ্ছে অ্যানাটমি। পিটুইটারি গ্ল্যান্ড, অ্যান্টিরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি আছে। পিটুইটারিতে পিটুইসাইটস আছে। এবার কোন পিটুইটারিতে আছে জিজ্ঞেস করে তোমাকে আমি আউট করে দেবো। অ্যান্ড হোয়াট আর দে জিজ্ঞেস করে আউট করে দেবো। পিজিতে আমরা এইসব প্রশ্ন জিজ্ঞেস করি, হোয়াট আর পিটুইসাইটস, বুঝেছো? বলতে পারে না অনেকেই, গন্ডগোল করে।
কারণ অ্যাডেনো হাইপোথিসিস তো অ্যান্টিরিয়র ট্রিটেড অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক হরমোন আছে, তা ওই বলে দেয় না না ওইসব কোনো প্রশ্নই নেই, ওদের তো নাম ওইরকম সব আছে, ক্রোমোফিলস, ক্রোমোফোবস, পিটুইসাইডস এর কোনো সিনই নেই অ্যাডেনো হাইপোথিসিস। পিটুইসাইডস থাকে পোস্টেরিয়র পিটুইটারি, and these are nothing but modified astrocytes, glial cells. তার কারণ পোস্টেরিয়র পিটুইটারিতে কোনো নিউরন থাকে না, পোস্টেরিয়র পিটুইটারিতে শুধু অ্যাক্সনাল প্রসেস থাকে ডিসেন্ডিং ডাউন ফ্রম দ্য হাইপোথ্যালামাস, শুধু অ্যাক্সনস থাকে, প্যাকড উইথ অ্যাক্সনস secreting oxytocin and ADH। বুঝেছো? তাহলে ডায়ান্স এবার কম্পোনেন্ট এলিমেন্ট বলেছি, তাহলে এটা কাম টু দ্য থ্যালামাস। থ্যালামাস মিডিয়াল হেমিসেকশন তুমি যেটা দেখবে সেটা কি, দ্যাট ইজ দ্য মিডিয়াল সারফেস অফ থ্যালামাস। ল্যাটারাল ওয়াল অফ থার্ড ভেন্ট্রিকল তুমি কাটছো, এইখানে দেখছো, এইখানে দেখছো, তাহলে দ্যাট ইজ দ্য মিডিয়াল সারফেস অফ থ্যালামাস। ঠিক আছে? এবার তোমাকে যদি জিজ্ঞেস করে ইন দিস সেকশন do you see the thalamus proper, can you see, is it the thalamus proper? Why not? Sir, this is thalamus, sir. Is it the thalamus proper? No, sir. Thalamus is obviously covered by the ependyma of the third ventricle. Third ventricle যে ependymal lining আছে সেটা মিডিয়াল সারফেসের উপরে বসে আছে। বুঝেছো? কাজে আমি যে থ্যালামাস মিডিয়াল সারফেস দেখছি দ্যাট ইজ থ্রু দ্য এপেন্ডাইমা অফ দ্য থার্ড ventricle। তাহলে তোমার কি বলা উচিত, মিডিয়াল সারফেস অফ থ্যালামাস, ঠিক আছে, লাইন বাই এপেন্ডাইমা অফ দ্য থার্ড ventricle। দ্যাট শুড বি দ্য আনসার of a very good system. Those who can secure even 100%, আমরা তো ভাই 100% দিই, no harm in giving a student 100%, কিন্তু এরকম করতে হবে, medial surface of thalamus lined by ependyma of the third ventricle। তারপর তুমি তো থার্ড ventricular cavity দিয়ে দেখছো, in the medial surface obviously your attention will be there onto something marking the medial surface। তুমি দেখবে একটা কিছু রয়েছে ওখানে medial surface। What is that? That is a thing which runs through the third ventricle। Third ventricle এর মধ্য দিয়ে রান করে, surrounded all around by ependyma। বুঝেছো? থার্ড ventricular cavity তুমি যখন পড়ানো হবে স্যাররা দেখাবে তোমাকে, বুঝেছো? ভেতর দিয়ে একটা রান করে একটা বডি, দ্যাট বডি কাটতে হবে তো। সব আমরা যারা কাটি ধরো তোমরা তো দেখতে পাও না, তারপর আমি তো বলছি আমাদের সিস্টেমে প্রচুর ফ্লস আছে, দ্যাটস ওয়াই ইউ ক্যানট লার্ন। শুধু তোমাকে দোষ দিয়ে লাভ নেই, সিস্টেমে প্রচুর গন্ডগোল আছে। ইফ আই অ্যালাউ ইউ টু কাট এ ব্রেন, আমি তোমার সুপারভাইজার থাকবো, ঠিক আছে, একজন কাটলে পাঁচজন দেখছো, ইউ ক্যান সি হোয়াট ইউ আর কাটিং। তার কারণ I will not allow to cut the brain like a butcher। যা তুমি কাটছো তোমাকে দেখতে হবে, corpus callosumটা কাটলে, see this is corpus callosum, you are cutting। Next what you are cutting, body phonics you are cutting। Next what you are cutting, that is the ependymal roof of the third ventricle, ঠিক আছে। Next you are in the third ventricular cavity, next you have to cut that area। বুঝেছো? এই এলিমেন্টের নাম হচ্ছে ইন্টারথ্যালামিক কানেকশাস অর ইন্টারথ্যালামিক অ্যাডিশন। দুটো থ্যালামাসকে জুড়ে রাখে একটা এরকম রাউন্ডেড ব্যান্ড মেড আপ অফ নিউরাল টিস্যু, নাম হচ্ছে ইন্টারথ্যালামিক কানেকশাস অর ইন্টারথ্যালামিক অ্যাডিশন। তো সেটা যে কাটা পড়ে তুমি দেখতে পাবে, সুন্দর দেখতে পাবে, ঠিক আছে। তাহলে দ্য সারফেস দ্যাট ইউ আর ফাইন্ডিং ইজ দ্য মিডিয়াল সারফেস অফ থ্যালামাস। But what are the other surfaces of thalamus? Other surfaces of thalamus of importance is the superior surface, the lateral surface। The superior surface is like a slope like this, এরকম একটা slope, superior surface। Medial surface flat, superior surface এরকম slope আছে। Then the lateral surface is like this। তাহলে
বটমে আমরা এজটা দেখি, এজ, বুঝেছো? তাহলে থ্যালামাস আমি যদি একটা করোনাল স্লাইস করি, থ্যালামাস দেখতে কিরকম হবে বলো তো? থ্যালামাস দেখতে করোনাল স্লাইস এরকম, এইরকম। This is the superior surface, this is the medial surface about which I am telling you, and this is the lateral surface. All these surfaces are important. This surface, heavy section edge. This surface, you can ask me, sir, could we see this surface? Yes, why not? But you have to explore. তোমাকে একটু এক্সপ্লোর করতে হবে। You have to see multiple brains. ঠিক আছে, পুরনো ব্রেন দেখতে হবে। তো আমার এটা তো নতুন কলেজ, পুরনো ব্রেন নেই, কাজেই তাও আমি তোমাকে দেখিয়ে দিতে পারবে স্যারেরা, ঠিক আছে? এই যে তুমি দেখছো সুপিরিয়র সারফেস অনেকটা এক্সটেন্ড আছে না ভিডিও ল্যাটারালি, এখান থেকে শুরু এখানে। A part of it will be in the floor of the lateral ventricle. Lateral ventricle দেখতেই হবে, বুঝেছো? Lateral part of it will be in the floor of the body of the lateral ventricle, or central part of the lateral ventricle ফ্লোরে আছে, তুমি দেখতে পাবে কর্টেক্স। আর এই যে পার্টটা আছে, এই পার্টটা তুমি হেড সেকশনেই দেখতে পাবে। কি এই পার্টটার উপরে দেখবে এখানে একটা বডি এরকম বসে আছে, একটা বডি আছে সাদাটের মতো, এই বডিটা হচ্ছে বডি ফর্নিক্স, এরকম বসে আছে। আর এইখানে দেখবে, এই দুটোর মাঝখানে দেখবে এরকম মতো কি যেন রয়েছে, এরকম কি যেন রয়েছে, বুঝেছো? এবার এই যে জিনিসটা এখান থেকে এই ভেতরে ঢুকে যাবে, এরকম ঢুকে যাবে। এখানে কোনো কিছুর সঙ্গে যোগ আছে সেটা আমি বলছি না। এবার এর সঙ্গে একটা জিনিস এরকম ঢোকে, এই দুটো এইটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকুলার ক্যাভিটি, ব্লু কালার রিপ্রেজেন্টস দ্য এপেন্ডাইট রাফলি, ঠিক আছে? এটা হচ্ছে এপেন্ডাইট, তাহলে এটা কি দাঁড়ালো? ফ্লোর, ঠিক আছে? এবার যেহেতু এটা ক্যাভিটি অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল লাইন বাই এপেন্ডাইম আছে, তাহলে দিস পার্ট অফ দ্য সুপিরিয়র সারফেস ইজ কভার্ড বাই দ্য এপেন্ডাইম অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, ঠিক আছে? হোয়াট ইজ দিস? দিস ইজ বডি ফর্নিক্স। দেখতে পাবে কাটা পড়েছে, সুন্দর দেখা যায়, একটা ফাইবার বান্ডল, এর নাম বডি ফর্নিক্স, ঠিক আছে? এইটা কি কালো মতো এই যে জাল মতো এঁকেছি, দিস ইজ নাথিং বাট দ্য অল ইম্পর্টেন্ট কোরয়েড প্যাকশনস। এন্ড এর লাইনিং এই যে সবুজটা এঁকেছি নাকি, দিস ইজ দ্য পায়াল ফোল্ড ক্যারিং দ্য ব্লাড ভেসেলস টুয়ার্ডস দ্য ক্যাভিটি অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, বুঝেছো? তার এই পায়াল ফোল্ডটার নাম কি? টেলা কোরয়েড। All these are important. Everything is there in your book, but you have to be proactive. Unless you are proactive, you cannot learn anything. Nobody can force you to learn. আমি তোমাকে বলতে পারবো সব important, because it is this element which will be producing this element and this ependyma. এই ependyma একেবারে গায়ে লাগা থাকে এরকম ভাবে, this ependymal cells আছে, ependymocytes আছে। তাহলে this element, the blood vessels, capillary plexus, and the ependymocytes over here responsible for production of CSF, which is so important. Within the ventricles আমরা বলছি না CSF তৈরি হয়, কে CSF তৈরি করে? This choroid plexus, বুঝেছো? এর একটা এক্সটেন্ট আছে, তুমি সেকশনে তোমাকে দেখাচ্ছি। তাহলে এই choroid plexus তুমি দেখতে পাবে, মোটেই তেলা choroidea দেখতে পাবে না, পায়া কি করে দেখবে? ধরো ভেরি ফাইন ট্রান্সপারেন্ট একটা জিনিস, ও ক্যারি করে ব্লাড ভেসেলসটাকে টুয়ার্ডস দ্য ফ্লো অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, বুঝেছো? তাহলে এখানে দেখো একটা গর্ত আছে, এই যে বডি ফর্নিক্স আর সুপিরিয়র সারফেস অফ থ্যালামাস, এখানে একটা ফাঁক আছে, সেই ফাঁকটা দিয়ে ঢুকছে না, ওই ফাঁকটা হচ্ছে পার্ট অফ দ্যাট সেকশন এলিমেন্ট অফ choroid fissure. choroid fissure বলে একটা ফিচার আছে, বুঝেছো? ভীষণ ইম্পর্টেন্ট। choroid fissure টা দেখতে কিরকম বলো তো?
এসব তোমাদের জন্য নয়, তোমাকে কেউ এসব জিজ্ঞেস করবে না, কিন্তু ঘটনাটা যে জিজ্ঞেস করবে না আবার করতেও পারে, আর তোমাকে জানতে হবে। তোমাকে আমি ওকেই পিজি স্টুডেন্টকে যেরকম ভাবে জিজ্ঞেস করি তোমাকে জিজ্ঞেস করবো, কিন্তু ইউ মাস্ট নো দ্য নেম অফ কোরাইড ফিশার। কোরাইড ফিশার অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল, তার দেখতে হচ্ছে এরকম। এইটা পাঁচটা, তাহলে কিরকম হলো? এটা সি এর মতো দেখতে হলো না, ইংলিশ লেটার সি এর মতো হলো। এটা হচ্ছে পা, এই যে উপরে ব্লু আর নিচে ব্লু, এটা হচ্ছে টেরাকোরাইড। আর এই কোরাইড ফিশারের ভিতরে কি থাকবে? এইরকম ক্যাপিলারি প্লেক্সাস। ক্যাপিলারি প্লেক্সাস মানে সেখানে ভেইন আর্টারি দুই থাকে। হ্যাঁ, আমি যে কোনো একটা কালার দিয়ে আছি, দুটো কালার দিয়ে আমার আঁকার দরকার নেই, লাল দিয়ে আছি। আরে হোয়াট ইজ কোরাইড প্লেক্সাস? এইটাতেই পিজিতে আমরা ভাবিয়ে দিচ্ছি, বুঝেছো? এই হচ্ছে কোরাইড প্লেক্সাস, বুঝেছো? সি শেপ কোরাইড প্লেক্সাস অফ দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল। তাহলে সুপিরিয়র সারফেস বায়োবিও নয়। আমি তো বললাম উই আর অ্যানাটমিস্ট, আমি ফিজিওলজিস্ট নই। ফিজিওলজিস্ট ফাংশন, ঠিক আছে? ও তোমাকে বলবে, ঠিক আছে? এবার ও কিন্তু যাচাই করবে না যে তুমি বুঝতে পারছো কি পারছো না, ইভেন ইন এক্সাম। তার কারণ যাচাই করার জায়গাই নেই, ও তো পুরোটাই কনসেপ্টুয়াল, বুঝেছো? কিন্তু আমার মুশকিল হচ্ছে, আমার তো যাচাই করার জায়গা আছে, ফ্যাক্টস। এটা আমার অ্যাডভান্টেজ, ওর সেই অ্যাডভান্টেজ নেই। ওর সেই অ্যাডভান্টেজ নেই বলে তুমি অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছ। তুমি অল্প করে ফিজিওলজিতে নম্বর বেশি পেয়ে যাচ্ছ, এটা অ্যানাটমিতে সেই সুযোগ নেই। তার কারণ এভরিথিং ইজ বেসড অন ফ্যাক্টস, বুঝলে? তাহলে একটা সুপিরিয়র সারফেস, নেক্সট একটা কনভেক্স ল্যাটারাল সারফেস। That surface is also very important, ভীষণ important. The most important element related to the lateral convex lateral surface of thalamus is probably the most important element within in relation to the forehead from clinical point of view. সব থেকে important element, part of that will be in relation to the convex lateral surface of thalamus. At a running bundle of fibers, part of that. The projection fiber bundle. Internal capsule. বুঝেছো? থিওরি 15 নম্বরের কোশ্চেন, 10 নম্বরের কোশ্চেন, 5 নম্বরের কোশ্চেন, এভরিথিং আসতে পারে, এক্সপ্লেন থেকে আসতে পারে, সব ফর্মে ইন্টারনাল ক্যাপসুল থেকে কোশ্চেন আসতে পারে। And it is the vessels that run or supply the internal capsule. These are commonly implicated in cerebrovascular accident cases. CVAK stroke, brain stroke. তাতে এই internal capsular hemorrhage হচ্ছে ভীষণ কমন। Vessels supplying and passing through the internal capsule, they are commonly involved in cerebral embolism, cerebral thrombosis, cerebral বুঝেছো? তাই internal capsule, internal capsular fibers are related to the convex lateral surface. Which part of internal capsule? স্যারেরা বলবেন পরে। তাহলে এটা কিরকম দেখতে হলো? তোমার ট্রান্সভার্স সেকশনে একটা ওয়েজ এন্ড having three surfaces and an edge. এজটা কোথায় আছে? ভেন্ট্রালি আছে। এবার এই থ্যালামাসটা যদি আমি অ্যাঙ্গেল ও পোস্টেরিয়রলি এর প্রোফাইলটাকে দেখাতে চাই, ঠিক আছে? কিরকম করে দেখাতে হবে? আমাকে এইবার তো একজন জিজ্ঞেস করছে, স্যার আপনি কি থ্যালামাস পড়াবেন? মানে হ্যাঁ পড়াবো। স্যার কিছু লাগবে? তুমি তো ডিসাইড করবে না লাগবে কি লাগবে না, আমি ডিসাইড করবো। বুঝেছো? সবই লাগে, আমার কিছুই লাগে। যারা আসেনি ক্লাসে তাদের তো কিছু লাগছে না, তাহলে তো বেশ সত্যি। যে আমাকে জিজ্ঞেস করেছে সে জানে যে ওগুলো না যেগুলো হয়ে যায়। হ্যাঁ, সিস্টেম, ওই যে বললাম একই কথা, সিস্টেম
এবার তোমাকে বলি থ্যালামাসটা কিরকম দেখতে। থ্যালামাসটা সব থেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। কেন আমি তোমাকে বলবো, তুমি বলতে পারো স্যার আমি পড়বো না, আপনি আমাকে কি করে পড়াবে বলে, আমি শিখবো না। আচ্ছা আমি এইবার ধরো 3D আঁকাটা ডিফিকাল্ট, আমি পারি না 3D কত ভালো আঁকতে। আমি করে ফেলতে পারি প্লাস্টিসিন দিয়ে, তোমাকে এক্ষুনি আমি করে দেখাতে পারতাম থ্যালামাস কিরকম, বা স্কুপ আউট করেও থ্যালামাস বের করে ফেলতে পারবো। তো আমি তোমাকে ট্রান্সভার্স সেকশনে দেখালাম। তো এবার লেট মি হ্যাভ এ হরাইজন্টাল সেকশন টু দ্য থ্যালামাস, তাহলে তুমি থ্যালামাসটা আবার সুন্দর বুঝে যাবে। এবার দুটোকে তুমি যোগ করলে হয়ে যাবে জিনিসটা। দেখো আমি একটা এরকম সেকশন পেছন থেকে সামনের দিকে অথবা সামনে থেকে পেছন। দেখো এরকম একটা সেকশন করেছি, এটা পেছনের দিকে, এটা সামনে, ঠিক আছে? হরাইজন্টাল সেকশন, হরাইজন্টাল সেকশন। তার মানে তুমি হরাইজন্টাল সেকশনে আপার সারফেসটা দেখছো, একটা সেকশন তাতে আপার সারফেস দেখছো, ঠিক আছে? আমি এটাকে আরেকটু টিল্ট এরকম ভাবে টিল্ট করেও দেখাতে পারতাম, যাই হোক তোমরা সবাই দেখতে পাবে। দেখো এটা কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে অ্যান্টিরিয়র এন্ড, তাহলে অ্যান্টিরিয়র এন্ডে দেখো টেপারিং, this is the anterior end, it is tapering, ঠিক আছে? This is the anterior end of thalamus. The posterior end দেখো valgus, the posterior end is valgus. আমি এখানে একটা লাইন ড্র করেছি, কেন করেছি এক্ষুনি বলে দেব। posterior end is valgus। এবার এই যে এই আমি অ্যান্টেরো পোস্টেরিয়র যে সেকশন করেছি বা হরাইজন্টাল সেকশন করেছি, সেখানে this is the lateral surface, this is the medial surface। তাহলে this is facing the third ventricle, this is facing the internal capsule, ঠিক আছে? This is facing the internal capsule, anterior end of the thalamus tapering, এইভাবে lateral surface টা যাচ্ছে, এই medial surface flat আছে, এটা anterior, এই medial surface যাচ্ছে গিয়ে দাঁড়িয়ে গেল, তারপরে পেছনটা এরকম বড় একটা খুলে গেল, সেই খোলা জায়গাটাকে আমি এইটা দেখাচ্ছি। এবার এই অ্যান্টিরিয়র এন্ড অফ থ্যালামাস তুমি দেখতে পাবে ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ এটা তৈরি করে পোস্টেরিয়র বাউন্ডারি অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মুনরো, বুঝেছো? ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ থার্ড ভেন্ট্রিকল থেকে ল্যাটারাল ভেন্ট্রিকলে ঢুকছো, বুঝেছো? থার্ড ভেন্ট্রিকল থেকে তুমি ল্যাটারাল ভেন্ট্রিকলে ঢুকছো। এই দেখো যে গল্প তোমাকে আমি আগে বলেছি, ফোর ব্রেন ভেসিকল, ঠিক আছে? ল্যাটারাল ওয়ান, ল্যাটারাল ওয়ান, ঠিক আছে? থার্ড ভেন্ট্রিকল, এটা থার্ড ভেন্ট্রিকল, ক্যাভিটিটা স্প্লিট লাইক অ্যান্টিরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল। এই দেখো এখানে একটা কি দিয়েছি, বার্ড লাইক আউটফ্লো, ঠিক আছে? বার্ড লাইক আউটফ্লো। এবার দেখো এটাকে বড় করো, এটাকে বড় করে দিয়েছি, সেরিব্রাল হেমিস্ফিয়ার হয়ে গেল। এইটা ক্যাভিটি, থার্ড ভেন্ট্রিকুলার ক্যাভিটি, এটা কমিউনিকেশন। এইটাই হচ্ছে
তাহলে এখানে থ্যালামাস আছে, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে ফিউচার ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ থার্ড ভেন্ট্রিকলের সঙ্গে ল্যাটারাল ভেন্ট্রিকলের কমিউনিকেশন। এটাও তাই, এটাও এই হয়ে এইরকম হবে, ঠিক আছে? কিন্তু সেন্ট্রাল হেমিস্ফিয়ার হয়ে গেল, ঠিক আছে? টেনসেফালিক হেমিস্ফিয়ার আর থার্ড ভেন্ট্রিকুলার ক্যাভিটি, ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মন্ডল পেয়ার। তাহলে এই ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মন্ডল তুমি দেখতে পাবে এইখানে, তোমাকে দেখতেই হবে হেমি সেকশন, বুঝেছো? তাহলে থ্যালামাসের অ্যান্টেরিয়র এন্ড ফর্মস দ্য পোস্টেরিয়র বাউন্ডারি, জিজ্ঞেস করবে পরীক্ষা, এগুলো সব পরীক্ষায় জিজ্ঞেস করবে। ইট ফর্মস দ্য পোস্টেরিয়র বাউন্ডারি অফ ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন। অ্যান্টেরিয়র বাউন্ডারিতে কি আছে পরে বলা হবে, এক্ষুনি আমার লাগছে না, বলবো না। এবার এই যে এলিমেন্টটা দেখছো, এই বড় এলিমেন্ট, এইটা কিন্তু দেখো ইট রিসিভস, এটা তুমি দেখতে পাবে না, ইট রিসিভস ফ্রম দ্য থার্ড ভেন্ট্রিকুলার ক্যাভিটি, থার্ড ভেন্ট্রিকল এটা খুলে বাইরের দিকে চলে যাচ্ছে। ইট রিসিভস ফ্রম দ্য থার্ড ভেন্ট্রিকুলার ক্যাভিটি, ইট ইজ এ ডিস্টিংক্ট অ্যাডিশন in human thalamus. You will not find this element even in our closest ancestor chimpanzee and gorilla. পাবে না ওদের। এটা এখনো পর্যন্ত এর পুরোপুরি ফাংশন জানা যায়নি। এটার নাম কি? এটার নাম হচ্ছে পালভিনার, PULVINAR, পালভিনার। এটার নাম হচ্ছে পালভিনার। আর এই পালভিনারের নিচেই বসে থাকবে FGB, বুঝেছো? এই পালভিনারের নিচে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা নিয়েই দেখবে চটকাবে তারা ফিজিওলজিস্ট, বুঝেছো? তাহলে ফিজিওলজিস্টটা কিন্তু একটা লার্জ পার্ট, 1/3 বাদ দিয়ে দেবে, দিয়ে এই জায়গাটাকে দিয়ে দেবে ট্রায়াঙ্গুলার জায়গা। এবার এটাকে তুমি 3D ভাবো, কিরকম? এটা ট্রায়াঙ্গুলার, 3D তে ভাবো এরকম একটা অ্যান্টেরিয়র এন্ড, পেছনে এসে ফ্ল্যাট হয়ে গেল। এর একটা ডর্সাল পার্ট এখানে আছে, একটা ভেন্ট্রাল পার্ট আছে, একটা অ্যান্টেরিয়রলি আছে, সব নিউক্লিয়াসে ভর্তি থ্যালামাস, বুঝেছো? তাহলে থ্যালামাসের কি জানলে? একটা অ্যান্টেরিয়র টেপার্ড এন্ড আছে which forms the posterior boundary of interventricular foramen. A greatly enlarged posterior bulbous end আছে being called as pulvinar, ঠিক আছে? Beneath the pulvinar we search for the LGB, MGB. It is an anterior to third part, যার একটা medial surface আছে, একটা superior surface আছে, একটা convex lateral surface আছে। সেটা সম্বন্ধে আমি আগেই বলে দিয়েছি। তাহলে থ্যালামাস যে বস্তুটা, এই সবই বইয়ে লেখা আছে, পড়বে আজকে গিয়ে। এইবার অল ইম্পর্টেন্ট জিনিস, থ্যালামাস কেন পড়বো? কেন পড়বো? আমি তুমি বলে আমি পড়বো না স্যার, মাথার দিব্যি দিচ্ছি স্যার, আমি পড়বো না। কেন পড়বে থ্যালামাস বলো? কেন? সেকেন্ড অর্ডার নিউরন আমাদের সেন্সর, হ্যাঁ সেকেন্ড অর্ডার নিউরন সেন্সর ক্লিনিক্যাল দিক থেকে। আচ্ছা ভালো, একটা জিনিস ভালো বলেছো, খানিকটা পড়েছে, একটা জিনিস ভালো বলেছে, কিন্তু ওটা বলে তো তুমি শেষ হয়ে গেলে। সেকেন্ড অর্ডার নিউরন শেষ হলো, তুমিও শেষ হলো না, তারপর থার্ড অর্ডার শুরু। তারপরে সেটা প্রাইমারি সোমাটোসেন্সরি কর্টেক্স খানিকটা ও ট্রেস করেছে, কিন্তু আগে শেষ করে দিয়েছে। শেষ করতে হয়, শুরুও করতে হয়, শেষও করতে হয়। তো তাহলে থ্যালামাস, থ্যালামাস হচ্ছে দ্য লার্জেস্ট সাবকর্টিকাল রিলে স্টেশন of all the sensory involved. যাবতীয় যে সেন্সরি মোডালিটিস আছে, বুঝেছো? পেন, টাচ, টেম্পারেচার, ঠিক আছে? প্রোপ্রিওসেপটিভ সেন্সেস, কাইনেস্থেটিক সেন্স, ভিজুয়াল সেন্স, অডিটরি সেন্স, everything has to move through this subcortical nodal center. এইটা দিয়ে they will reach finally the large part of sensory cortex. Sensory cortex তো অনেক আছে, visual cortex, auditory cortex, ও তো সোমাটো সেন্সরি করে দেবে গেল। ওর চোখ বন্ধ করে দেবো, কান বন্ধ করে দেবো, শুধু সোমাটো সেন্সরি, ও হাত খাবে। আরে ভাই, all the senses contribute to our learning,
And remember, it is the senses which is more important than the act. আরে অ্যাকশন তো পরে, আগে সেন্সেস, বুঝেছো? সেই জন্য সেন্সরি কর্টেক্স, সেন্সরি ফাইবার দে গ্রো অ্যান্ড ডেভেলপ ফার্স্ট, বুঝেছো? বাচ্চাটা পৃথিবীতে এলো, পৃথিবীতে এসেই চোখ খুললো, চোখ খুলেই মাকে খুঁজবে আর বিশ্ব চরাচর দেখবে, বুঝেছো? দেখে দেখবে, শুনবে, বুঝেছো? তার থেকে ইন্টিগ্রেট করবে, ওরে লার্ন করবার চেষ্টা করবে। দ্যাট ইজ দ্য লার্নিং প্রসেস, অ্যান্ড দেন অন হি উইল অ্যাক্ট। আমি তোমাকে আগে বলেছি না যে দুটো পা দুটো হাত ছাড়াও আমি কিন্তু বেঁচে থাকতে পারবো যদি কেয়ার গিভার থাকে। উইথ মাই সেন্সেস ইনট্যাক্ট I can live. If I am the son of without limbs of Mukesh Ambani, very well. কিচ্ছু ব্যাপার না, এক্সিকিউশনের দরকার নেই। চারপাশটা আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ঠিক আছে? আমি রাইটার নিয়ে নেব, সে আমার হয়ে লিখবে, বুঝেছো? দ্যাট ইজ সেন্সোরিয়াম অনেক ইম্পর্টেন্ট। All the senses, ঠিক আছে, they delay in the thalamus, somewhat process there, and then the thalamic neurons will send the information to the cortex, ঠিক আছে? Such information from the thalamus will reach the cortex via the thalamic radiations. Thalamocortical fibers, they give rise to the different radiations that we find in relation to internal action. Anterior thalamic radiation, superior thalamic radiation, posterior thalamic radiation, inferior thalamic radiation. All these radiations, মানে thalamocortical fibers, will proceed. একটাই রাস্তা ভাই, আর কোনো রাস্তা নাই। সেই রাস্তা হইতেছে internal action। বুঝেছো? এটা কার ডায়ালগ হইতেছে? বাবার ডায়ালগ। This is from বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, সুবর্ণ রেখা, বেগে টাকা, বুঝেছো? তো এইটা বলে রাখবে, সব থ্যালামাস দিয়ে থ্যালামিক রেডিয়েশন ইন্টারনাল ক্যাপসুলকেই ধরে ধরে কর্টেক্স। থ্যালামাস ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমি তোমাকে এইটুকু বললাম, অ্যানাটমি বলে দিয়েছি, কিন্তু নাও ইউ লিসেন টু ইউর ফিজিওলজি টিচার, দেখবে তুমি কত ভালো তোমার লাগবে যখন তোমাকে ভেন্ট্রাল টায়ার অফ নিউক্লিয়াই বলবে, যখন ডরসাল টায়ার বলবে, যখন অ্যান্টেরিয়র নিউক্লিয়াস বলবে, ভালো লাগবে তোমার। তার কারণ এই যে ভেন্ট্রাল টায়ার, ডরসাল টায়ার, অ্যান্টেরিয়র নিউক্লিয়াস কোথায় আছে? ওই যে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গুলার পার্ট, পালভিনারের সামনে ওই জায়গা। পালভিনার এখনো রিলেটিভলি আনএক্সপ্লোর, জানা যায় পালভিনার নিয়ে উচ্চবাচ্য করবে। ওইখানে যে নিউক্লিয়ার মাসগুলো আছে সেখানেই সব টার্মিনেট, বুঝেছো? সেখান থেকে ফার্দার থার্ড অর্ডার নিউরন, ঠিক আছে? থার্ড অর্ডার নিউরনাল বডি তো থ্যালামাসে আছে, ওদের অ্যাকশনাল প্রসেস ভায়া থ্যালামিক রেডিয়েশন উইল রিচ দ্য কর্টেক্স। ব্যাপারটা কি বলতো, তুমি আজকে তুমি যে সময় ডাক্তারি করবে, আমাদের সময় ডাক্তারি সহজ ছিল, আজ থেকে 50 বছর আগে স্মৃতি ছিল না, এমআরআই ছিল। এখন তো স্মৃতিতে সব চলে আসবে, সেরিব্রাসকুলার অ্যাক্সিডেন্ট, ঠিক আছে? তোমাকে বলে দিচ্ছে যে this part of thalamus undergoes infarction, it is thalamic infarct. From there তোমার পেশেন্টের প্রগনোসিস, মানে ফিউচার অফ দ্য পেশেন্ট, ঠিক আছে, তোমাকে ডিডিউস করতে হবে, তোমাকে তো বলতে হবে অ্যাকর্ডিংলি। ওইখানে তোমার এজ কম, তার ফাউন্ডেশন কোর্স, তুমি খুব বড় বড় কথা বললে, আমি ডাক্তার, গড, অমুক তমুক, বলছে না তোমাদের? আমি ওইসব কোনো কিছুতে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি কাজে। তুমি ওখানে কি লেকচারবাজি করতে, ফাউন্ডেশন কোর্সে ওসব দিয়ে কিছু কাজ হবে? তোমার থ্যালামিক ইনফার্ক্ট হয়েছে, থ্যালামাসে হেমারেজ হয়েছে, ইউ হ্যাভ টু কনসাল্ট উইথ দ্য ম্যান অফ নিউরোমেডিসিন অর নিউরোসার্জারি। তার সঙ্গে কথা বলবে, কথা বলে পেশেন্টকে, ধরো পেশেন্ট তোমার পেশেন্ট, হঠাৎ করে ব্রেন স্ট্রোক হয়েছে, তুমি পাঠিয়ে দিলে কর্পোরেট কোনো হাসপাতালে বা কোনো গভর্নমেন্ট হাসপাতালে, এবার তারপরে পেশেন্ট তো তোমার কাছেই আসবে, তাহলে তোমাকে ভাবতে হবে না? এবার তুমি বলবে তখন মাথায়, এই থ্যালামাসটা কোথায় আছে ভাই, আমি কি দেখেছিলাম ভাই? শোনো, আমি যে তোমার কথাগুলো বলছি, এগুলো আমি তো এইসবের ভেতর দিয়ে গিয়ে আজকে তো মরার জায়গায় পৌঁছে গিয়েছি, ঘাটে যাওয়ার জায়গা।
তো আমি তো খুব ভালো বুঝি রে ভাই, কারণ আমি তো এই সিস্টেমেরই একটা ফ্রুট। তাহলে দিস সিস্টেম ইজ রাবিশ। যে পদ্ধতিতে তোমাকে পড়ানোর কথা সেসব পদ্ধতিতে তুমি ক্লাস 1 থেকেই পড়ো, তাহলে আর কি হবে? এবার যারা ভালো শিখছে, যারা ভালো পড়াতে পারে, ওরাই থাকছে এখানে। অল দ্য সাউথ ইন্ডিয়ান্স, অল দ্য বেস্ট ব্রেনস ইন আদার পার্টস অফ ইন্ডিয়া কোথায় যাচ্ছে? সব স্টেটসে, স্ট্যানফোর্ড, অমুক তমুক, সেখানে কি পড়াচ্ছে টু দ্য ফরেনার্স, নট থিঙ্কিং অফ ইউ পিপল। হ্যাঁ বলুন। তারপর ও দেখছে ভাই আমি পড়িয়েও তো কোনো লাভ নেই, কেউ তো শুনবে না, ক্লাসই করবে না। যাক ঠিক আছে, তাহলে থ্যালামাস বলতে বলতে দেখো বেজে গেল 4টে। তাহলে কবে দেখবে এটা? কালকে তো আমার ক্লাস আছে। হ্যাঁ, কালকে আমি অভিজিৎকে বলবো, কালকে তোমাকে দেখিয়ে দেবে এই জিনিসগুলো, ইম্পর্টেন্ট জিনিসগুলো। ঠিক আছে? তুমি স্যারকে বলবে যে স্যার আমাকে বডি দেখান, স্যার আমাকে ফ্লোরাইড প্রেশার দেখান, স্যার থ্যালামাসটা মিডিয়াল সার্ভিসটা দেখান। ঠিক আছে? তবে হাইপোথ্যালামাস বলিনি, কালকে বলবো বাকি সব জিনিস। আমি তো এখন 6টা পর্যন্ত ক্লাস করতে পারি, আমার কিছু ব্যাপার না। কিন্তু ঘটনাটা তুমি তো নিতে পারবে না, এই দরকার নেই। বেশ বড় সড়ো বডি, একটা ডিমের মতো। থ্যালামাস হচ্ছে একটা ডিমের মতো। তার শুধু একটা অংশ, ডিমটাকে পেছন দিকটা ঘুরিয়ে দাও, সামনে দিকটা ন্যারো। বুঝেছো? ঠিক একটা ডিমের মতো। আমি জানি না তোমরা কেন ইন্টারেস্ট পাচ্ছ না। তোমাদের একদল আছে এই বেড়াচ্ছে, পালিয়ে যাচ্ছে। আউট অফ 150 স্টুডেন্ট, সো ফিউ স্টুডেন্ট, তার মধ্যে আবার উনি আমার এখানে ঘুরছে। ঠিক আছে।